একটি মাত্র ক্লাসে তড়িৎচুম্বক আবেশের একদম বেসিক থেকে 100% প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে জাস্ট এই ক্লাসটি তুমি যদি করো। তোমার যদি এই চ্যাপ্টারটি পূর্বে পড়া নাও থাকে তারপরেও এই ক্লাসটি করলে তোমার একদম জিরো বেসিক থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমার প্রস্তুতি হয়ে যাবে। একদম সিকিউ থেকে শুরু করে এমসিকিউ কোনো কিছুতেই তুমি আটকাবে না। সো আসসালামু আলাইকুম, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান শট ব্যাচের ক্লাসে। এই ওয়ান শট ব্যাচের এই ক্লাসটি, এই চ্যাপ্টারটি তড়িৎচুম্বকীয় আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ, এই চ্যাপ্টারটি সবার জন্য উন্মুক্ত থাকছে। সবাই যেন এই ক্লাসটি দেখে বুঝতে পারে যে আমাদের ওয়ান শট ব্যাচের ক্লাসগুলো কত জোসভাবে সম্পন্ন হবে। আমরা কি শুধুমাত্র সিকিউ এমসিকিউ করাবো, নাকি আমরা শুধু কোনো রকম হালকা হালকা পড়িয়ে যাব, নাকি আমরা একদম জিরো বেসিক থেকে স্টার্ট করে প্রত্যেকটা টপিক খুব ভালো মতো বুঝবো। সিকিউ অ্যানালাইসিস, কী ধরনের প্রশ্ন সিকিউতে আসতে পারে, ঘুরিয়ে কতভাবে দিতে পারে, একদম যেন এমসিকিউ সহ কাভার হয়ে যায় সেই লেভেলে কিন্তু আমরা পড়াশোনা করবো এবং অ্যাডমিশনের অনেক কিছু যেন আমাদের কাভার হয়ে যায়। সো আজকের ক্লাসটি করলেই বুঝতে পারবে যে আমাদের ওয়ান শট ব্যাচের ক্লাস কতটুকু জোস হতে যাচ্ছে। সো আজকের ক্লাসটি করে তোমরা সিদ্ধান্ত নিও আমাদের ওয়ান শট ব্যাচে তোমার যুক্ত হওয়া উচিত কি উচিত না। এই আমাদের সাথে ওয়ান শট ব্যাচে যুক্ত হলে তোমার প্রস্তুতি এখন পর্যন্ত যা থাকুক, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই ওয়ান শট ব্যাচে আমরা তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রস্তুতিকে একদম খুব সুন্দরভাবে গুছিয়ে দিব। তোমার অবস্থা যদি অনেক খারাপ থাকে তারপরেও তুমি ঘুরে দাঁড়াতে পারবে। তুমি এইচএসসিতে তো ভালো রেজাল্ট করবেই, তোমার অ্যাডমিশনেরও কিন্তু একটা জোরদার একটা প্রস্তুতি হয়ে যাবে। সো আজকে ক্লাসটি করলেই কিন্তু সেই সব কিছু বুঝতে পারবে। এই ব্যাচে কিন্তু তোমরা আমাদের সাথে খুব দ্রুত যুক্ত হয়ে যেতে পারো। আমরা শীঘ্রই ক্লাসগুলো শুরু করব। আজকে প্রথম ক্লাস থাকছে এবং এই ক্লাসটি সবার জন্য উন্মুক্ত। সো এই ব্যাচে দেখো কোর্স ফি 1499, কিন্তু এখন শুধুমাত্র প্রথম 100 জনের জন্য একটি স্পেশাল অফার কিন্তু চলবে, সেটা হচ্ছে 799। তো তোমাদের যদি মনে হয় ক্লাসটি করে যে এইভাবে আমি খুব অল্প সময়ে একটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছি, তুমি বুঝতে পারছো, তাহলে অবশ্যই এই ব্যাচে যুক্ত হয়ে যাও। এই 799 টাকা তোমার জীবনের একটা কামব্যাক দেওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো সেইভাবেই কিন্তু আমরা এই ব্যাচে প্রস্তুতি নিব। আমাদের বিগত ওয়ান শট ব্যাচের ক্লাসগুলোতে কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু 24 সালে কিন্তু প্রায় 8000-এর বেশি স্টুডেন্ট শুধু আমাদের সাথে ওয়ান শটের সবগুলো ব্যাচ মিলে আমাদের সাথে পড়েছে। পারছো আমাদের ওয়ান শট ব্যাচটা কেন এত বিখ্যাত, আজকের ক্লাসটি করলেই কিন্তু তুমি সেই আইডিয়া পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি আমাদের আজকের আলোচনা। সো এই দুর্দান্ত অফারটি মিস না করতে চাইলে এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি মেসেজ দিয়ে ফেলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি, অথবা আমাদের ফেসবুক পেজ দর্পণ একাডেমি। সো দর্পণ একাডেমি ফেসবুক পেজ অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখনই একটি মেসেজ দিয়ে ফেলো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনা আমাদের তড়িৎচুম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ। সো এই তড়িৎচুম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহের দেখো আমাদের কী টপিক রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নিই। তো চুম্বক ফ্লাক্স, তড়িৎচুম্বকীয় আবেশ, ফ্যারাডের সূত্র, লেন্জের সূত্র, স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, ট্রান্সফর্মার, দিক পরিবর্তী প্রবাহ, এই সবগুলো টপিকই তোমাকে এমনভাবেই পড়িয়ে দিব না তোমার আগে পড়া না থাকলেও সমস্যা নাই, তুমি খুব সহজে গুছিয়ে নিতে পারবে। তুমি সিকিউ সব পারবে, এখান থেকে এমসিকিউ যেগুলো আসবে সেই সব কিছু তুমি পারবে। কখগুলো গোছানো হয়ে যাবে। অ্যাডমিশনে অর্থাৎ একটু অ্যাডভান্স প্রশ্নগুলো আমরা দেখে রাখবো যেন অ্যাডমিশনও ক্লিয়ার হয়ে যায়। সো এর বাইরে তো আর কিছুই দরকার নাই, তাই না? এই সব কিছুই তুমি যদি এক ক্লাসে পেয়ে যাও দুর্দান্তভাবে কিন্তু তুমি প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। তো চলো আমরা এই টপিকগুলো দেখা শুরু করবো একটা একটা করে। তারপরে আমরা আমাদের ওয়ান শট কোশ্চেনগুলো দেখবো, অল ইন ওয়ান, অর্থাৎ একটা প্রশ্ন দিয়ে কতভাবে প্রশ্ন ঘুরে আসতে পারে সেই জিনিসগুলো দেখবো। পাশাপাশি আমরা কখতে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো বলে দিব। তো দেখো আমাদের এখানে শুরুতেই আমরা দেখে নিই, এখানে দুইটা টাইপে ভাগ করতে পারি আমরা চ্যাপ্টারটাকে। দেখো চ্যাপ্টারটার নামের মধ্যেই ছিল তড়িৎচুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। সো প্রথম টপিকটা আমাদের তড়িৎচুম্বকীয় আবেশ। সো এইখানকার এই সমস্ত টপিকগুলো আমরা দেখব, এই তড়িৎচুম্বকীয় আবেশ, ফ্যারাডের সূত্র, লেন্জের সূত্র, পারস্পরিক আবেশ, ট্রান্সফর্মার। এবং আরেকটা টাইপ আমাদের দিক পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ। সেই যে দিক পরিবর্তী প্রবাহ, সো এখানে আমাদের দিক পরিবর্তী প্রবাহের ইকুয়েশন বিভিন্ন কিছু আছে, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম টপিক দেখতে পাচ্ছ, প্রথমে আমরা আলোচনা করব কি চুম্বক ফ্লাক্স নিয়ে। তো চ্যাপ্টারটার নাম কি? তড়িৎচুম্বকীয় আবেশ। যে ভাই এই চ্যাপ্টার নামটাই তো বুঝি না, তড়িৎচুম্বকীয় আবেশ বলতে আসলে কি বুঝি সেটা ফার্স্টে আমরা দেখব। চুম্বক ফ্লাক্স দেখব, চুম্বক বলরেখা দেখব, সব কিছু দেখবো আমরা আস্তে আস্তে, সব কিছু বুঝে যাবা। সো আমরা টাইপ 1 এই প্রথম অংশ নিয়ে পড়াশোনা শুরু করছি, অর্থাৎ আমরা প্রথম অংশে পড়াশোনা শুরু করব চুম্বক ফ্লাক্স নিয়ে। তো চুম্বক ফ্লাক্সটা বোঝার আগে তুমি একটু বুঝে নাও খুব দ্রুত, সেটা চুম্বক বলরেখা। সো অবশ্যই তোমরা এরকম
দণ্ডচুম্বক দেখেছো। সো এরকম একটা দণ্ডচুম্বক তোমরা হয়তো বাসায় অনেক সময় এগুলো নিয়ে খেলাধুলা করেছো। সো এই একটা দণ্ডচুম্বকের আসলে দুইটা প্রান্ত থাকে, মনে রাখবার প্রথম কথা, একটা দণ্ডচুম্বকের দুইটা প্রান্ত থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু, সো দুইটা মেরু থাকে। তো দেখো উত্তর মেরু দক্ষিণ মেরু, ঠিক দেখো এখানেও একটা দণ্ডচুম্বক দেখানো হয়েছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, দেখো এস লেখা সাউথ, নর্থ লেখা উত্তর, সো উত্তর মেরু দক্ষিণ মেরু, এবং এখানে একটা রাখছি উত্তর মেরু দক্ষিণ মেরু। সো চুম্বক থাকে, ভালো কথা। আমরা দেখেছি খেয়াল করে দুটো চুম্বককে, দুটো দণ্ডচুম্বককে কাছাকাছি আনলে অনেক সময় তারা কি করে, অনেক সময় তারা পরস্পরকে আকর্ষণ করে, আবার অনেক সময় দেখা যায় দুইটা চুম্বককে কাছাকাছি আনলে অনেক সময় বিকর্ষণ করে। অর্থাৎ এই দণ্ডচুম্বকগুলো বা চুম্বকগুলো একটা আরেকটার উপর বল দিতে পারে, হ্যাঁ, বল ক্রিয়েট করতে পারে। যদি আমরা কি করি, এই সাউথ পয়েন্ট এবং এই সাউথ পয়েন্ট অর্থাৎ দক্ষিণ মেরু দুটোকে কাছাকাছি আনি, দেখা যায় বিকর্ষণ করবে। এই যে তারা বিকর্ষণ করছে, আকর্ষণ করছে, এই ব্যাপারটা বোঝার জন্য তোমাকে আরেকটা জিনিস নিয়ে বুঝতে হবে, সেটা হচ্ছে চুম্বক বলরেখা। হ্যাঁ, আমরা এটাকে বলি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন। হ্যাঁ, এই যে চুম্বক বলরেখা, এই বলরেখাগুলো তোমাকে একটু আইডিয়া নিতে হবে। দেখো তুমি মনে রাখবা যে এই চুম্বক বলরেখাগুলো সবসময় উত্তর মেরু থেকে বের হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। খেয়াল করো, দেখো উত্তর মেরু থেকে বের হয়েছে, এই দক্ষিণ মেরুতে প্রবেশ করছে। দেখো উত্তর মেরু থেকে সব বলরেখাগুলো বের হচ্ছে আর দক্ষিণ মেরুতে প্রবেশ করছে, দক্ষিণ মেরুতে প্রবেশ করছে বলে আমরা ধরে নিই। হ্যাঁ, এটা কিন্তু কাল্পনিক। এবং একইভাবে তুমি খেয়াল করো, এখানেও দেখো আমি এখানে উত্তর মেরুটা দিয়েছি, তাহলে কি এবার এখান থেকে যাবে না, উত্তর মেরু থেকে যাবে। এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে প্রবেশ করবে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে প্রবেশ করবে। সো এই প্রথম একটা ব্যাপার মনে রাখো যে চুম্বক থেকে চুম্বক বলরেখা নির্গত হয় এবং সেগুলো উত্তর মেরু থেকে বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করবে। মনে থাকবে না এই কথাটুকু, মনে থাকা উচিত। এই চুম্বক বলরেখা আমরা জানলাম, ঠিক আছে ভাই, চুম্বক বলরেখাটা কেন জানলাম, যেন আমরা নেক্সট যে টপিকটা চুম্বক ফ্লাক্স, সেটা যেন আমরা বুঝতে পারি। তো চলো আমরা চুম্বক ফ্লাক্স জিনিসটা দেখি। এখানে একটা সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞাটা আমরা বুঝবো। তার আগে আমরা বুঝে নিই যে চুম্বক ফ্লাক্স আসলেই কি। মনে করো এটা হচ্ছে একটা তল, হ্যাঁ, ধরলাম যে আমার হাতের এই অংশটুকু হচ্ছে একটা তল, হ্যাঁ, যে কোনো একটা তল। এখন এই তলের মধ্য দিয়ে আমি একটু আগে তোমাকে বললাম যে চুম্বক থেকে চুম্বক বলরেখা বের হয়। সো আমি মনে করো এই একটা চুম্বক এভাবে করে আনলাম, তার মানে কি এখান থেকে চুম্বক বলরেখা বের হবে, উত্তর মেরু থেকে চুম্বক বলরেখা বের হবে। সো একটা তলের লম্বভাবে, দেখো লম্বভাবে না ব্যাপারটা, এই দেখো হাতটা এভাবে আসে, তার সাথে আমি এভাবে যাচ্ছি, তার মানে এভাবে যাচ্ছি মানে কি লম্বভাবে। সো একটা তলের লম্বভাবে যতগুলো চুম্বক বলরেখা পাস করে সেই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে চুম্বক ফ্লাক্স। মনে করো আমার এই ফাঁকা করে দেখাচ্ছি, এই যে মনে করো 4টা আঙ্গুল, এই 4টা হচ্ছে 4টা বলরেখা। এখন খেয়াল করো এই হাতের মধ্য দিয়ে, এই তলের মধ্য দিয়ে কয়টা বলরেখা পাস করতে পারলো, 2টা বলরেখা পাস করতে পারলো, এই যে এই 2টা, মাঝখানে 2টা, আর দেখো এটা নিচ দিয়ে যাচ্ছে, এটা আর উপরেটা উপর দিয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা তলের মধ্য দিয়ে, ধরুন এই হচ্ছে একটা তল, এই বোর্ডটা হচ্ছে একটা তল, আর তুমি এভাবে করে বলরেখা কিছু দিচ্ছ, তুমি এভাবে করে কিছু বলরেখা মনে করো দিচ্ছ, ঠিক আছে। সো এভাবে করে কিছু বলরেখা দিচ্ছ। সো যদি এভাবে করে বলরেখা তুমি দাও এবং 4টা বলরেখার এই তলের মধ্য দিয়ে যাইতে পারে লম্বভাবে, তাহলে তার ফ্লাক্স হবে 4। যদি 2টা বলরেখা শুধু তার মধ্য দিয়ে যায়, তাহলে তার ফ্লাক্স হবে কি 2। এখন এই যে চুম্বক ফ্লাক্স, এই জিনিসটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ফাই, এই ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটাকে বলে ফাই। এবার এই ফাইটা আসলে ক্ষেত্রফলের সমানুপাতিক এবং এই ফাইটা আসলে চুম্বক ক্ষেত্রের সমানুপাতিক। যে চুম্বক ক্ষেত্র তুমি প্রয়োগ করলা তার সমানুপাতিক। তুমি যদি মনে করো এই হচ্ছে তোমার একটা তল আছে, এই একটা তল আছে, তুমি কি করো, তুমি যদি মনে করো এখানে এই তলে মনে করো এখানে কিছু বলরেখা যাচ্ছিল, এখানে আমি ধরলাম একই রকমের কিছু বলরেখা যাচ্ছিল, আমি জাস্ট এভাবে এঁকে নিচ্ছি। সো মনে করো একই রকমের কিছু বলরেখা যাচ্ছিল। সো তোমাকে জিনিসটা একদম ডিটেলস বোঝাই দিই। সো মনে করো এরকম, সো এরকম কিছু বলরেখা যাচ্ছিল, এই সাদাগুলো হচ্ছে বলরেখা, এই যে হচ্ছে আমাদের সেই সবুজ তলটা। দেখো তো এই তলের মধ্য দিয়ে লম্বভাবে কয়টা বলরেখা যেতে পারছে, আমি সেগুলোকে মার্ক করে দিচ্ছি, 1টা 2টা 3টা, তাহলে এখানকার ফ্লাক্স হচ্ছে 3। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম ফ্লাক্স 3। এবার যদি আমরা কি করি, এই ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দিই, দেখো আমি এই সিনারিটা আমি আরেকবার তোমাকে দেখাই। এখানে আমি কি করলাম, এই যে তলটা ছিল, এই তলের ক্ষেত্রফল যদি বাড়িয়ে দেওয়া হয়, খেয়াল করো, অবশ্যই বুঝতে পারছো আগে যেই তলটা ছিল তার তুলনায় এই তলের ক্ষেত্রফলটা কি অনেক বেশি। এখন ক্ষেত্রফল বাড়ার ফলে চিন্তা করে দেখো এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সও বেড়ে গেছে না, তার মানে এখানে
এর মধ্য দিয়ে ফ্লাক্স অর্থাৎ চুম্বক বলরেখা বেশি বেশি গেছে, তাহলে ফ্লাক্সও বেশি হবে। তাহলে ক্ষেত্রফল বাড়লে আমাদের ফাইয়ের মানটা কি হয়? বাড়বে, চুম্বক ফ্লাক্সও বাড়বে। ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক সম্পর্ক। ঠিক তেমনি তুমি যদি কি করো, তাহলে ক্ষেত্রফল বাড়লে চুম্বক ফ্লাক্স বাড়ে। এখান থেকে আমরা বুঝতে পারলাম, এই লাইন থেকে বুঝতে পারলাম যে ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে আমাদের এই চুম্বক ফ্লাক্স যেটা, এই ফ্লাক্সের মান আসলে কি হয়? বাড়ে। এবার আরেকটা সিনারিও তোমাকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে মনে করো আগের মতোই এরকম জিনিস ছিল, আমাদের তলটা মনে করো আগের মতোই ছিল, হ্যাঁ, এই তলটা মনে করো আগের মতোই ছিল, আগের মতোই আছে, কিন্তু আমি এবার করলাম কি, চুম্বক ক্ষেত্রের মান বাড়ায় দিলাম, বেশি বেশি মানে চুম্বক ক্ষেত্র দিলাম। আগে চুম্বক ক্ষেত্র ছিল মনে করো মিডিয়াম মোটামুটি মানের, কিন্তু এখন চুম্বক ক্ষেত্রের মানটাকে বেশি করছি। চুম্বক ক্ষেত্রের মান বেশি হওয়া মানে কি জানো? চুম্বক ক্ষেত্র যখন বেশি হবে তখন এই যে এই বলরেখাগুলো আরও বেশি কাছাকাছি চলে আসবে, বলরেখাগুলো আরও বেশি কাছাকাছি চলে আসবে, এরকম আরও বেশি কাছাকাছি চলে আসবে, বুঝছো? চুম্বক বলরেখা যখন বাড়াই দিছি তখন দেখো আরও বেশি বেশি ফ্লাক্স এর মধ্য দিয়ে গেল। তাহলে এখানেও কিন্তু কি হয়েছে দেখো, যে বি এর মানটা বাড়ার সাথে সাথে এই বলরেখাগুলো কি কাছাকাছি চলে আসছে, তার মানে অনেক ঘন সন্নিবিশিষ্ট হয়ে গেছে, তার মানে অল্প ক্ষেত্রফলের মধ্য দিয়েও এখন বেশি পরিমাণে ফ্লাক্স অর্থাৎ বলরেখা যাইতে পারবে, তার মানে ফ্লাক্সও তখন বেশি হবে। তাহলে এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ফাইটা আসলে কি এ আর বি এর সমানুপাতিক। সো ফাই সমানুপাতিক এ বি, অর্থাৎ এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। সো এখান থেকে তুমি ফ্লাক্সটা কি পাবা? ফাই সমান সমান সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমানুপাতিক ধ্রুবক আসে, যার মান 1 এখানে। সো এখান থেকে পাওয়া গেল হচ্ছে ফাই সমান সমান, তাহলে আলটিমেটলি হচ্ছে এ বি, ফাই সমান সমান হচ্ছে এ বি পাওয়া গেল। অর্থাৎ এটাই কিন্তু আমাদের এখান থেকে সূত্র, চুম্বক ফ্লাক্সের সূত্র পাওয়া গেল, যে চুম্বক ফ্লাক্স ফাই সমান এ ইন্টু বি। অর্থাৎ ক্ষেত্রফল যদি বেশি হয়, আবার চুম্বক ক্ষেত্র যদি বেশি হয়, তাহলে ফ্লাক্সও আসলে বেশি হবে। সো ফাই সমান এ বি। তবে এই সকল ক্ষেত্রেই কিন্তু চুম্বক এই বলরেখাগুলো যাচ্ছিল কিভাবে? যে তলের সাথে লম্বভাবে, মধ্য দিয়ে লম্বভাবে, তার মানে যে তলের লম্বভাবে, তার মানে তলের লম্বভাবে যখন আমাদের বলরেখাগুলো যায় তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে এভাবে করে এভাবে করে আমরা ফাই বের করে ফেলতে পারি। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে যে ভাই মনে করেন তলের লম্বভাবে গেল না, এই হচ্ছে আমাদের হচ্ছে সেই তলটা ছিল, বা এই হচ্ছে আমাদের তলটা ছিল। আগের বার তো চুম্বক বলরেখাগুলো লম্বভাবে যাচ্ছিল, সো লম্বভাবে গেলে যতগুলো যাবে ততগুলো আমি নিয়ে ফেললে হয়ে যাবে। কিন্তু লম্বভাবে না গিয়ে মনে করি একটু বাঁকা এভাবে কোনাকুনি এসে গেল, চুম্বক বলরেখাগুলোর কোনাকুনি আসতেছে, তাহলে কি করব? তাহলে কি শুধু ফাই সমান এবি লিখতে পারবো? না, পারবো না। যদি লম্বভাবে যায়, তলের সাথে লম্বভাবেই যদি বলরেখাগুলো যায় তাহলেই শুধু লিখতে পারবো। কিন্তু লম্বভাবে না গেলে কি করব? লম্বভাবে না গেলে আমরা কি করব খেয়াল করো, তখন আমরা কি করব, যে আমরা এই লম্বভাবে যে মানটা হয় সেটা নিয়ে নিব, যে তলের লম্বভাবে যাচ্ছে না, তাহলে লম্ব দিকে এই চুম্বক ক্ষেত্রের মানটা আমরা নিয়ে নিব। তাহলে সেই মানটা আসবে হচ্ছে এ বি, আর লম্বভাবে মানটা আসবে হচ্ছে কস থিটা, হ্যাঁ, কস থিটা। সো তখন যখন লম্বভাবে না যায়, থিটা কোণে যায়, যখন থিটা কোণে যায় তখন আমরা কি করি? এটা লিখি যে ফাই সমান এ বি কস থিটা। কেন আমি থিটা কোণে গেলে এটা লিখলাম? কারণ আমার তো লম্বভাবে মান দরকার, লম্বভাবে মান ছিল না, সো লম্ব দিকে উপাংশটা আমরা নিয়ে আসি বি কস থিটা, ঠিক আছে? এ এর লম্ব দিকে বি এর উপাংশটা আমরা নিয়ে আসি। সো আমরা হচ্ছে এ এর দিকে এই বি এর যে উপাংশটা সেটা আমরা নিয়ে আসি, ঠিক আছে, বি কস থিটা। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাই ফাই সমান এ বি কস থিটা। এবার সংজ্ঞাটা তুমি দেখো, কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল। তো কোনো তলের ক্ষেত্রফল এই যে এ, এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল। তাহলে লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ মানে যেটা, যে লম্ব বরাবর, দেখো যে ওই তলের লম্ব বরাবর, ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ মানে কি? এই যে বি কস থিটা। তাহলে ক্ষেত্রফল আর এই যে বি কস থিটা, এই গুণফলটাকে কি বলবো? চুম্বক ফ্লাক্স বলবো। এবার সংজ্ঞাটা বুঝতে পেরেছে না? তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে ফাই সমান এ বি কস থিটা। ফাই সমান এ বিও লেখা যায়, তবে কখন? যখন হচ্ছে সরাসরি তলের লম্বভাবেই বলরেখা যাবে। লম্বভাবে না গেলে কি করবো? ফাই সমান এ বি কস থিটা। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই থিটা নিয়ে একটা জিনিস মনে রাখতে হবে, কারণ এই থিটাটা কিন্তু অবশ্যই সবার ভুল হয়ে যায়। এই থিটা কার কার মধ্যবর্তী কোণ? এ আর বি আসছে না, তাহলে থিটা হবে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। সো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে ব্যাপারটা আমাদের হয়ে গেল, জিনিসটা আমরা এখান থেকে বুঝে গেলাম যে থিটা সমান কি হবে, যে এ ও বি এর মধ্যবর্তী কোণ। দ্যাটস ইট। সো খুবই ভালো। এখন এখান থেকে আমরা বুঝে গেলাম থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি। কিন্তু প্রশ্ন যদি তলের সাথে কোণ দেওয়া থাকে, তুমি কিন্তু নিবা না। কার সাথে নিবা? এ এবং বি এর মধ্যবর্তী কোণ নিবা। এবং এখান থেকে আমরা
আরও জিনিস একটু লিখে রাখতে পারি, সেটা হচ্ছে যেহেতু ফাই সমান এবি কস থিটা লেখা গেছে, তাহলে ফাই ইকুয়াল টু এটাও লেখা যাবে, সেটা হচ্ছে এ ডট বি, এ ভেক্টর গুণ বি ভেক্টর, এ ডট বি, কারণ কস থিটা থাকলে ডট গুণ দিয়ে লেখা যায়। এ কিন্তু আমাদের এখানে ক্ষেত্রফল এবং হচ্ছে ভেক্টর আকারে কিন্তু লিখতে পারি আমরা ক্ষেত্রফলকে। সো এ এবং বি ডট গুণ করলে আমরা ফাই পেয়ে যাব। সো এতটুকু জিনিস আশা করি সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছে। তবে এই থিটার ব্যাপারটা আরও ভালো মতো ক্লিয়ার হতে হবে, কারণ এই থিটাটা অনেকেই ভুল করে ফেলে। সো থিটাটা আমরা খুব ভালো মতো এখন চলো বুঝি। সো ফাই সমান এবি কস থিটা বুঝে গেলাম আমরা, এ মানে ক্ষেত্রফল, বি মানে চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। এবার এইটার আমরা একটু এককগুলো লিখে ফেলে আসো। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে বুঝলাম কি যে ভাই ফাই সমান সমান তাহলে সহজ কথায় কি দাঁড়াইলো, এ বি কস থিটা, বা এটাকে আমি বলতে পারবো কি যে ফাই সমান হচ্ছে এ গুণ বি, অর্থাৎ এ ডট বি, এভাবে লিখতে পারবো আমরা। ডান। এবার এখান থেকে আমরা এককটুকু লিখে ফেলি, মানে মেন যেটুকু তোমার মনে রাখতে হবে, তাহলে আলটিমেটলি এত কিছু পড়ার পর যেটুকু তোমার মনে রাখতে হবে, এই এককটা কি আমাদের এই ফায়ের এককটা হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে ওয়েবার। ফায়ের এককটাকে বলি হচ্ছে আমরা ওয়েবার, হ্যাঁ, ডাব্লিউবি লিখি ওয়েবার, হ্যাঁ, এভাবে বলি আমরা। বা এটাকে আমরা অন্য একক বলতে পারি কি, খেয়াল করো, এই বি এর একক হচ্ছে টেসলা, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাই এটাকে আমরা বলতে পারি টেসলা মিটার স্কোয়ার, এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। সেই কথাটা এখান থেকে মনে রেখো, ওয়েবার অথবা টেসলা মিটার স্কোয়ার বলতে পারি চুম্বক ফ্লাক্সের একক। আর থিটা অবশ্যই কার মধ্যবর্তী কোণ, থিটা অবশ্যই হচ্ছে আমাদের যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। অবশ্যই তুমি দেখো এখান থেকে বুঝতে পারছো এ আর বি, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ। একটু অ্যানালাইসিস করে না দেখালে তুমি বুঝতে পারবা না, কারণ থিটাটা নিয়ে ঝামেলা হয়। খেয়াল করো, দেখো এই হচ্ছে আমাদের তল, এই যে গোলাপি জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তল, ঠিক আছে। আর আমি সবার আগে এই তলের সাথে লম্বগুলো এঁকে নিই। এই যে তলের সাথে লম্ব মানে কি, এটা হচ্ছে ক্ষেত্রফলের দিক। মনে রাখবা ক্ষেত্রফলের দিক হয় সবসময় তলের সাথে লম্ব। এই যে তল আছে, তলের সাথে লম্ব হবে ক্ষেত্রফলের দিক। এই যে তল আছে, তলের সাথে লম্ব হবে ক্ষেত্রফলের দিক। এই যে তল আছে, তলের সাথে এই লম্বটাই হবে ক্ষেত্রফলের দিক। দেখো এখানে তল আছে, এই তলের সাথে এই লম্বটাই হবে ক্ষেত্রফলের দিক। সো একটা জিনিস বুঝে গেলাম, তলের সাথে লম্বই হয় ক্ষেত্রফলের দিক। যেমন এই বোর্ডের তলটা, এই বোর্ডের লম্ব কি, এই যে এটা হচ্ছে লম্ব, তাহলে এটাই হবে ক্ষেত্রফলের দিক, এরকম। এখন তোমার এই কেসটা দেখো, এখানে আমাদের চিত্র আঁকা আছে কি, আর পরীক্ষায় বলবে কি, পরীক্ষায় বলবে তলের সাথে চুম্বক ক্ষেত্র লম্বভাবে অবস্থান করলে কি হয়। দেখো এই যে চুম্বক ক্ষেত্র হচ্ছে এই নীলগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্র, এই সব নীল দেখতে পাচ্ছ চুম্বক ক্ষেত্র হচ্ছে ওগুলা। দেখো এই যে তলটা ছিল, এই তলের সাথে লম্বভাবে হচ্ছে কি, এই দেখো এই যে কলমটা এই তলের সাথে লম্বভাবে চুম্বক ক্ষেত্র আছে। তাহলে তলের সাথে লম্বভাবে চুম্বক ক্ষেত্র, তাহলে আমাদের চুম্বক ক্ষেত্র দিক হচ্ছে এই যে এটা, তলের সাথে লম্বভাবে চুম্বক ক্ষেত্র আছে। এবার তুমি খেয়াল করে দেখো তলের সাথে চুম্বক ক্ষেত্র লম্বভাবে আছে, ভালো কথা। তাহলে কোনটা কি, তাহলে লম্ব হবে, এই লম্ব কথাটা দেখে কি তুমি 90 লিখবা না, লম্ব থাকলেও তুমি কোন কার নিবা। এ দেখো এ আর বি, দেখতেই পাচ্ছ এ আর বি একই সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে মধ্যবর্তী কোণ কত হয়, 0 ডিগ্রি নিতে হয়, ঠিক আছে। যদিও তলের সাথে লম্ব বলছে মানেই ক্ষেত্রফলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ কি হবে, 0 ডিগ্রি, সমান্তরালে হবে, ঠিক আছে। সো এই কথাটার চিত্র হচ্ছে এটা। একইভাবে খেয়াল করো, প্রশ্নে বলা থাকে তলের সাথে চুম্বক ক্ষেত্র সমান্তরাল অবস্থান করছে। দেখো এই যে গোলাপিটা আমাদের তল, সে এটা হচ্ছে সেই গোলাপিটা আমাদের তল, আর তলের সাথে দেখো চুম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, এরকম শুয়ে যাচ্ছে। তো তলের সাথে চুম্বক ক্ষেত্র সমান্তরালে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের দিক, এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। আর এই যে লম্ব হবে, তো আমরা তলের সাথে লম্ব হবে তো ক্ষেত্রফল লিখেই রাখছি, কোন কার নিতে হয়, এ আর বি। নিজে খেয়াল করে দেখো, এই দেখো এ এর সাথে এই যে বি এর কোণ কত, এ এর সাথে বি এর কোণ 90 ডিগ্রি দেখা যাচ্ছে, তাহলে সমান্তরাল বলছিল, কিন্তু আমরা কি 0 বসাবো না, কি করলাম আমরা এখানে 90 বসাইলাম, কারণ 90 হচ্ছে তো এখানে। আশা করি বুঝে গেছো। এবং আরও একটা খেয়াল করো, এবার তার মানে তুমি এই দুইটাকে যে কি বুঝতে পারলা, যে কোনটা অবশ্যই কার সাথে দেওয়া থাকতেছে, তলের সাথে কোনটা বারবার দেওয়া থাকতেছে। তো তলের সাথে যখন কোণ দিচ্ছে, লম্ব বললে 0 নিচ্ছি, সমান্তরাল অর্থাৎ 0 বললে 90 নিচ্ছি। তার মানে কিভাবে আসলো এটা, তলের সাথে বললে 90 থেকে বিয়োগ দিতে হয়, তাহলে তলের সাথে চুম্বক ক্ষেত্র দেওয়া থাকলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলে আমরা থিটা পাবো, কারণ থিটা কার হয়, এ আর বি এর হয় কিন্তু। তাই তলের সাথে ভালো মতো প্রশ্নটা পড়ে দেখবা, তলের সাথে দেওয়া থাকলে 90 থেকে বিয়োগ করে দিব। সেম একইভাবে এখানে তুমি তাকায় দেখো, ক্ষেত্রফল লম্বভাবে আছে এবং এইদিকে তোমার কি আছে, চুম্বক ক্ষেত্র প্রয়োগ হয়েছে। দেখো তাহলে চুম্বক ক্ষেত্র এদিকে হয়েছে, তোমার এদিকে চুম্বক ক্ষেত্র প্রয়োগ হয়েছে এটা, তোমার চুম্বক ক্ষেত্র প্রয়োগ হয়েছে এটা,
ঠিক আছে। যদি তোমার প্রশ্নে সরাসরি বলে দেয় যে এই কোণটা, তোমার যদি এই কোণটা বলে দেয় যে ক্ষেত্রফল এবং চুম্বক ক্ষেত্রের কোণ 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি নিয়ে নিবা, 60 ডিগ্রি নিয়ে নিবা। কিন্তু যদি ক্ষেত্রফলের সাথে চুম্বক ক্ষেত্র না দিয়ে তারা কোণটা দিয়ে দেয় কাটটা, মনে করো এই যে এরকম, হ্যাঁ, তারা কোণটা দিয়ে দিল এটা যে তলের সাথে 30 ডিগ্রি কোণে, তলের সাথে যদি 30 ডিগ্রি কোণে চুম্বক ক্ষেত্র যায়, দেখো এই যে তলের সাথে 30 ডিগ্রি কোণে চুম্বক ক্ষেত্র গেছে। তো তলের সাথে যদি আমাদের প্রশ্নের মান দিয়ে দেয়, আমরা তো তলের সাথে নিব না, আমরা কার সাথে নিব? ক্ষেত্রফলের সাথে নিব। পরে 30 বললে আমরা কি করছি দেখো 60 নিছি, কারণ কি 90 থেকে বিয়োগ করে দিছি, কারণ কোণ নিতে হয় কি এ আর বি আর। তাহলে সহজ কথায় তলের সাথে চুম্বক ক্ষেত্র যদি দেওয়া থাকে 90 থেকে তুমি বিয়োগ করে দিবা, কারণ কোণটা নিতে হবে এ আর বি এর। আশা করি এই চিত্রের মধ্য দিয়ে জিনিসটা একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখান থেকে থিটার ব্যাপারটাও বুঝে গেলাম। একটা অঙ্ক সরাসরি করে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করে ফেলি, তাহলে একেবারে এই টপিকটাই শেষ হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে, কখনো গ নম্বর প্রশ্নে আসতে পারে। সো দেখো কি বলছে, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল একটি সুষম চুম্বক ক্ষেত্রে রাখা হলো। তার মানে একটা তল একটা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি রাখছি। বলছে চুম্বক ক্ষেত্রের মান এত টেসলা, চুম্বক ফ্লাক্স হচ্ছে এত ওয়েবার। এখন প্রশ্নে জিজ্ঞেস করছে তল ও চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, কোনটাই জিজ্ঞেস করছে। তাহলে তুমি কি লিখবা? আমরা জানি ফাই সমান, আমরা কি জানতাম বলো তো? ফাই সমান ইতিমধ্যেই আমরা শিখেছি যে ফাই সমান লিখতে পারি হচ্ছে আমরা এ বি কস থিটা। এখন দেখো তোমার এই ফ্লাক্সের মানটাই দেওয়া আছে, ফ্লাক্সের মানটা কত দেওয়া আছে? 8 × 10⁻⁻6 ইকুয়াল টু এ এর মানটা কত? এ এর মানটা হচ্ছে সরাসরি 1 দেওয়া আছে, এবং বি এর মানটা তুমি খেয়াল করো 4 × 10⁻⁵ সেটার মান দেওয়া আছে কত? 4 × 10⁻⁵। এবং এখানে আমাদের মান দেওয়া আছে কি বাকিটা আমাদের থাকলো কি কস থিটা। সো এখান থেকে আমরা থিটা বের করতে চাই, তাহলে কি হবে দেখো, এখান থেকে আমরা লিখে ফেলবো হচ্ছে যে কস থিটা সমান কি দাঁড়াবে? এটা আমাদের ছিল 8 × 10⁻⁻6, এই জিনিসটা ভাগ হয়ে আসবে, তো জিনিসটা দাঁড়াবে হচ্ছে 4 × 10⁻⁶ না, আমাদের আসছে মাইনাস কত? 5। তো এখানে আমাদের হিসাব করলে কস থিটা আসবে, কিন্তু আমি তো চাচ্ছি এখান থেকে থিটা। তো থিটা সমান সমান কি হবে? থিটা সমান সমান কি হবে? কস ইনভার্স। কস ইনভার্স, তো কস ইনভার্স এখানে কত আসে খেয়াল করো, 4, এখানে কাটলে 2 আসে, হ্যাঁ, এখানে কাটলে আসে হচ্ছে 2, আর এখানে কাটলে হচ্ছে 2, 0.2 আমাদের আসে এখানে, সো 0.2। সো এটা করলে আমাদের আসে 78.46 ডিগ্রি। সো আমাদের এই থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দেখো 78.46 ডিগ্রি। এটা উত্তর নাকি? নো, এটা উত্তর না। এটা কার সাথে কোণ? যেই কোণটা বের হয়েছে সেটা, এই কোণটা কার সাথে? এই কোণটা বের হয়েছে হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফল, অর্থাৎ থিটা মানে কি? যে এ ও বি এর মধ্যবর্তী কোণ, তাহলে হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। সো এ ও বি এর মধ্যবর্তী, এ ও বি এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। কিন্তু আমার তো এ আর বির মধ্যবর্তী কোণ চাইনি, সো আমরা এখন লিখবো সুতরাং কোণটা কার সাথে আছে? খেয়াল করলেই পাবা, দেখো খেয়াল করলে পাবা, কারণ কোনটা জিজ্ঞেস হচ্ছে তল ও চুম্বক ক্ষেত্রের মধ্যে কোণ কত, এটা জিজ্ঞেস করছে, তলের সাথে কোনটা জিজ্ঞেস করছে। তাহলে মনে করো তল ও চুম্বক ক্ষেত্রের কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে থিটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে চুম্বক ক্ষেত্র আর হচ্ছে এ এর কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে তলের সাথে চুম্বক ক্ষেত্র হবে 30 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে সবসময় বিয়োগ করে দিব আমরা। তাহলে আমাদের প্রশ্নে বলছে তলের সাথে কোণ, তাহলে লিখে দিব আমরা সুতরাং, যেটা আমাদের চাইছে পরীক্ষাতে, সুতরাং তলের সাথে, লিখে দিব আমরা কি? সুতরাং যে তলের সাথে কার কোণ চাইছে? চুম্বক ক্ষেত্রের কোণ। সুতরাং তলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ, সো তলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ, তলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ। যে তলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ দেখো কি করবো তাহলে, 90 মাইনাস কত? 78.46 ডিগ্রি। তাহলে আমরা বিয়োগ করে দিচ্ছি 90, 11.5 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 11 কত আসছে আমাদের? 11.5 ডিগ্রি। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে চলে আসে, একটু চেঞ্জ করে ভাবে আসে। সো আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আমাদের বোর্ডে আসুক, আমাদের অ্যাডমিশনে আসুক, যেখানে আসুক, তুমি খুব সুন্দর করে ফেলতে পারবা। সো আশা করি এই চুম্বক ফ্লাক্সের টপিকটা একদম সম্পূর্ণ ক্লিয়ার, যে চুম্বক ফ্লাক্স কি, চুম্বক ফ্লাক্স কীভাবে বের করবো, এবং থিটার ব্যাপার হচ্ছে কোনটা। তাহলে সামারি করে দিচ্ছি, যখনই কোনো একটা তলের মধ্যে দিয়ে, হ্যাঁ, এরকম চুম্বক বলরেখা লম্বভাবে গমন করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে, সেই বলরেখাগুলোকে তখন আমরা বলি যে সেটা তার ফ্লাক্স। যদি লম্বভাবে না যায়, তাহলে লম্ব দিকে কত মান, লম্বভাবে যদি না যায়, লম্ব দিকে কত মান সেটা আমরা বের করে নিই। সেটা কীভাবে বের করি? ফাই সমান এবি কস থিটা। আর থিটা যদি তলের সাথে দেওয়া থাকে,
সেক্ষেত্রে 90 থেকে বিয়োগ করে আমরা নেই। সো আশা করি এতটুকু খুব সুন্দর মনে থাকবে এবং এককগুলোও দেখে রাখতে পারি, ওয়েবার এবং টেসলা মিটার স্কোয়ার। ডান। একটা আমরা এক্সাম্পল দেখে পুরো জিনিসটাই কিন্তু ক্লিয়ার করে ফেললাম। এখন আমরা দেখব হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় আবেশ। এখন আমরা একটা টপিক দেখবো, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তো তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যাপারটা কি? এই যে আমরা এই চ্যাপ্টারটা পড়ছি তড়িৎ চুম্বকীয় আবেশ, চ্যাপ্টারের নামই কিন্তু শুরুর দিকে তড়িৎ চুম্বকীয় আবেশ। সো আমরা এর পিছনে একটা চ্যাপ্টার ছিল তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, আমরা অনেকে পড়েছি বা অনেকে পড়িনি। সো যারা পড়নি বা যারা পড়েছো এক লাইনে আমি একটু বলে দিই যে সেই চ্যাপ্টারের কাহিনী ছিল হচ্ছে যে যখন কোনো একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, কোনো একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তার মানে কারেন্ট যাচ্ছে আর তুমি চুম্বক ক্ষেত্র পাচ্ছ। যেমন ঠিক একটা চুম্বক রাখলে আশেপাশে চুম্বক সৃষ্টি হয়, তেমনি একটি কারেন্ট যখন যাচ্ছে তারের মধ্য দিয়ে তখন আশেপাশে চুম্বক ক্ষেত্র পাওয়া যায়। তো তখন থেকে মানুষের চিন্তা ভাবনা যে যদি কোনোভাবে আমরা যেহেতু কারেন্ট থেকে চুম্বক ক্ষেত্র পাচ্ছি, তাহলে যে চুম্বক ক্ষেত্র থেকে কারেন্ট পাওয়া যেত কতই না ভালো হতো। সো এই চিন্তা থেকেই মানুষজন কাজ শুরু করে এবং এইটা কিন্তু পরবর্তীতে কিন্তু সাকসেসে পরিণত হয়। সো ফ্যারাডে কিন্তু এই সমসাময়িক 3জন বিজ্ঞানী নিয়ে কাজ শুরু করে এবং 3জনই সাকসেসফুলি এটা আসলে পরীক্ষাটা সম্পন্ন করে এই জিনিসটা আবিষ্কার করতে পারে। কিন্তু মাইকেল ফ্যারাডে তিনি সর্বপ্রথম এই কাজটা করে দেখান, এই জন্য কিন্তু ফ্যারাডের নামটা অনেক জোরে সোরে আমরা কিন্তু নেই। সো ফ্যারাডে কিন্তু এই ব্যাপারটা আমাদের সামনে উপস্থাপন করেন এবং দেখান যে হ্যাঁ, আমরা চাইলে যেহেতু তড়িৎ ক্ষেত্র থেকে তড়িৎ প্রবাহ থেকে চুম্বক ক্ষেত্র পাচ্ছি, তাহলে চুম্বক ক্ষেত্র থেকে আমরা তড়িৎ প্রবাহ পেতে পারি। হ্যাঁ, তবে কিভাবে পাবো সেই জিনিসটা আমরা চলো দেখি, কখন পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, চুম্বক ক্ষেত্র থেকে পাওয়া যায় কিভাবে। সো ব্যাপার একটা দেখো, একটা এখানে এক্সপেরিমেন্ট আমরা করবো। এক্সপেরিমেন্টটা খেয়াল করো, এখানে দেখো আমরা কি করছি, এখানে একটা বদ্ধ কুণ্ডলী নিছি, এখানে একটা কুণ্ডলী নিছি, দেখো লেখা আছে কয়েল অর লুপ। লুপ অর্থাৎ কি বদ্ধ কুণ্ডলী বলতেছি আমরা এটাকে। এই বদ্ধ কুণ্ডলীটা দেখো এখানে কি করছে, আমরা তার পেঁচাইছি, একটা লোহার এরকম অন্তরিত একটা কি করছি আমরা, তার অন্তরিত করছি বা তার পেঁচাইছি, লোহার একটা মজ্জার উপরে দণ্ডের উপরে একটা তার পেঁচাইছি আমরা। ভালো, ঠিক আছে। এখন একটা জাস্ট মনে করো তার পেঁচাইছি, আর এই তারের সাথে আমরা কি করছি, একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিছি। সো তারের সাথে গ্যালভানোমিটার যুক্ত করলাম। যখনই আমরা জানি এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখনই গ্যালভানোমিটারের কাঁটা নড়বে, তাই না? কাঁটা নড়ে, আমরা জানি এই জিনিসটা। তার মানে তড়িৎ প্রবাহের উপস্থিত যদি হয়, তড়িৎ প্রবাহ থাকে, তখন কাঁটাটা নড়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তড়িৎ প্রবাহের উপস্থিতি আছে। সো ভালো কথা, এই হচ্ছে আমাদের একটা জিনিস। এবার এই পাশে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের দেখো যে একটা বার ম্যাগনেট, একটা ম্যাগনেট আমাদের কাছে আছে। সো একটা এক্সপেরিমেন্ট ফ্যারাডে করে দেখান, সেটা হচ্ছে এই যে এই বার ম্যাগনেটটাকে বা এই চুম্বকটাকে যখন তিনি কি করেন, এইভাবে করে আস্তে আস্তে নিয়ে আসেন কিসের কাছে, এই বদ্ধ কুণ্ডলীর কাছাকাছি যখন এভাবে নিয়ে আসেন, তখন যখনই এভাবে করে তিনি নিয়ে আসতেছেন তখন হঠাৎ করে দেখা গেল এই আমাদের যেই গ্যালভানোমিটারটা আছে সেই গ্যালভানোমিটার কাঁটা নড়ে উঠছে। তখন তিনি অবাক হলেন যে আরে, এখানে আমি দণ্ডচুম্বকটা নিয়ে আসলাম, গতিশীল করলাম, তখন কাঁটাটা নড়ে উঠলো। কাঁটা নড়লো মানে তো বিদ্যুৎ প্রবাহ কিন্তু এখানে পাওয়া গেছে, বিদ্যুৎ কিন্তু আমাদের প্রবাহিত হয়েছে, বিদ্যুৎ আসলো। কিন্তু এখানে বিদ্যুৎ কই থেকে আসলো, এখানে কোথাও তো আমরা কোনো সোর্স কানেক্ট করিনি, এখানে কোনো তড়িৎচালক শক্তি দেওয়া হয়নি, কোনো ব্যাটারি দেওয়া নেই, কিছুই নাই এখানে, তাহলে কারেন্ট আসলো কই থেকে? জাস্ট এই দণ্ডচুম্বকটাকে যখন আমরা নিয়ে আসছি তখনই এরকম কাঁটাটা নড়ছে। সো এক্সপেরিমেন্টটা আরও মনোযোগ দিয়ে তিনি করলেন, দেখলেন যখন এভাবে নিয়ে এসে থামায় রাখলেন, এভাবে করে যখন নিয়ে আসতেছিল তখন কাঁটাটা নড়তেছিল, যখন নিয়ে এসে থামছে তখন কাঁটাও থেমে গেছে, কাঁটাও আর বিক্ষেপ দিচ্ছে না, কারেন্ট নাই, কারেন্ট আবার শূন্য দাগে চলে আসছে, কারেন্ট নাই। কিন্তু যখন তিনি আবারও নড়াইলেন, গতিশীল করলেন, তখন আবারও কারেন্ট পাওয়া গেল। আবার তিনি যখন পিছনের দিকে এভাবে করে নিয়ে যাচ্ছিলেন তখন আবার কারেন্ট পাওয়া গেল। তবে এবার তিনি এটা খেয়াল করলেন, নিয়ে আসার সময় যেদিকে কারেন্ট পাওয়া গেল, এবার যখন নিয়ে যাচ্ছিলেন তার বিপরীত দিকে কারেন্ট পাওয়া গেল। তার মানে নিয়ে আসতেছিলেন যখন তখন একদিকে কারেন্ট পাইলেন, আবার যখন নিয়ে গেলেন তখন আরেক দিকে কারেন্ট পাইলেন। এই ব্যাপারটা তিনি খেয়াল করলেন। আরেকটা জিনিস খেয়াল করলেন, যখন গতিশীল অবস্থায় এই দণ্ডটা আছে তখন কারেন্ট পাচ্ছি, থেমে গেলে আর কারেন্ট পাচ্ছি না, ওদিকে গিয়েও থেমে গেলে আর কারেন্ট পাচ্ছি না। তার মানে যখনই এই দণ্ডটাকে গতিশীল রাখতেছি তখনই কারেন্ট পাওয়া যাচ্ছে। এই পরীক্ষাটা তিনি শুধু এটা দিয়ে করলেন তা না, আরেকটা ঘটনা করলেন। তিনি কি করলেন, এবার দণ্ডচুম্বকটাকে রেখে দিয়ে এই কুণ্ডলীটাকে নিয়েই তিনি কি করলেন, আস্তে আস্তে এইভাবে করে নিয়ে গেলেন। মজার ব্যাপার দেখা গেল যে এই কুণ্ডলীটাও যখন এভাবে তিনি গতিশীল করলেন তখনও কারেন্ট পাওয়া গেল। আবার যখন এই কুণ্ডলীটাকে আবার নিয়ে আসলেন তখনও কারেন্ট পাওয়া গেল, কিন্তু বিপরীত দিকে কারেন্ট পাওয়া গেল। তার মানে শুধু দণ্ডচুম্বকটাকেই গতিশীল না, এই বদ্ধ কুণ্ডলীটাকেও গতিশীল করে ওই চুম্বকের দিকে এরকম আনা নেওয়া করলে কারেন্ট পাওয়া যাচ্ছিল।
সো এই জিনিসটা কেন হলো, কিভাবে হলো, সেটাই আমরা বুঝতে চাই। এই যে এই জিনিসটা ঘটলো, একটা বদ্ধ কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হলো, যেখানে কিনা কোনো সোর্স নাই, কোনো ব্যাটারি নাই, কোনো বিভব পার্থক্য আমি দিচ্ছি না, এখানে তড়িৎচালক শক্তি নাই, তারপরেও জাস্ট এই কুণ্ডলিটাকে গতিশীল করার কারণে অথবা এই দণ্ডচুম্বকটাকে এরকম গতিশীল করার কারণে কারেন্ট পাইলাম। এই যে কারেন্টটা আমরা পাইলাম, এই কারেন্টটাকে আমরা বলি যে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই প্রক্রিয়াতে প্রবাহিত কারেন্ট বা হচ্ছে আবিষ্ট কারেন্ট বা আবিষ্ট প্রবাহ তড়িৎ, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। এবং এখানে যে আমরা যেহেতু এটা নড়ে উঠলো, তার মানে অবশ্যই এখানে একটা তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়েছে, কারেন্ট উৎপন্ন হয়েছে। সেই তড়িৎচালক শক্তিটাকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক শক্তি, আর এখানে যে কারেন্টটা পাওয়া যায় তাকে বলা হয় আবিষ্ট প্রবাহ। ঠিক আছে, সো এই ব্যাপারটা আমরা এখানে ফ্যারাডে এই এক্সপেরিমেন্টটা কিন্তু করে দেখান। সো আমরা এখন এইটার ডিটেলস আমরা আরও যাবো যে কেন এই ঘটনা ঘটলো, কেন দণ্ডচুম্বককে আনার ফলে, এরকম আনা নেওয়া করার ফলে আমরা কারেন্ট পাইলাম, আবার থামায় রাখলে কেন কারেন্ট পাইলাম না, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এবার আরেকটা জিনিস তুমি দেখো, এখান থেকে তোমাকে জিনিসটা আমি আরেকবার বলি, দেখো সংজ্ঞাকে দেখো লেখা আছে, আশা করি লাইনটা তুমি এখন বুঝবা। তড়িৎ চুম্বক আবেশ হলো এমন একটা প্রক্রিয়া, তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ এটা হচ্ছে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যেখানে চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে, চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে, পরিবর্তন কথা বলা হয়েছে কিন্তু চুম্বক ক্ষেত্রের সাহায্যে না, চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে একটা পরিবাহীর মধ্যে তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তার মানে আমরা ফ্লাক্সের, অর্থাৎ সহজ কথায় চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করলে আমরা এখানে একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে কারেন্ট পাই বা তড়িৎচালক শক্তি পাই। এবার খেয়াল করো, আমরা এই জিনিসটা এক্সপেরিমেন্ট আবার তোমাকে করে দেখাই। সো এবার এখান থেকে তুমি খেয়াল করলে বুঝতে পারছো, দেখো একটা দণ্ড চুম্বক যখন আমি নিয়ে আসলাম, কেন আসলে এই কারেন্টটা পাওয়া গেল। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তখনই তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে যখন ফ্লাক্সের পরিবর্তন হবে। ফ্লাক্সের পরিবর্তন হলেই তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। ফ্লাক্স, এই যে আমরা তড়িৎ বলরেখা দেখতে পাচ্ছিলাম, সো কোনো তড়িৎ বলরেখা যখন কোনো তলের মধ্য দিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলছি আমরা তড়িৎ চুম্বক ফ্লাক্স। সো এই চুম্বক ফ্লাক্সের যখন পরিবর্তন হবে, তখনই তুমি শুধুমাত্র তড়িৎচালক শক্তি পাবা বা কারেন্ট পাবা। এই ব্যাপারটা প্রথমত মনে রেখো। এখন তুমি যদি কী করো, ফ্লাক্সের পরিবর্তন না ঘটাও, তুমি কারেন্ট পাবা না। ফ্লাক্সের পরিবর্তন ঘটালে কারেন্ট পাবা। দেখো এখানে সেই এক্সপেরিমেন্টটা একটু ডিটেলস দেখানো হয়েছে। যেহেতু তোমাকে একটা দণ্ড চুম্বক তুমি নিয়ে আসতেছো, তার মানে কি এখান থেকে চুম্বক বলরেখাগুলো থাকে, দেখো এই চুম্বক বলরেখাগুলো বের হয়ে কি নর্থ থেকে বের হয়ে সাউথে যাবে। এই দেখো নর্থ থেকে বের হয়ে ঘুরতেছে, মানে সাউথে এইভাবে আসবে। ঠিক আছে, তো যখনই তুমি এভাবে করে নিয়ে আসতেছো, দেখো নিশ্চয় দেখো এখানে ফ্লাক্সের পরিবর্তন হয়। তুমি বলো যে ভাই কেমনে ফ্লাক্সের পরিবর্তন হয়, তুমি এই কথাটা মনে রেখো আগে যে ফ্লাক্সের পরিবর্তন হলে কারেন্ট পাবো, তড়িৎচালক শক্তি পাবো। ফ্লাক্সের পরিবর্তন ভাই বুঝতে পারতেছি না, কেমনে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। দেখো এখানে তুমি বুঝতে পারবা, এই যে আমি তোমাকে এক্সপেরিমেন্ট করে দেখাই। মনে করো একটা দণ্ডচুম্বক আছে, এই যে দণ্ডচুম্বক SN, মনে করো সাউথ নর্থ পোল। হ্যাঁ, এই ব্যাপারটা কি যে নর্থ পোল থেকে দেখো বের হচ্ছে, এই যে বের হয়ে কার্ভ হচ্ছে, মানে কি সেইভাবে করে এসে ঢুকবে, এভাবে করে এসে এভাবে করে এই সাউথে ঢুকবে। তাহলে মনে করো এভাবে করে আমি জিনিসগুলো তোমাকে দিয়ে দেখালাম, যেভাবে করে বের হচ্ছে, নর্থ পোল থেকে বের হচ্ছে, চুম্বক বলরেখা শুরুতে পড়ালাম। এখন তুমি খেয়াল করো, এই যে যখনই তুমি একটা দণ্ড চুম্বককে এভাবে করে আস্তে আস্তে কুণ্ডলীর মধ্যে নিয়ে যাচ্ছ, তুমি খেয়াল করো, দেখো যখন এখানে যখন আসে, আপাতত আছে এখানে, এর মধ্য দিয়ে কোনো বলরেখা প্রবেশ করছে, আপাতত প্রবেশ করেনি, ফ্লাক্স শূন্য। কিন্তু যখনই তুমি কি করলা, আস্তে আস্তে এভাবে করে যখনই তুমি কি করলা, হ্যাঁ যখনই তুমি এভাবে করে আস্তে আস্তে এভাবে করে এই দণ্ডচুম্বকটাকে এই বদ্ধকুণ্ডলীর আশেপাশে আনলা, তখন তুমি খেয়াল করে দেখো যে আগে এর মধ্য দিয়ে কোনো ফ্লাক্স, কোনো বলরেখা যায়নি, এখন এর মধ্য দিয়ে কিছু বলরেখা গেছে, কিছু বলরেখা প্রবেশ করছে। তার মানে কি বলরেখা যখন প্রবেশ করতেছে তখন কি ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। তার মানে আগে ফ্লাক্স 0 ছিল, এখন ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, কিছু কিছু উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে আমরা কি পাবো, ফ্লাক্সের পরিবর্তন হয়েছে। আর ফ্লাক্সের পরিবর্তন যখনই হচ্ছে, হ্যাঁ তখনই এখানে কাঁটাটা নড়ে উঠতেছে। খেয়াল করো, যখন তুমি এটাকে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছ, দেখো এখানে যখন নিয়ে যাচ্ছিলা, খেয়াল করে দেখো কয়টা বলরেখা প্রবেশ করছে। দেখো 1টা 2টা 3টা 4টা, এই বাইরের 2টা কিন্তু প্রবেশ করেনি। তাহলে এখানে যে ফ্লাক্স হবে, এখন যে ফ্লাক্স হবে, এখন যখন আমি ভিতরে নিয়ে গেলাম, আরও কাছাকাছি নিয়ে গেলাম, তখন দেখো সবগুলা বলরেখা কিন্তু প্রবেশ করছে। তার মানে এখনকার ফ্লাক্স নিশ্চয়ই আবার ভিন্ন রকম, তার মানে এখানকার ফ্লাক্স আবারও নিশ্চয়ই আলাদা। তার মানে যখনই তুমি দণ্ডচুম্বক এভাবে কাছাকাছি নিয়ে যাবা, হ্যাঁ এভাবে কাছাকাছি নিয়ে যাও, তখন কী হবে, ফ্লাক্সের একটা পরিবর্তন হবে। আবার যখন এখান থেকে তুমি আবার নিয়ে বাইরে চলে আসবে, দেখো ফ্লাক্স আস্তে আস্তে চেঞ্জ হবে, কারণ বলরেখা ওইভাবে আস্তে আস্তে চেঞ্জ হবে। তার মানে এভাবে করে দণ্ডচুম্বকগুলোকে এভাবে ভিতরে নিলে বা বাইরে নিয়ে আসলে তখন ফ্লাক্সের একটা পরিবর্তন হয়। এই যে ফ্লাক্সের পরিবর্তন হয়, ফ্লাক্সের পরিবর্তন হলেই আমরা এখানে একটা আবেশ প্রক্রিয়ায় একটা তড়িৎচালক শক্তি পাই, যাকে আমরা বলি আবিষ্ট তড়িৎচালক শক্তি।
আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে সেই ঘটনা দেখানো হচ্ছে, দেখো যখন নিয়ে আসতেছি তখন দেখো বেশ অনেকগুলা কি আছে বলরেখার মধ্যে প্রবেশ করছে। আবার যখন তুমি এটাকে টেনে নিয়ে যাবা তখন দেখবে যে অল্প কিছু বলরেখার মধ্যে প্রবেশ করা অবস্থায় আছে। তার মানে নিয়ে যাবো, নিয়ে আসার সময় এই যে চুম্বক বলরেখার পরিবর্তন হয়, ফ্লাক্সের পরিবর্তন হয়। সো যখন আমি যেন নিয়ে যাচ্ছি নিয়ে আসতেছি তখন আমি ফ্লাক্স পাচ্ছি। কিন্তু যখন তুমি এটাকে নিয়ে যায় মনে করো এর ভিতরে রেখা দিছো, স্থির করে রাখছো, এখন কি ফ্লাক্সের পরিবর্তন হবে? না, হচ্ছে না। কারণ কি এখানে যে পরিমাণে বলরেখা ছিল পরের সেকেন্ডে একই পরিমাণে বলরেখা আছে। যখন তুমি গতিশীল রাখতেছো তখনই তুমি কিন্তু আসলে এখানে একটা এই যেখানে কারেন্ট পাচ্ছ। এবং মজার ব্যাপার, তুমি আরও কিছু কথা শিখে রাখো। তুমি যদি কী করো, এই গতিশীল এই কাজটা তুমি যদি অনেক জোরে জোরে করো, তুমি মনে করো এভাবে জোরে জোরে করতেছো, তার মানে কী হবে, এখানে তোমার কারেন্টের মানটাও তখন বেশি হবে। কেন বেশি হবে? কারণ এই কারেন্টের মানটা বা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা ফ্লাক্সের পরিবর্তনের হারের উপর নির্ভর করে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কী পরিমাণে ফ্লাক্স পরিবর্তন হচ্ছে তার উপর নির্ভর করে। ফ্লাক্সের পরিবর্তন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব তড়িৎচালক শক্তি বেশি পাচ্ছি। যখনই তুমি এরকম করে গতিশীল করছো, অনেক দ্রুত গতিশীল করছো, তার মানে প্রতি সেকেন্ডে ফ্লাক্সের পরিবর্তনটা অনেক বেশি হচ্ছে। তো ফ্লাক্সের পরিবর্তনের হার বেশি হচ্ছে, তাই এই গতিটা যখন বেশি থাকে তখনও কি হয়, তখন হচ্ছে আমরা এখান থেকে মানে কারেন্ট পাই এবং বেশি পরিমাণে একটু কারেন্ট পাই। সো গতি বেশি থাকলে কারেন্ট বেশি পাই, এই কথা মনে রাখবো। একইভাবে তুমি যদি এই দণ্ডচুম্বকটাকে স্থির রেখে যদি এই কুণ্ডলীটাকে দেখো এভাবে আনা নেওয়া করো, খেয়াল করো এই কুণ্ডলীটাকে আনা নেওয়া করো, তাহলে কিন্তু কি হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে। কারণ দেখো এই যে প্রবেশ করেনি, এই যে কয়েকটা প্রবেশ করলো, ফ্লাক্সের একটা একরকম মান, যখন বেশি বেশি প্রবেশ করলো ফ্লাক্সের আরেক রকম মান, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। যখন তুমি স্থির রাখবা কোনো পরিবর্তন হচ্ছে না, আবার যখন নিয়ে যাও ফ্লাক্সের পরিবর্তন হবে। তার মানে এভাবে করে তুমি বদ্ধ কুণ্ডলীটাকে নিয়ে আসো বা দণ্ডচুম্বকটাকে নিয়ে আসা করো, ফ্লাক্সের পরিবর্তন হয় এবং আমরা কারেন্ট পাই। আশা করি কনসেপ্টটা একদম ক্লিয়ার। এবং আরেকটা ব্যাপার, তুমি যদি কী করো এই যে এটার ক্ষেত্রফলটাকে বাড়াইয়া দাও। হ্যাঁ, তুমি যদি এই যে তুমি যেখানে হচ্ছে বদ্ধ কুণ্ডলীটা নিছো, এই কুণ্ডলী তুমি যদি ক্ষেত্রফল বাড়াইয়া দাও তাহলে দেখা যাবে ফ্লাক্সের মানটা, ফ্লাক্সের পরিবর্তনটা বাড়ে। কারণ এখানে যখন ক্ষেত্রফল বেশি তখন বেশি বেশি আসলে কি হবে, বেশি বেশি চুম্বক বলরেখা এই তলের মধ্যে দিয়ে যাইতে পারবে। তার মানে এই কথাটা মনে রাখবো আমরা, যে যখন কি হয়, যখন হচ্ছে বেশি বেশি ক্ষেত্রফলটা যখন বেশি হয় তখন ফ্লাক্সের পরিবর্তনও বেশি হয়। সে ব্যাপারটা একটু খেয়াল রাখতে পারি আমরা। সো আশা করি পুরো জিনিসটুকু আমরা বুঝতে পেরেছি এই ঘটনাটা। দেখো সংজ্ঞাটা কীভাবে দিয়েছে, যে একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকেই বলে তড়িৎচুম্বকীয় আবেশ। তাই একটা দণ্ডচুম্বককে যখন তুমি নিয়ে আসতেছো এখানে তুমি কারেন্ট পাচ্ছ বা তড়িৎচালক শক্তি পাচ্ছ। তো এই যে প্রক্রিয়ায় পাচ্ছ এই প্রক্রিয়াটাকে বলে তড়িৎচুম্বকীয় আবেশ। সো আশা করি একদমই কনসেপ্টটা ক্লিয়ার তোমাদের। ফাইন, এবার দেখো এখান থেকে কয়েকটা কথা মনে রাখতে হবে, খুব দ্রুত আমরা মনে রাখি। যে বুঝতে পারলাম আমরা দণ্ডচুম্বক ও বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যায় এবং কারেন্টও পাওয়া যায়। আপেক্ষিক গতি যখন বেশি হবে তখন এই তড়িৎচালক শক্তিটাও বেশি হবে। পাক সংখ্যা যদি বেশি হয়, দেখো এখানে যে আমরা পাক দিছিলাম, এখানকার এই কুণ্ডলী যদি পাক সংখ্যা বেশি হয় তাহলেও দেখা যায় ফ্লাক্সের পরিবর্তনটা বেশি হয়। তারপরে আরও কয়েকটা কথা খেয়াল করো, কুণ্ডলীর ক্ষেত্রফল বেশি হলেও এই তড়িৎচালক শক্তিটা বেশি হবে এবং ফ্লাক্সের পরিবর্তনের হার বেশি হলেও আমাদের এটা বেশি হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যখন আমরা একটা বদ্ধ কুণ্ডলীর কাছে একটা দণ্ডচুম্বকে আনা নেওয়া করি বা কোনো একটা বর্তনী তড়িৎচালক শক্তি বিশিষ্ট কোনো বর্তনী আনা নেওয়া যদি করি, তারপরেও এই যে বদ্ধ কুণ্ডলীতে আমরা একটা কারেন্ট পাবো, একটা তড়িৎচালক শক্তি পাবো। সেই তড়িৎচালক শক্তির মান কত হবে, সেই আমরা যে কারেন্ট পাচ্ছি সেই কারেন্টের দিক কী হবে, সেগুলো আমরা সূত্রের মধ্যে পড়বো। সো সেগুলো নিয়ে আমাদের ফ্যারাডের সূত্র রয়েছে। এখন চলো আমরা সেই ফ্যারাডের সূত্র পড়ি। যে বুঝতে পারলাম যে ঠিক আছে দণ্ডচুম্বক এভাবে নিয়ে আসলে কারেন্ট পাবো, কারেন্টের মান কত হবে, দিক কত হবে, তড়িৎচালক শক্তির দিক কত হবে, সেগুলো আমরা সূত্র আকারে পড়ি। তো দেখো সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং এটার দুইটা সূত্র আছে, তিনি দুইটা সূত্র দিয়েছেন, ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নামে পরিচিত। প্রথম সূত্রে তিনি বলেন, তিনি এটা বলেন যে একটা বদ্ধ কুণ্ডলীর আশেপাশে যদি আমরা কী করি, একটা দণ্ডচুম্বককে বা অন্য কোনো বর্তনীকে আনা নেওয়া করি, তাহলে সেখানে কি হবে, একটা তড়িৎচালক শক্তি এইখানে পাওয়া যাবে, উৎপন্ন হবে। সো প্রথম সূত্রে তিনি এটাই বলছেন যে উৎপন্ন হবে। আর দুই নম্বর সূত্রে তিনি বলছেন যে উৎপন্ন যে হবে সেই মানটা কত হবে। সো খেয়াল করে দেখো কি বলছেন উনি, যে যখন কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত, বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্ররেখার, খেয়াল করে দেখো পুরো লাইনটা বুঝে পড়ি, যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে
অতিক্রান্ত চুম্বক ক্ষেত্ররেখার মোট সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। যে বললাম চুম্বক ফ্লাক্সের পরিবর্তন করতে হবে, চুম্বক ফ্লাক্সের যখনই পরিবর্তন ঘটে তখনই কুণ্ডলিতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি পাওয়া যায়। ক্ষণস্থায়ী কেন? কারণ তুমি যখন যদি থামে ফেলো তাহলে ফ্লাক্সের পরিবর্তন হয় না, আর তুমি কারেন্টটা পাও না, তাই এটা কি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি পাওয়া যায় তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। যতক্ষণ চুম্বক ফ্লাক্স বা ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটতে থাকে আবিষ্ট তড়িৎচালক শক্তি তথা প্রবাহ ততক্ষণই স্থায়ী হয়। ক্ষেত্ররেখার সংখ্যা বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ যেদিকে ঘটে আর সংখ্যা হ্রাস পেলে আবার তার বিপরীত দিকে ঘটে। আমরা জিনিসটা বুঝতে পেরেছিলাম যে যখন নিয়ে যাচ্ছিলাম যেদিকে কারেন্ট পাচ্ছিলাম, নিয়ে আসার সময় আরেক দিকে কারেন্ট পাচ্ছি। সো এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। আশা করি পুরো কথা ক্লিয়ার। একবার দুইবার রিডিং পড়ে তুমি যেন কথাটা লিখতে পারো সেরকম উপযুক্ত করে রাখলেই চলবে। দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা দেখব যে তিনি বলেছেন যে বুঝতে পারলাম যে হ্যাঁ এরকম একটা বদ্ধকুণ্ডলীর আশেপাশে দণ্ডচুম্বক এরকম আনা নেওয়া করলে কি হয়, তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। সেই তড়িৎচালক শক্তির মান কত হবে? তিনি বলেন সেই তড়িৎচালক শক্তির মানটা কার কার উপর নির্ভর করবে। দেখো একটা কথা আমাকে বলেছিলাম যে ফ্লাক্সের পরিবর্তন তুমি যখন জোরে আনা নেওয়া করতেছো বেশি পাচ্ছ কেন? কারণ ফ্লাক্সের পরিবর্তন বেশি বেশি হচ্ছে, প্রতি সেকেন্ডে ফ্লাক্সের পরিবর্তন বেশি হচ্ছে। তাহলে ফ্লাক্সের পরিবর্তনের হারের উপরে নির্ভর করে। প্রতি সেকেন্ডে ফ্লাক্সের পরিবর্তন বেশি হলে তড়িৎচালক শক্তি বেশি পাওয়া যায়। ফ্লাক্সের পরিবর্তন প্রতি সেকেন্ডে মানে কি? ফ্লাক্সের পরিবর্তনের হার। তার মানে এই তড়িৎচালক শক্তিটা দেখো বলেছে তিনি কোনো বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, এই যে মানটা কি হবে ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঋণাত্মক কথা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত দেখো যে বলছে তিনি কি যে ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে এই এর মানটা কি সমানুপাতিক? যে ফ্লাক্সের পরিবর্তনের হার। সো আমরা বলতে পারি যে ফ্লাক্সের পরিবর্তন এরকম ডি ফাই, আর হচ্ছে হার মানে কি ডি ফাই বাই ডিটি। ফ্লাক্সের পরিবর্তন, ফাই মানে ফ্লাক্স, ডেল ফাই মানে কি ফ্লাক্সের পরিবর্তন, আর ডিটি মানে কি সময় দিয়ে ভাগ করলে পরিবর্তনের হার পাওয়া যায়। ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক, হ্যাঁ, কিন্তু বলছে ঋণাত্মক মানে সমানুপাতিক। তা আমি একটা মাইনাস দিব। আমরা ঋণাত্মক কথাটা কেন আসলো সামনে আলোচনা করব, কিন্তু এই জিনিসটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। খেয়াল করো যে কীভাবে লিখতে পারি। এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, সেই ধ্রুবকের মানটা আসলে এখানে 1। সেখানে আর লিখলাম না আমরা, তো শুধু মাইনাস থাকলো। এই ডেল ফাই বাই ডেলটিকে আমরা এভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি হচ্ছে ডি ফাই বাই ডিটি, এভাবে লিখতে পারি। এবং আরেকটা জিনিসও আমরা এখানে পড়েছিলাম, একটু মনে করে দেখো যে এই যে তড়িৎচালক শক্তির মানটা সেটা কিন্তু পাক সংখ্যার সমানুপাতিক। মনে আছে যে পাক সংখ্যা বেশি হলে বেশি হবে। তো দেখো সেইখানে কিন্তু এই জিনিসটা চলে আসবে। পাক সংখ্যা যখন আসবে তখন আমরা লিখবো এন, সাথে লিখবো হচ্ছে ডি ফাই বাই হচ্ছে ডিটি। তার মানে এই তড়িৎচালক শক্তির মানটা হবে যে মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এই মাইনাসটা দ্বারা দিক বোঝায়, এই মাইনাসটা দ্বারা দিক প্রদর্শিত হয়। যেমন এই যে আবিষ্ট প্রক্রিয়ায় যে তড়িৎচালক শক্তি পাইলা, তড়িৎ প্রবাহ পাইলা, সেই আবিষ্ট প্রবাহের দিক কোন দিকে হবে? সো আবিষ্ট প্রবাহের দিক কোন দিকে হবে সেটা আমরা এই মাইনাস দিয়ে ডিফাইন করতে পারি। সো ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডি। যখন আমাদের শুধু ভ্যালু দরকার হয়, তড়িৎচালক শক্তি শুধু মান দরকার হয়, হ্যাঁ, সো ই এর জাস্ট মান, হ্যাঁ শুধু মান, যখন মান প্রয়োজন হবে শুধুমাত্র তখন আমরা জাস্ট এটা লিখতে পারবো আর কি, যে এন ডি ফাই বাই ডিটি। তো শুধু মান নিয়ে তোমার যদি কাজ করতে হয়, শুধু মান প্রয়োজন হয়, তখন তুমি লিখতে পারবা যে এন ডি ফাই বাই ডিটি তড়িৎচালক শক্তি। এবং একক কি হবে বুঝতেই পারছো, তড়িৎচালক শক্তি একক আর কি হবে ভোল্ট হবে, নর্মাল যে তড়িৎচালক শক্তি, তো এটাও সেই তড়িৎচালক শক্তি, একক হচ্ছে ভোল্ট। সো ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। আর এই ফাইয়ের পরিবর্তে আবার কি লেখা যায় এই ব্যাপারটা একটু জেনে রাখো। একটু আগে আমরা শিখেছি ফাই সমান এবি কস থিটা লেখা যায়, মনে আছে সেই জিনিসটা? এবং তুমি এই জিনিসটাও তুমি মনে রাখবা, এই জিনিসটাকে আমরা অন্যভাবে কি বলতে পারি, যে ডিডিটি অফ ফাই, অর্থাৎ সময়ের সাপেক্ষে এই যে ফাই চুম্বক ফ্লাক্স, সময়ের সাপেক্ষে এই ফ্লাক্সকে অন্তরীকরণ করলেও কি পাওয়া যায়, যে হচ্ছে এখানে আমরা ই পাই। সো এখানে ডি ফাই বাই ডিটির মানে কি, যে সময়ের সাপেক্ষে এই যখন আমরা এই ফাইকে অন্তরীকরণ করব, ডিডিটি মানে কি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা, ফ্লাক্সকে অন্তরীকরণ করলে আমরা ই পাবো, ঠিক আছে। সো আমরা এটা হচ্ছে আমাদের সূত্র, ই সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি। সো আশা করি এটা বুঝতে পেরেছি আমরা এই ফ্যারাডের সূত্রটা। এইবার এই যে এখানে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হলো তার মান কত পেয়ে গেলা, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তিটার কারণে যে তড়িৎ প্রবাহ পাচ্ছ, সেই তড়িৎ প্রবাহ তো বর্তনীর কোনো না কোনো দিকে যাবে, তাই না? এই প্রবাহের দিকটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। সো কোন দিকে হবে সেটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আরেকটা সূত্র রয়েছে, যে সূত্রটাকে আমরা বলি লেন্জের সূত্র। সেই লেন্জের সূত্রটাকে অনেক সময় বলা হয় যে হচ্ছে যে ফ্যারাডের তৃতীয় সূত্র বলা হয়।
ফ্যারাডের সূত্র দিয়ে আমরা মান বের করি, আর এইটা দিয়ে আমরা দিক বের করতে পারি, যে আবিষ্ট প্রবাহের দিক, যে আবিষ্ট কারেন্ট যে তৈরি হলো সেই কারেন্টটা কোন দিকে যাবে, আমাদের ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, কোন দিকে যাবে সেটা বের করা যায়। এবং এটাকে বলা হয় লেন্জের সূত্র। সো কথাটা ভালো মতো মনে রাখতে পারো। এখান থেকে আমরা দেখি যে কোন দিকে যাবে, তাহলে আসো শিখি আমরা। তার আগে বিবৃতিটা দেখে নাও, সূত্রটা দেখে নাও। সূত্রে বলা হয়েছে যে কোনো তড়িৎ চুম্বক আবেশের বেলায়, হ্যাঁ, আবিষ্ট তড়িৎচালক শক্তি যা প্রবাহের দিক, আবিষ্ট তড়িৎচালক শক্তির প্রবাহের দিক, হ্যাঁ, আবিষ্ট তড়িৎচালক শক্তির প্রবাহের দিক এমন হবে, ব্যাপারটা হচ্ছে এরকম, আবিষ্ট তড়িৎচালক শক্তির প্রবাহের দিক। আমরা বলে দিতে পারি যে আবিষ্ট তড়িৎচালক শক্তির প্রবাহের দিক, আবিষ্ট তড়িৎচালক শক্তির প্রবাহের দিক এমন যে তার সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়, চিন্তা করো কি বলছে, যে কারণে সৃষ্টি হয়েছিল সেই কারণকেই হচ্ছে কি করে, বাধা দেয়, যে কারণে সৃষ্টি হয়েছিল সেই কারণকেই বাধা দেয়। তাহলে ব্যাপারটা আমরা আরেকটু বুঝে আসো। কি বলেছে, যখন আমরা এখানে কি পাইলাম, এই দণ্ডচুম্বকটা এরকম নিয়ে আসার সময় যে কারেন্ট পাইলাম, তুমি দণ্ডচুম্বকটাকে নিয়ে যাচ্ছিলা, তবে নিয়ে যাওয়ার কারণে এখানে তুমি একটা কারেন্ট পাইলা। এবার কারেন্ট যে পাইলা সেই কারেন্টের দিক এমন দিকে সেই কারেন্টটা যাবে যেন যে কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণকেই বাধা দেয়। তাহলে প্রথমবার কোন কারণে সৃষ্টি হচ্ছিল, নিয়ে যাওয়ার কারণে সৃষ্টি হচ্ছিল, তাহলে এবার নিয়ে যাওয়াটা কি বাধা দিবে, তার মানে তুমি নিয়ে যেতে পারবা না, ওদিক থেকে একটা বাধা পাবা, মানে কারেন্টের দিক এমন হবে যেন তুমি নিয়ে যাইতেই তোমার কষ্ট হয়, বাধা পাও। আবার এখানে যখন তুমি নিয়ে আসতেছিলা, নিয়ে আসার কারণে এবার কারেন্ট সৃষ্টি হচ্ছে। এবার তুমি যখন নিয়ে আসতেছো, তাহলে নিয়ে আসার কারণে কারেন্ট সৃষ্টি হচ্ছে, সেই কারেন্টের দিক এমন হবে যেন তোমার এই নিয়ে আসাটাকেই বাধা দিতে পারে। তুমি নিয়ে আসতে চাচ্ছ, ওদিক থেকে তোমাকে কেউ টাইনা ধরবে, তোমার একটা আকর্ষণ বোধ হবে যেন তোমার আসতে কষ্ট হয়, তোমাকে বাধা দিবে আসতে। তাহলে তুমি নিয়ে আসতেছিলা, নিয়ে আসার কারণে কারেন্ট সৃষ্টি, তাহলে নিয়ে আসাটাকে বাধা দিবে, কারেন্টের দিক এমন হবে যেন নিয়ে আসতেই তুমি বাধা পাও। যখন যাচ্ছিলা, যার কারণে কারেন্ট সৃষ্টি হয়েছে, তাহলে কারেন্টের দিক এমন হবে যেন ওই যাওয়াটাকে বাধা দেয়, তার মানে সৃষ্টি হওয়া মাত্রই সৃষ্টি হওয়ার কারণকেই বাধা দেয়। এই ব্যাপারটা মাথায় রাখবা। এবার সেই দিকটা তাহলে কিভাবে বুঝবো আমি, যে কিভাবে বাধা দিচ্ছে সেটা দেখি একটু আসো। এবার খেয়াল করো, তুমি একটা দেখো নর্থ পোলকে সামনের দিকে নিয়ে যাচ্ছ, আমরা এখানে দেখাচ্ছি, দেখো নর্থ পোলকে নিয়ে যাচ্ছ, তাহলে কারেন্টটা সৃষ্টি হচ্ছে কি, এই নর্থ পোলটাকে নিয়ে যাওয়ার কারণে, কারেন্টটা সৃষ্টি হচ্ছে। তাহলে চিন্তা করে দেখো, একটা নর্থ পোলকে তুমি নিয়ে যাচ্ছ, নর্থকে তুমি নিয়ে যাচ্ছ, তাহলে যদি এই পাশ থেকে একটা বাধা পাইতে হয়, কারেন্টের দিক এমন হবে যেন এখানে কি হয়, একটা বাধা পায়। তাহলে বাধা পাচ্ছে মানে কি, এখানে কারেন্টের দিক কি হবে, এখানে কারেন্টের দিক হবে যেন এমন কারেন্টের দিকই হয় যেন এখানে একটা নর্থ পোল সৃষ্টি হইতে পারে, এই প্রান্তটা একটা নর্থ পোলের মতো আচরণ করতে পারে। তাহলে এই নর্থ পোলকে বাধা দেওয়ার জন্য অবশ্যই এখানে একটা নর্থ পোল সৃষ্টি হইতে হবে। তাহলে নর্থ বিকর্ষণ করবে, তোমার যাইতে কষ্ট হবে, বিকর্ষণ ঠেলে যেতে হবে, বাধা পাবা। তাহলে তুমি এখানে একটা নর্থ পোল পাবা, এবং নর্থ পোল পাচ্ছ, তার মানে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে, এরকম এন লিখবা, লিখে এনের মাথাটাকে ঘুরাই দিবা, এভাবে করে ঘুরাই দিবা, এনের মাথাটাকে এভাবে করে ঘুরাই দিবা। তা দেখো দিক তুমি পেয়ে গেলা, এখানে এন লিখছিলা, সে এনের এই মাথাটাকে তুমি ঘুরাই দিবা। দেখো তো এটা কোন দিকে বোঝাচ্ছে, এরকম মানে কি, এরকম মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে কারেন্ট তুমি এখানে পাবা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কথা লিখে রাখি, যখন তুমি একটা নর্থ পোলকে নিয়ে যাবা, তো নিয়ে যাওয়ার সময় কারেন্টের দিক তাহলে কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, এই দেখো কারেন্টের দিক তুমি পেয়ে গেলা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি, যে এরকম, তাই না, ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাহলে এরকম, তাহলে কারেন্ট কি হবে, এই যে এদিকে যাবে কারেন্ট আসলে, কারেন্ট আসলে এদিক দিয়ে এদিকে যাবে। বুঝতে পারলাম? তাহলে আমরা কীভাবে বুঝলাম, খেয়াল করো, আরেকবার আমরা বলি তোমাকে ব্যাপারটা, তোমাকে আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করে দেখো, এই হচ্ছে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট পাইলাম। তাহলে তুমি নর্থ পোলকে নিয়ে যাচ্ছিলা, তাহলে এই নিয়ে যাওয়াটা কি বাধা দিতে হবে, তাহলে অবশ্যই এখানে নর্থ পোল সৃষ্টি হয়। আর নর্থ পোল সৃষ্টি হওয়া মানে কি হচ্ছে, দেখো নর্থ লেখছো, তুমি মাথাটাকে বাঁকায় দাও, তাহলে বুঝতে পারবা ডিরেকশনটা, দেখো ওই উপরের দিকে হয়ে যাচ্ছে, তার মানে কি এইভাবে যাওয়া মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি কারেন্টটা যাইতে দেখবা, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেল মানে কি, এখানে একটা নর্থ পোল সৃষ্টি হলো, আর এই নর্থ পোল তোমার নর্থ পোল নিয়ে যাওয়াটাকে বাধা দিবে, এই জন্যই বলা হয়েছে সৃষ্টি হওয়ার কারণকেই বাধা দেয়। এবার সে মনে করো নর্থ পোলটাকে তুমি নিয়ে আসবে, এবার নর্থ পোলটাকে ধরে তুমি এরকম নিয়ে আসতেছো, এবার তুমি খেয়াল করে দেখো, হ্যাঁ, এই নর্থ পোলটাকে ধরে তুমি নিয়ে আসতেছো,
এবার তুমি নিয়ে আইসা পড়তেছো, তো নর্থ পোল তো চলে যাইতেছে এখানে, তার মানে এখানে ঘটনা কি, এখানে ঘটনা হচ্ছে নর্থ পোল গোয়িং, নর্থ পোল চলে যাচ্ছে, তাহলে নর্থ পোলটাকে বাধা দিতে হবে। চলে যাওয়ার সময় এখানে নর্থ পোল চলে যাচ্ছে মানে কি এখানে একটা সাউথ পোল তৈরি হবে, কারণ সাউথ পোল তৈরি হইলেই এই সাউথ ওই নর্থকে আকর্ষণ করে বাধা দিবে, তাই না? সো এবার সাউথ পোল তৈরি হলো, তার মানে কারেন্ট কোন দিকে যাবে, এই সাউথের মাথাটাকে তুমি এভাবে করে তীর চিহ্ন দিয়ে দাও, তাহলে বুঝতে পারছো। দেখো কোন দিকে যাচ্ছে, এরকম। এবার কোন দিকে যাচ্ছে, এরকম। সো এরকম, তার মানে এবার কারেন্টের দিক কী হবে, এরকম হবে, তাই না? কারেন্টের দিকে এবার এরকম হবে, তার মানে কি ঘড়ির কাঁটার দিকে। আর ঘড়ির কাঁটার দিকে মানে বুঝতে পারছো এই যে কারেন্ট এদিকে যাবে, তাই এরকমভাবে যাবে, তাই না? তার মানে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এই যে, তাহলে কারেন্টটা এদিকে যাচ্ছে, কারেন্টটা এবার এভাবে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের কারেন্ট যাবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তার মানে তুমি যখন নর্থ পোলটাকে নিয়ে যাবা তখন কারেন্টটা দেখা যাবে ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে? সো তুমি এভাবে এই জিনিসটা মাথায় রেখে তুমি জিনিসটা উত্তর দিবা। সো এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এবং ব্যাখ্যাও করতে বলবে তোমাকে, এবং অনেকে এটা পড়ে বুঝেই না। সো আশা করি বুঝতে পেরেছো যে হচ্ছে নর্থ পোল সাউথ পোলের ব্যাপারটা। সো এখানে বুঝলাম। আমরা আরেকবার ট্রাই করে আসো এই জিনিসটা। এবার মনে করো একটা সাউথ পোলকে তুমি নিয়ে যাচ্ছ, এটা সাউথ পোলকে তুমি দণ্ডের মধ্যে নিয়ে যাচ্ছ, এখানে সাউথ পোল। সো সাউথ পোলকে নিয়ে আসার কারণে তুমি হচ্ছে এখানে কারেন্ট পাচ্ছ, তাহলে এখানে অবশ্যই এমন কিছু তৈরি হবে যেন এটাকে বাধা দেয়। যে সাউথ পোল আসতেছে, তাহলে সাউথ পোল আসলে সাউথ পোলই তৈরি হবে যেন সাউথ সাউথ বিকর্ষণ করে। আর সাউথ থাকা মানে কি, আমাদের কারেন্ট কোন দিকে হয়, সাউথ থাকা মানে দেখো এই যে ঘড়ির কাঁটার দিকে। তা দেখো এই যে ঘড়ির কাঁটাতে খেয়াল করছো, এই দেখো ঘড়ির কাঁটার দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এবার সাউথকে যখন তুমি নিয়ে আসো তখন কারেন্টের দিক কী হয়, ঘড়ির কাঁটার দিকে। সেই চারটা তোমাকে মুখস্থ রাখতে হবে, কখন কোন দিকে কারেন্ট যায়, এগুলো দিয়ে এমসিকিউতে আসে। সো ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে? এবার তুমি খেয়াল করে দেখো, এটা আবার সাউথকে তুমি নিয়ে যাচ্ছ, সাউথকে তুমি নিয়ে চলে যাচ্ছ, তো সাউথকে নিয়ে চলে যেতেছো, তাহলে সাউথ যদি নিয়ে চলে যাও তাহলে সাউথকে আটকানোর জন্য কি তৈরি করতে হবে, একটা নর্থ পোল তৈরি করতে হবে যেন নর্থ সাউথকে ধরে রাখে, বাধা দেয়। তা দেখো নর্থ পোল যখন হয় তখন কারেন্টের দিক কী হয়, এই যে এরকম হয়, এরকম হয়, তাই না? এরকম হয় মানে কি, যে এরকম, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। দেখো এই দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে। বুঝতে পারলা যে কেন এখানে সাউথ পোলকে নিয়ে যাওয়ার কারণে এদিকে কেন কারেন্ট সৃষ্টি হলো, কারণ বাধা দিতে হবে। সাউথ চলে যাচ্ছে, তাহলে নর্থ তৈরি করতে হবে, নর্থ তৈরি হবে, আর নর্থ তৈরি হয় অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট যায়। তাহলে তুমি লিখে ফেলো এখানে যে এই কে, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে চারটা লিখে দিলাম, কখন ঘড়ির কাঁটার দিকে, কখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেই সিস্টেম করে তুমি মনে রাখতে পারো, অথবা তুমি ঠাডা মুখস্থ রাখতে পারো। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, হ্যাঁ, সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে তুমি জাস্ট একটা জিনিস খেয়াল রাখলেই পারতেছো, যখনই ওই প্রান্তে নর্থের মতো সৃষ্টি হচ্ছে তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। খেয়াল করো, দেখো এখানেও নর্থের মতো সৃষ্টি হয়েছিল, কোথায় জানি, এই দেখো ঘড়ির কাঁটা, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, নর্থের মতো সৃষ্টি হলেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। সো আর সাউথের মতো সৃষ্টি হলেই কি হয়, যে ঘড়ির কাঁটার কি হয়, যে দিকে সৃষ্টি হয়। সো আমি এখানকার এটা মুছে দিচ্ছি, এখানকার এটা মুছে দিচ্ছি, কারণ এটা আমাদের হচ্ছে চিত্র আঁকায় আছে যে কোন দিকে নিচ্ছি আমরা। সেখানে নতুন করে নর্থ আর সাউথ তৈরি হয়েছে, খালি নর্থ আর সাউথ তৈরি হয়েছে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছি এই পুরো ব্যাপারটা আমরা। আর এই জায়গা থেকে আমাদের তাহলে এখান থেকে পরীক্ষা কীভাবে আসে, দেখো তোমাকে এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে যে কখন আমাদের কী কী হবে। সো এই ব্যাপারগুলো আমরা একটু এখান থেকে মুখস্থ রাখবো, ঠিক আছে? তো দেখো এই যে এইটা কিন্তু অলরেডি তোমাদেরকে করিয়ে দিয়েছি, এখানে দুইটা ছিল, আর হচ্ছে এখানে সেই বাকি দুইটা করে দিলাম তোমাদেরকে। সো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। আর এই জিনিসগুলোকে, যে ঘড়ি কাঁটার দিকে বিপরীত দিকে, সেগুলোকে অনেক সময় আমরা কিন্তু যে দক্ষিণাবর্তী বা বামাবর্তী এভাবেও কিন্তু নাম দেওয়া হয়, বইয়ে লেখা দেখতে পারো। সো বুঝতে পারবে এখন। এবার খেয়াল করে দেখো, আমরা দেখি লেন্জের এই সূত্রটা আমাদের শক্তির নিত্যতা হিসেবে পরীক্ষাতে আসে, খ নাম্বার হিসেবে আসে। তাহলে বাকি আমাদের কেন ক নাম্বার কী ছিল, ক নাম্বার আসতে পারে চুম্বক ফ্লাক্স কাকে বলে, ক নাম্বার আসতে পারে তড়িৎচুম্বক আবেশ কী, খ নম্বরে আসতে পারে, অথবা ক নম্বরে আসতে পারে ফ্যারাডের সূত্রটি কী, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটি কী, প্রথম সূত্রটি কী, ফ্যারাডের তৃতীয় সূত্রটি কী, বা লেন্জের সূত্রটি বিবৃতি করো, এগুলো ক নম্বরে আসতে পারে। খ নম্বরে আসতে পারে এখান থেকে এই যে লেন্জের সূত্র শক্তির নিত্যতাকে মেনে চলে। কারণ এতক্ষণ তোমাদের মনে হচ্ছিল যে আরে আমি তো ফাও শক্তি পাচ্ছি, কী মজা, নিয়ে গেলাম নিয়ে আসলাম, আমি ধরেন আরামসে শক্তি পেতেছি, কারেন্ট পেতেছি, তাহলে তো কিছুই করা লাগলো না, কারেন্ট পেলাম। কিন্তু না, এখানে আসলে তোমার যান্ত্রিক শক্তি খরচ হচ্ছে, তোমার গায়ের শক্তি খরচ করতেছো, বা যন্ত্র থাকলে যন্ত্রের শক্তি খরচ হচ্ছে, যান্ত্রিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যখন তুমি এভাবে করে নিয়ে যাচ্ছ, সো নিয়ে যাওয়ার সময় বাধা পাচ্ছ, বাধা অতিক্রম করতে আরও বেশি শক্তি খরচ হবে। আবার যখন নিয়ে আসবা, সো নিয়ে আসতেও একটু বেশি শক্তি খরচ হবে, কারণ তোমাকে আবারও বাধা দিবে, টাইনা ধরবে। সো সেই টাইনা ধরে রাখছে তোমাকে, তাও তুমি চলে আসবা। তার মানে এখানে শক্তির খরচ হয় আসলে। সো এখানে আমাদের মনে হচ্ছিল আমরা ফাও শক্তি পাচ্ছিলাম, কিন্তু ফাও শক্তি পাই না আমরা,
এখানে শক্তি আসলে খরচ হয়, জাস্ট একটা শক্তি আর একটা শক্তিতে জাস্ট রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এখানে আসলে। সো এই জিনিসটা এখানে বলা আছে, তার মানে কি শক্তির নিত্যতা মেনে চললো, যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, জাস্ট যান্ত্রিক শক্তি থেকে জাস্ট কি হলো, বিদ্যুৎ শক্তি জাস্ট রূপান্তরিত হয়, শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এটা হচ্ছে শক্তির নিত্যতা। সো একবার দুইবার রিডিং পড়ে তুমি বা এখান থেকে হোক বা তোমার টেস্ট পেপার গাইড থেকে হোক, তুমি এটা অবশ্যই পড়ে রাখবা খ নাম্বারের জন্য। এই চ্যাপ্টার থেকে যদি কিচ্ছু না আসে, এমসিকিউ সিকিউ কিচ্ছু না আসে, তাও এই খ নাম্বারটা তোমার পরীক্ষায় আসবে, এর সম্ভাবনা 90%। সো অবশ্যই এটা খুব ভালো মতো দেখে রাখো। সো বোর্ড পরীক্ষা যখন দিবা, টেস্ট পরীক্ষা যখন দিবা, তাদের এই চ্যাপ্টারগুলো আছে, দেখবা এটা পরীক্ষাতে চলে আসছে। ঠিক আছে, ফাইন। এবার আমরা আরও দুটো জিনিস দেখবো, সেটা হচ্ছে স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ। তারপরে আমাদের ফর্মুলাগুলো খুব দ্রুত আসা শুরু করবে। এবার তুমি খেয়াল করে দেখো কি বলা আছে, যে একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে, তার মানে এবার আমরা স্বকীয় আবেশ ব্যাপারটা কি, যে মনে করো তুমি একটা কি করলা, কারেন্টের সুইচ মনে করো কি করলা, অন করলা। এখন সুইচ অন করলে কি হয়, যে এখান থেকে কি যাবে, এখান থেকে হচ্ছে কারেন্ট যাবে, যে এই মনে করো তোমার লাইটটা জ্বলবে, একটা লাইট আছে মনে করো, লাইটটা জ্বলবে। এবার লাইটটা যখন তোমার এখানে জ্বলবে, লাইটটা যখন জ্বলতেছে, তখন তুমি খেয়াল করবা, আমরা খেয়াল করে আসলে বুঝতে পারি না এটা, কারণ হচ্ছে খুব দ্রুত ঘটে যায়। কারেন্ট এর যে একটা মান থাকে, মনে করো 6 অ্যাম্পিয়ারের কারেন্ট তোমার বাসায় আছে। সো এই 6 অ্যাম্পিয়ারের কারেন্টটা প্রথমে ঠাস করে 6, সুইচ দিলেই 6 কিন্তু হয় না, সেটা কি হয়, এই কারেন্টের মানটা 0 1, প্রথমে 0 থাকে, পরে সুইচ দিলে কি হয় 1 2 3 4 5 6, তারপরে মনে করো 6 6 6 6 6 6 6 6 6 এভাবে চলতে থাকে, মানে 6 অ্যাম্পিয়ারের রানিং থাকে। কিন্তু যখনই তুমি আবার সুইচটা অফ করে দাও, তখন আবার কি হয়, এটা আবার থেমে যায়, তাহলে আবার কমে যায় 6 5 3 4 2 1 0। তখন এই জায়গাটায় খেয়াল করো তুমি, এই যে এই জায়গাটায় যখন বাড়তেছিল, তুমি খেয়াল করে দেখো 1 2 3 4 5 6, তাহলে খেয়াল করে দেখো যখন তুমি সুইচ অন করছো, তখন এখানে কারেন্টের মানটা ঠাস করে 6 যাইতে পারে না, 0 থেকে 6 হয় না, একটু ধারাবাহিকভাবে হয়, আস্তে আস্তে হয়, কিন্তু এটা কম সময় লাগে, কিন্তু সময় তো লাগে। যখনই এরকম করে দেখো কারেন্টের এরকম পরিবর্তন হচ্ছে, কারেন্টের মান চেঞ্জ হচ্ছে, মান তো চেঞ্জ হচ্ছে না 1 2 3 4 5 6, তো স্যাচুরেশন লেভেলে পৌঁছানো পর্যন্ত এখানে কি কারেন্টের পরিবর্তন হতে থাকে মানের। আর কারেন্টের মানের পরিবর্তন হয় মানে কিন্তু ফ্লাক্সেরও পরিবর্তন হয়। তার মানে যখনই ফ্লাক্সের পরিবর্তন হয়, তখনই কিন্তু কি পাই আমরা, ফ্লাক্সের পরিবর্তন হলে তখন আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাই। তার মানে তুমি এখানে সুইচ অন করলা, এখানে যখন কারেন্ট হয়ে যাচ্ছিল, তখন নিজের মধ্যেই একটা কি হলো, একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া গেল, নিজের কারণেই নিজের মধ্যে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি হলো এই তড়িৎ প্রবাহের পরিবর্তনের কারণে। আবার যখন তুমি বন্ধ করে দিচ্ছ ওই 6 5 4 3 2 1 0, তা দেখো এখনও পরিবর্তন কিন্তু হইলো। তারপরে যখন তুমি সুইচ অন করো বা অফ করো, এই টাইমে দেখা যায় যে কারেন্টের মানের পরিবর্তন হয়, এই কারণে ফ্লাক্সের পরিবর্তন হয়। এই ফ্লাক্সের পরিবর্তন হয়, তার মানে হচ্ছে এখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি আবারও পাওয়া যায়, বা একটা আবিষ্ট প্রবাহ পাওয়া যায়। সেটা যেহেতু নিজের কারণে নিজের মধ্যে এই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা পাওয়া গেছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্বকীয় আবেশ। তাহলে এই যে স্বকীয় আবেশটা তুমি আসলে এখানে পাইলা, সেই স্বকীয় আবেশটা আমরা কীভাবে লিখি এই জায়গাটায়, তো একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই তুমি এই জিনিসটা জানো, এই ফ্লাক্সের এই পরিবর্তনটা তড়িৎ প্রবাহের সমানুপাতিক। যখনই তুমি এই তড়িৎ প্রবাহের এই পরিবর্তনটা বেশি বেশি হবে, এই ফ্লাক্সেরও কিন্তু বেশি বেশি পরিবর্তন হবে, বা তুমি ফ্লাক্সের বেশি পরিবর্তন করলে এখানে আবিষ্ট যেই তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক শক্তি পাবা সেটাও বেশি হবে। সো ফাই সমানুপাতিক হচ্ছে আই। এই সমানুপাতিক উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, সেটা হচ্ছে এল। তাহলে আমরা এখানে বলতে পারি ফাই সমান এল আই। এখানকার এল জিনিসটা কি, এখানকার এলটাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক, এখানকার এলটাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক। এবং এই স্বকীয় আবেশ গুণাঙ্কের মান এই ফাই আই এগুলোর উপর নির্ভর করে না। এটা এই যে তুমি যেই হচ্ছে যেই তোমার হচ্ছে ইন্ডাকটেন্সটা কিনে আনছো, বা যেই হচ্ছে ইন্ডাক্টরটা কিনে আনছো, সেই ইন্ডাক্টরের উপর নির্ভর করে, যন্ত্রের উপর নির্ভর করে, ওটার গঠনের উপরে নির্ভর করে। হ্যাঁ, সো এটার সে আকার আকৃতির উপরে নির্ভর করে আসলে। সো ফাই সমান সমান হচ্ছে এল আই। সো এই এলটাই হচ্ছে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে এক পাকের জন্য। এখন যদি তোমার কি হয়, এন সংখ্যক পাক যদি তোমার থাকে এখানে, তাহলে এন পাকের জন্য সূত্রটা কি হয়ে যায়, যে এন ফাই সমান হচ্ছে এল আই, এটা হচ্ছে এন পাকের জন্য। সো এন ফাই সমান সমান হচ্ছে আমাদের এল আই। সেটা কিন্তু আমাদের ছোটোখাটো একটা সূত্র, সো মনে রাখতে হবে ব্যাপারটাও। এন ফাই ইকুয়াল টু এল আই। এন হচ্ছে পাক সংখ্যা, এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এল আই বাকিটা বুঝতে পারছো, তড়িৎ প্রবাহ ফ্লাক্স। এবার আমরা এটা জানতে যাচ্ছিলাম যে নিজের কারণে এই
এখানে যে তড়িৎ প্রবাহে পরিবর্তন হচ্ছিল, সেই পরিবর্তনের কারণে ফ্লাক্সের পরিবর্তন হয়ে এখানে যে তড়িৎচালক শক্তি পাওয়া গেল, সেই তড়িৎচালক শক্তির আসলে মান কত, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা কত এখানে, সেটা যদি আমরা জানতে চাই, সেটা কীভাবে জানবো খেয়াল করো। তো আমরা লিখবো, আমরা তো এই জিনিসটা জানি সবাই ফ্যারাডের সূত্র হতে, যে ফ্যারাডের সূত্র হতে তো আমরা সকলে জানি, অলরেডি আমরা পড়ে আসলাম যে ফ্যারাডের সূত্র হতে। সো এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো যে ফ্যারাডের সূত্র হতে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এভাবে, যে ফ্যারাডের সূত্র হতে লেখা যাবে, আমরা এখানে কি লিখবো দেখো, ফ্যারাডের সূত্র আমরা একটু আগে শিখেছিলাম যে ই সমান কী ছিল আমাদের, যে মাইনাস, হ্যাঁ মাইনাস এন, আমাদের কী ছিল মাইনাস এন ডি ফাই বাই ডিটি, মাইনাস এন ডি ফাই বাই ডিটি। ঠিক আছে, আমরা এখানে কি পেয়ে গেলাম, যে হচ্ছে মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এবার এই জায়গাটার মধ্যে খেয়াল করো, এই যে মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এখানে আমরা কি করব, এখানে যদি আমরা কাজ করি, এই যে ফাইয়ের মানটা আমরা বসাই দিই, তাহলে ফাই সমান সমান কী আসবে খেয়াল করো, ফাই সমান সমান কী আসবে আমাদের এখানে, আমি এখানে বসাই দিয়ে আসো, তাহলে দেখো ফাই সমান সমান আমাদের আসবে হচ্ছে, এখানে মাইনাস থাকলো, তাহলে আমরা এখানে বসাই দিয়ে আসো, এখানে ছিল আমাদের এন, এখানে ছিল আমাদের হচ্ছে এন, অথবা হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে বসাই দিতে পারি হচ্ছে, দেখো যে হচ্ছে এখানে কি আছে আমাদের এন ইন্টু ডি ফাই আছে না, এই এন ইন্টু ডি ফাইয়ের জায়গায় আমরা কি বসাতে পারি, তো দেখো আমি সরাসরি এন ইন্টু ডি ফাইয়ের জায়গায় বসাই দিচ্ছি, যে আমি এখানে পুরোটা না নিয়ে এই এন ইন্টু ডি ফাই এই জায়গায় মানটা বসাই দিই, এখানে হচ্ছে এন ইন্টু ফাই, তাহলে এটার জায়গায় লেখা আছে কত এল আই, তাহলে এখানে আছে এন ইন্টু ডি ফাই, তাহলে এখানে কী হবে এল ইন্টু ডি আই, তাহলে এখানে আসবে হচ্ছে আসলে এল ইন্টু ডি আই। সো ডি ফাইয়ের পরিবর্তে কী আসছে, এখানে ডি আই আসছে আর কি, আর নিচে কি আমাদের আছে ডিটি, তাহলে আমরা এখানে সূত্র পেয়ে গেলাম হচ্ছে ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি। তা দেখো এটা হচ্ছে আমাদের সেই আবিষ্ট তড়িৎচালক শক্তির সূত্র, যে এখানে স্বকীয় আবেশ গুণাঙ্ক, অর্থাৎ নিজের মধ্যে নিজের কারণে যে আবেশটা আমরা আবেশ প্রক্রিয়া তড়িৎচালক শক্তি পাইলাম, সেটা কত, ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি। সো এটা তোমাকে সূত্র আকারে মনে রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের এন ফাই সমান এল আই, এবং আরেকটা সূত্র হচ্ছে ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি, এবং আই ওই যে যেহেতু মাইনাসটা কি ওই যে দিকের ব্যাপারটা নির্ধারণ করে, যে কি কোন দিকে কারেন্টটা যাবে। ঠিক আছে, আর শুধু ভ্যালু নিয়ে অঙ্ক করার সময় লিখতে পারি আমরা ই সমান এল ডিআই বাই ডিটি। এই হচ্ছে আমাদের একটা জিনিস। এবং একইভাবে এখানেও আমাদের আরেকটা জিনিস আছে, পারস্পরিক আবেশ। মনে করো যে কোনো একটা কুণ্ডলী তোমার এখানে আছে, এদিন দেখো সোর্স দেওয়া আছে, পরিচালক শক্তি আছে, সো এখানে কারেন্টের পরিবর্তন হবে। যখন তুমি কারেন্টের পরিবর্তন করছো, কারেন্ট যখনই যাচ্ছে, তো কারেন্টের পরিবর্তন হওয়ার সময়, কারেন্টের পরিবর্তনটা হওয়ার সময় এখানে ফ্লাক্সেরও পরিবর্তন হয়, আর এই ফ্লাক্সের পরিবর্তন হইলে এই তার পাশে আবেশ প্রক্রিয়া, এটার মধ্যেও ফ্লাক্সের পরিবর্তন হয়, এখানে একটা কারেন্ট পাওয়া যায়। তার মানে দেখো এই বর্তনীতে কোনো উৎস নাই, কোনো তড়িৎচালক শক্তি নাই, যখন এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে যখন ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তখন এই ফ্লাক্সের পরিবর্তন চুম্বক বল এটার মধ্যে ঢুকে গেলে তখন কি পাওয়া যাচ্ছে, এখানেও একটা আমরা কারেন্ট পাচ্ছি, আবিষ্ট তড়িৎচালক শক্তি পাচ্ছি। এবং সেক্ষেত্রেও সেম একই রকমভাবে লেখা যায় যে ফাই সমানুপাতিক হচ্ছে আই, এবং আমরা একটু আগে লিখতেছিলাম যে ফাই সমান সমান হচ্ছে এল আই, এখানে লিখি আমরা এম আই, এবং এন সংখ্যক পাকের জন্য লেখা যায় এন ফাই সমান সমান এম আই। এম হচ্ছে এখানে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, এম হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এবং এখানেও সেম একইভাবে আমরা লিখতে পারি হচ্ছে যে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা পাওয়া যায় আগেরটার মতোই। আগে লিখতাম আমরা এল ডিআই বাই ডিটি, এখন লিখি হচ্ছে আমরা এম ডিআই বাই ডিটি। এখানে লিখি আমরা কি এই সমান সমান কি মাইনাস এম ডিআই বাই ডিটি, মাইনাস এম ডিআই বাই ডিটি। ঠিক আছে, মাইনাস এম ডিআই বাই ডিটি। এবং এইটা খেয়াল করো, এই ডিআইটা কার, এই যে এটার মধ্যে ছিল সেটার আর কি ডিআই। ঠিক আছে, সো মাইনাস এম ডিআই বাই ডিটি। এবং এই যে আমরা এখানে বললাম যে সক্রিয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এটার একক কি, এল বা এম এর একক হচ্ছে কি, এল বা এম এর একক হচ্ছে হেনরি বলা হয় এটাকে, হেনরি, এইচ দিয়ে লিখি আমরা হেনরি। বা তুমি এখানে এম সমান সমান লিখতে পারবো, দেখো ই ইন্টু ডিটি, যেখান থেকে তুমি লিখতে পারবা এম ইকুয়াল টু, চাইলে লেখা যাবে যে ই ইন্টু ডিটি ভাগ হচ্ছে ডিআই। এটার একক কি লিখতে পারো তখন খেয়াল করো, ই এর একক হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে ডিটি হচ্ছে সেকেন্ড, আর ডিভাইড বা হচ্ছে অ্যাম্পিয়ার, সো ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার এভাবে লিখতে পারি আমরা। আর ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার মানে হচ্ছে হেনরি, এটা মানেই হচ্ছে কি হেনরি, এটা মানে হচ্ছে হেনরি, এইচ, এটাকে বলা হয় কি যে হেনরি, একক হচ্ছে হেনরি। সো আশা করি একদম ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে
পারস্পরিক আবেশটা বুঝে ফেলাম যে এটার মধ্য দিয়ে ফ্লাক্সের পরিবর্তন, কারেন্টের পরিবর্তন যখন হচ্ছে, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, আর এটার মধ্য দিয়েও তখন হয়ে যাচ্ছে ফ্লাক্সের পরিবর্তন হলে আমরা এখানে কারেন্ট পেয়ে যাব। তার মানে এই বর্তনীতে কোনো উৎস নাই, তারপরে কারেন্ট পাওয়া যাচ্ছে, কারণ তার পাশেরটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। যখন কারেন্টের পরিবর্তন হচ্ছে তখন এটার মধ্যে পাওয়া যাচ্ছে শুধুমাত্র। ঠিক আছে, সেই হচ্ছে ব্যাপারটা, এটাকে বলে পারস্পরিক আবেশ পাশাপাশি। এবার এই যে পারস্পরিক আবেশ, এই কনসেপ্টটা ব্যবহার করে আসলে একটা যন্ত্র বানানো হয়, তার নাম হচ্ছে ট্রান্সফর্মার। তোমরা অবশ্যই বাসা বাড়িতে এরকম ট্রান্সফর্মার দেখেছো, এই যে ট্রান্সফর্মার দেখেছো। এই যে ট্রান্সফর্মারটা আসলে কি করে? ট্রান্সফর্ম করে, নামের মধ্যে আছে ট্রান্সফর্মার, ট্রান্সফর্ম করবে। কি ট্রান্সফর্ম করবে? এটা আসলে কি করে? বিভবকে আসলে ট্রান্সফর্ম করে। উচ্চ বিভবকে নিম্ন বিভব বানায়, নিম্ন বিভবকে উচ্চ বিভব বানায়। এটা কেন? প্রয়োজনের খাতিরে। আমরা যে বিদ্যুৎ বাসা বাড়িতে ব্যবহার করছি, এটা তো উৎপন্ন হচ্ছে কোনো না কোনো জায়গায়। তো সেই যে জায়গায় উৎপন্ন হচ্ছে সেখান থেকে জাতীয় গ্রিডে আসতেছে, সেখান থেকে আবার তোমার বাসায় পৌঁছে যাচ্ছে, বা তোমার বাসার আশেপাশে যে পল্লী বিদ্যুৎ আছে সেখানে আসতেছে, সেখান থেকে তোমার বাসায় চলে আসতেছে। এই যে এভাবে করে কারেন্টগুলো সাপ্লাই হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এই স্থানান্তরের সময় অনেক কারেন্ট লস হয়। যদি আমরা এই বিভবটাকে একটু ম্যানিপুলেট করতে পারি, কমাইতে বাড়াইতে পারি, তাহলে এই লসটা কমানো যায়। সো এই লসটা কমানোর জন্য এবং এই স্থানান্তর প্রক্রিয়াটাকে আরও সহজ করার জন্য, আরও সাশ্রয়ী করার জন্য কিন্তু এই ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। সো আমরা এই ট্রান্সফর্মার আসলে দুই রকম হয়ে থাকে। একটাকে বলা হয় হচ্ছে স্টেপ আপ, তাহলে ট্রান্সফর্মার আসলে বিভবটাকে বাড়ায় কমায়, হ্যাঁ, একই সাথে হচ্ছে কারেন্টটাও বেড়ে কমে যায়। সো দুই রকমের ট্রান্সফর্মার হয়। একটাকে বলা হয় হচ্ছে আরোহী ট্রান্সফর্মার। সো নামটা মনে রাখবো আমরা। একটাকে বলা হয় হচ্ছে আরোহী বা হচ্ছে বলা হয় হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ আপ ট্রান্সফর্মার। আর আরেকটা ট্রান্সফর্মার পাওয়া যায়, সেটাকে বলা হয় অবরোহী, বা এটাকে বলা হয় হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হয় হচ্ছে স্টেপ ডাউন, এটাকে বলা হয় হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার, আর হচ্ছে অবরোহী বা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ঠিক আছে, আরোহী বা স্টেপ আপ, অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এখন এই ট্রান্সফর্মারটা কিভাবে গঠিত হয়, কিভাবে আমরা গঠন করি এবং কোন ট্রান্সফর্মার কি করে সেটা একটু দেখে ফেলি আমরা। আসো এই হচ্ছে, তাহলে আমরা নেক্সট পেজে দেখে আসো। দুই রকম বললাম, দেখো এখানে দুই রকম ট্রান্সফর্মার লেখা আছে আমাদের। এটাকে বলা হচ্ছে স্টেপ আপ এবং এটাকে বলা হচ্ছে স্টেপ ডাউন। আসলে কি করা হয় এখানে, যে আমরা কি করি, এরকম তার পেঁচাই যে দুই পাশে, হ্যাঁ, দুই পাশে দুইটা, আমরা দেখো এখানে আমাদের কি আছে, যে লোহার পাত আছে, এগুলোর মধ্যে আমরা তার এরকম পেঁচাই, কুণ্ডলী আমরা, হ্যাঁ। সো এখানে কুণ্ডলীর মধ্যে আমরা কি করি, তার পেঁচাই আর কি, তার পেঁচাই এরকম কুণ্ডলী বানাই আমরা। সো এই প্রথম এই সাইডটাকে বলা হয় হচ্ছে মুখ্য কুণ্ডলী, এটাকে বলা হয় হচ্ছে মুখ্য কুণ্ডলী, যেটার মধ্যে তুমি ভোল্টেজ প্রয়োগ করবা, আর যেটার মধ্যে তুমি পাবা সেটা হচ্ছে গৌণ কুণ্ডলী, সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। আর যেটার মধ্যে তুমি এই ভোল্টেজগুলো আসলে পাবা সেটাকে বলা হয় হচ্ছে গৌণ কুণ্ডলী। সো গৌণ কুণ্ডলী। সো মুখ্য কুণ্ডলীর যে বিভব, সেই বিভবকে বলা হবে ইপি। মুখ্য কুণ্ডলীর যে প্রবাহ তাকে বলা হবে আইপি। পি মানে প্রাইমারি, এজন্য সব পি দিয়ে লেখা হয়। এই মুখ্য কুণ্ডলীতে যে পাক সংখ্যা সেটাকে বলবো এনপি, প্রাইমারির পাক সংখ্যা এন। এবং এই পাশে যদি কোনো রোধ থাকে, এটার সংশ্লিষ্ট কোনো রোধ থাকে, তো সেই রোধকে বলবো আমরা আরপি, এরকম, হ্যাঁ, গেল। আর এই পাশে যে ক্ষমতা, হ্যাঁ, প্রতি সেকেন্ডের শক্তির পরিবর্তন, সেটাকে বলবো আমরা কি, যে হচ্ছে পি, বা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কি, যে হচ্ছে পিপি, বা হচ্ছে শুধু পি বলতে পারি। যাই হোক, সেটা হচ্ছে আমাদের কি এখানকার মুখ্য কুণ্ডলী ব্যাপার স্যাপার। আর এই গৌণ কুণ্ডলী ব্যাপার স্যাপারগুলো কী হবে, এখানকার যে এখানে আমি ভোল্টেজ প্রয়োগ করলাম এবং এখানে আমি আবেশ প্রক্রিয়ায় ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের ইএস। তারপর হচ্ছে সেইখানে যে প্রবাহ পাবো তার নাম হচ্ছে আইএস। এখানে যে আমরা রোধ যদি থাকে তার সংশ্লিষ্ট রোধকে বলবো আরএস, এবং এখানকার যে পাক সংখ্যা থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা এনএস। ঠিক আছে, এখানে যে আমি দেখো তারের পাক দিছি, এই পাকের সংখ্যাটা কম বেশি করার ফলেই এই বিভিন্ন রকমের ট্রান্সফরমারে রূপান্তরিত হয়, দুই রকমের ট্রান্সফরমারে রূপান্তরিত হয়। যদি আমরা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাটা কম রেখে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যাটা বেশি দেই, তাহলে সেই ট্রান্সফরমারকে আমরা বলি হচ্ছে স্টেপ আপ। দেখো এখানে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাটা বেশি থাকবে মুখ্য কুণ্ডলীর চেয়ে। কেন? কারণ এই স্টেপ আপ ট্রান্সফরমারটা কি করে, যে এখানে কি আছে, আমাদের বিভবটা কম ছিল সেটাকে বেশি বিভবে রূপান্তরিত করে, হ্যাঁ, বেশি বিভবে রূপান্তরিত করে। তেমন দেখো এখানকার বিভবটাও বেশি হবে, তার মানে স্টেপ আপ কী করে, যে বিভব বাড়ায়। তেমন রাখবা, স্টেপ আপ কী করবে, এই সেকেন্ডারি কুণ্ডলীতে এখানকার যে বিভবটা পাবো সেটা বিভবটা বেশি হবে, তার মানে অধিক বিভবে পরিণত করে। কম বিভবকে, তাহলে বাংলাটা মনে রাখবে এভাবে, যে কম বিভবকে
কম বিভবকে অধিক বিভবে পরিণত করে, কম বিভবকে অধিক বিভবে, কম বিভবকে অধিক বিভবে পরিণত করে, কম বিভবকে অধিক বিভবে পরিণত করে, সেটাকে আমরা বলি হচ্ছে স্টেপ আপ। কম বিভবকে অধিক বিভব বানায় এবং কি হয় দেখো, সেটা হচ্ছে অধিক কারেন্টকে কম কারেন্ট বানায়। খেয়াল করে দেখো, আইপিটা বড়, মানে এই পাশের কারেন্টটা বেশি, এ পাশের কারেন্টটা কম। তার মানে কম বিভবের অধিক কারেন্টকে অধিক বিভবের কম কারেন্টে পরিণত করে। বই হয়ে লেখা দেখতে পাবো তুমি, তো তুমি মনে রাখবে খালি বিভবেরটা, আর বিভব যা কারেন্ট তার উল্টা সেম। এ পাশে কম বিভব, তার মানে এ পাশে বেশি কারেন্ট, এই পাশে বেশি বিভবে পরিণত হয়, তার মানে কম কারেন্টে পরিণত হয়। শেষ। এখানে কি হয়, একটা কম একটা বেশি, একটা কম একটা বেশি, তো একটা মনে রাখলে, বিভবেরটা মনে রাখলে এনাফ। ঠিক তার উল্টা হচ্ছে স্টেপ ডাউন, যে এখানে দেখো যে মুখ্য কুণ্ডলীটাকে পাক সংখ্যাটা বেশি থাকে, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এবং এখানকার যে হচ্ছে আমাদের বিভবটা সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর বিভব, এখানকার বিভবটা হচ্ছে গৌণ কুণ্ডলীর বিভব, আগের মতোই। কিন্তু এখানে খেয়াল করে দেখবা যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাটা বেশি, এনপি বেশি, এনপি যেহেতু বেশি, ওই পাশে এনপি কম, তাহলে এখানে বিভবটাও কম হয়, ইএসটা কম হয়। দেখো ইএসটা কম হয়, ইপিটা বেশি হয়। আর যেহেতু এখানে ইএস কম, তাহলে অবশ্যই কি হবে, আমাদের এই জায়গাটায় হচ্ছে কারেন্ট বেশি হবে, আইএসটা বেশি হবে, ইএস কম দেখে আইএসটা বেশি হবে, এই যে সেম। তার মানে এটার উল্টা জাস্ট হচ্ছে ওটা। তাহলে কি হবে, যে বেশি বিভবকে কম বিভবে পরিণত করেছে, কথাটা মনে রাখতে পারি আমরা এখানে হচ্ছে কি, যে বেশি বিভবকে কম বিভব, সো এই কথাটা মনে রাখবা তুমি, যে বেশি বিভবকে কম বিভবে পরিণত করে। সো বেশি বিভবকে কম বিভবে, বেশি বিভবকে কম বিভবে পরিণত করে, সো বেশি বিভবকে কম বিভবকে পরিণত করে। এই তো হয়ে গেল। ট্রান্সফর্মার আসলে এই কাজটা করে, এবং এখানে কিন্তু যে শক্তির নিত্যতাটা পালিত হয়। দেখো এখানে যে শক্তির যে মোট পরিবর্তন হয়, প্রতি সেকেন্ডে যে শক্তির পরিবর্তন হয়, এখানেও একই পরিমাণ পরিবর্তন হয়। এই কারণেই তো একটা বিভব বেশি কারেন্ট কম, এখানে কারেন্ট বেশি বিভব কম, এই টাইপের জিনিস হয়, তাই না? বা এখানে হচ্ছে আমাদের বিভব বেশি কারেন্ট কম, এবং এখানে বিভব কম কারেন্ট বেশি, এরকম হয়, একটা বেশি হয় একটা কম হয়। তাহলে শক্তিটা আসলে কি হয়, যেখানে যে নিত্যতাটা পালিত হয়, শক্তি নিত্যতা পালিত হয়, তার মানে এপাশের যে টোটাল শক্তি ইকুয়াল টু এপাশের টোটাল শক্তিটা সমান হবে, শক্তির পরিবর্তনটা সমান হবে। সো এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখবো। সো এখান থেকে আমরা আসলে সূত্র বের করে ফেলি, আমাদের ট্রান্সফরমারের যে সূত্রগুলো সেগুলো আমরা এখান থেকে একটু বের করে ফেলে আসো। সো এখান থেকে দেখো ট্রান্সফরমার সূত্রগুলো বের করলে কি হয়ে যাবে, দেখো এই এন এর ব্যাপারটা এই পাক সংখ্যার সাথে আমাদের এটা কিন্তু সমানুপাতিক, যে পাক সংখ্যা বেশি হলে তড়িৎ চুম্বক শক্তিটা বেশি পাবা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, দেখো যে ইপি বাই হচ্ছে কত ইএস সমান সমান লিখতে পারবো হচ্ছে আমরা এনপি বাই হচ্ছে এনএস। যদি পাক সংখ্যা বেশি হয় বিভব বেশি হবে, পাক সংখ্যা বেশি হলে এটার বিভব বেশি। সো সমানুপাতিক পি বাই এস, পি বাই এস, তাহলে একটা সূত্র তুমি পেয়ে গেলে এখান থেকে, তো ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। একইভাবে তুমি এখান থেকে আরেকটা সূত্র লিখে ফেলতে পারো, যেটা হচ্ছে কারেন্টেরটা, কারণ কারেন্টের উল্টা, কারেন্টেরটা কি হবে, এটার জাস্ট উল্টা হবে, এটার সাথে কারেন্টের সম্পর্ক উল্টা। তো তুমি এখানে লিখে ফেলবো হচ্ছে ইপি বাই ইএস ইকুয়াল টু, তুমি লিখে ফেলবা হচ্ছে, দেখো ওটা লিখে ফেলবা আইএস বাই হচ্ছে কত আইপি, উল্টা পি বাই এস সমান আইএস বাই আইপি। তাহলে এটা যেখানে পি হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলীর বিভব, এস হচ্ছে গৌণ কুণ্ডলীর বিভব। একইভাবে এটা কারেন্ট, মুখ্য আর গৌণর কারেন্ট। এবং এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের রোধ দিয়ে, রোধ অনেক সময় থাকে, রোধ সংশ্লিষ্ট সূত্রটা থাকতে পারে, সেটাও লিখে দিয়েছি তোমাকে। দেখো এটাও তোমাকে বলছিলাম যে আমাদের গৌণ কুণ্ডলীতে যে বিভব, হ্যাঁ গৌণ কুণ্ডলীতে যে আমাদের হচ্ছে বিভব বলতে শক্তি পরিবর্তনের হার, শক্তি পরিবর্তনের হার, মুখ্য কুণ্ডলীর শক্তি পরিবর্তনের হার ইকুয়াল টু গৌণ কুণ্ডলীতে শক্তি পরিবর্তনের হার। তারা বলতে পারে হচ্ছে মুখ্য কুণ্ডলীর পি, হ্যাঁ মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, শক্তি পরিবর্তনের হার মানে কি, প্রতি সেকেন্ডে শক্তি পরিবর্তনটাই হচ্ছে ক্ষমতা। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা ইকুয়াল টু কি বলতে পারি আমরা, যে গৌণ কুণ্ডলীর ক্ষমতা। সে ব্যাপারটা তোমাকে একটু বুঝতে হবে এখান থেকে। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সমান গৌণ কুণ্ডলীর ক্ষমতা, ঠিক আছে? তো সে কথাটা লিখে ফেলে আমরা আসলে ক্ষমতার ওটা, যে ক্ষমতা। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সমান কি লেখা যাবে, মুখ্য কুণ্ডলীর ক্ষমতার জায়গায় লেখা যাবে হচ্ছে পাওয়ার, পি সমান কি লিখবো আমরা, পি সমান লিখবো হচ্ছে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর, আর দিয়ে লিখতে যাচ্ছি আমরা, লিখি আমরা এখানে আসো যে হচ্ছে ভি স্কোয়ার বাই আর। সো ইপি, এখানে ইপি, সো ভি স্কোয়ার বাই হচ্ছে আর, সো লিখলাম এখানে আর পি। আর এপাশে কি লিখবো গৌণ কুণ্ডলীরটা, তাহলে ভি স্কোয়ার বাই আর। সো দেখো এখানে ভি স্কোয়ার বাই হচ্ছে কত আর, ভি স্কোয়ার বাই আর। এবার এখান থেকে খেয়াল করো আমরা এখানে পেয়ে যাচ্ছি জিনিসগুলো, সেটা হচ্ছে কি যে ইপি আর এক্স স্কোয়ার ডিভাইড বাই কত আমাদের ইএস স্কোয়ার
এখানে কি থাকতেছে দেখো, আরপিটা ওপাশে চলে গেল, এখানে থাকলো হচ্ছে আরপি বাই হচ্ছে কত আর এস। খেয়াল করছো যে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই পি সমান ভি স্কোয়ার বাই আর ক্ষমতা, ঠিক আছে, পি সমান ভি স্কোয়ার বাই আর। সো এখানে ভি স্কোয়ার মানে বিভব স্কোয়ার বাই আর, বিভব স্কোয়ার বাই আর। সো আমরা একসাথে নিলাম আর আরগুলো একসাথে নিলাম। এখানে আমি লিখতে চাই দেখো ইপি বাই ইএস দিয়ে কি লেখা যাবে। সো ইপি বাই ইএস দিয়ে তাহলে লেখা যাবে একটা রুট ওভার আসবে, রুট ওভার আসবে হচ্ছে দেখো আরপি বাই হচ্ছে কত আসবে আর এস, আরপি বাই হচ্ছে আর এস, আরপি বাই হচ্ছে কত আমাদের আর এস, আরপি বাই হচ্ছে আর এস। এই হচ্ছে আমাদের জিনিসটা, দেখো তিনটা জিনিস আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি লিখতে পারি, এখান থেকে আলটিমেটলি সূত্র আকারে কী লিখতে পারি দেখো, এক লাইনে সব লিখে দিচ্ছি আমরা। কী কী পাইলাম আমরা দেখো, পাইলাম হচ্ছে আগে ই এরগুলো লিখি আমরা। সো আমরা লিখি হচ্ছে এন দিয়ে লিখি। সো লিখলাম আমি এখানে এনপি বাই এনএস। আর খেয়াল করে দেখো এনের সাথে আই সম্পর্ক কী, এনের সাথে হচ্ছে এটার সম্পর্ক কী, এর সম্পর্ক হচ্ছে আমাদের দেখো ইপি বাই ইএস, ইপি বাই ইএস সমানুপাতিক। আর ইপি এর সাথে আবার আয়ের সম্পর্ক দেখো উল্টা, আইএস বাই আইপি, তাহলে বলতে পারি আইএস বাই আইপি। আবার দেখো ইপি বাই ইএস সমান কি লেখা যায়, রুট ওভার আরপি বাই আর এস। তো সেটাও লিখবো আমরা হচ্ছে রুট ওভার কি লিখবো আমরা আরপি বাই হচ্ছে আর এস। তার মানে আর দিয়ে যদি কখনো থাকে তখন আমরা বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের এখানকার তাহলে আলটিমেট ফর্মুলা। সেই ফর্মুলাটাকে তুমি খুব সুন্দর করে বক্স করে রাখো, আমাদের যখন হচ্ছে সামনে অঙ্কগুলো আসবে তখন দেখবো আমরা এই জিনিসগুলো দিয়ে কীভাবে অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে। সো আশা করি পুরো জিনিসটুকু এখান থেকে ক্লিয়ার। তারপর ট্রান্সফরমারের সূত্রটা এখান থেকে বুঝে ফেললাম, ঠিক আছে। সো ট্রান্সফরমারটা আমাদের এখানে ডান হয়ে গেল। এবার আমরা নেক্সট টপিকটি চলে যাব। সো তার আগে তোমাদেরকে মনে করে দিই, আমরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমাদের মনসুন বেসের ক্লাসগুলোতে কিন্তু একেবারেই বেসিক থেকে করাচ্ছি। তোমার যদি এই চ্যাপ্টার একেবারেই পড়া না থাকে, অলরেডি আমাদের চ্যাপ্টারের অর্ধেক পড়া শেষ, অলরেডি আমরা অর্ধেক পড়ে ফেলছি। সো 1 ঘন্টায় আমরা মোটামুটি একটা যে এই চ্যাপ্টারটার অর্ধেক আমাদের পড়া শেষ। সকল বেসিক থিওরিগুলো কোনটা কেন হয় কীভাবে হয় তুমি কিচ্ছুই পড়োনি, তারপরে তুমি নিশ্চয়ই খেয়াল করলে যে সব কিছুই মোটামুটি তুমি বুঝতে পেরেছো। যখন তুমি আরও অঙ্কগুলো করবে আরও আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হবে। সো আমরা কিন্তু একেবারেই বেসিক থেকে পড়াই, পাশাপাশি তোমার সিকিউ এমসিকিউ দেখো কখও কিন্তু বলে দিয়েছি। সো সিকিউ এমসিকিউ কখ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নাই। সো আমরা ভেঙে ভেঙে সব চ্যাপ্টার পড়াবো। এবং আরও মজার জিনিস হবে যখন আমরা কি করব, যখন হচ্ছে আমরা কোশ্চেনগুলো তোমাকে দেখাবো, তুমি দেখবে কোশ্চেনগুলো কত সুন্দর করে অ্যানালাইসিস করে দেখানো হচ্ছে খুঁজে খুঁজে, যে তোমার এই চ্যাপ্টার থেকে এই কিছু প্রশ্ন পড়লেই সব শেষ হয়ে যাবে, এই কিছু প্রশ্ন পড়লে সব শেষ হয়ে যাবে। কারণ তুমি দেখবে তোমার একটা বই হয়তো বা সব কোশ্চেন গোছানো নাই, সেই প্রশ্নগুলো গুছিয়ে দেওয়া যে হ্যাঁ এই যে তুমি তো টেস্ট পেপারে 50টা প্রশ্ন পাবা, কিন্তু এই 5টা প্রশ্ন তোমার সব টাইপ কাভার করে, এই 10টা প্রশ্ন সব টাইপ কাভার করে, সেগুলো আগে করবা। তারপরে কিছু কিছু প্রশ্ন বিভিন্ন জায়গায় থাকে না, অন্য বইগুলোতে থাকে। সো সেই জিনিসগুলো একসাথে তোমাকে গুছিয়ে দেওয়া, তাহলে তোমার আর কোনো এক্সট্রা বাড়তি টেনশন করতে হবে না। তুমি দ্রুত সময়ে অনেক সাবজেক্ট, অনেক পড়া, অনেক চ্যাপ্টার কাভার করতে পারবে আসলে এই শেষ মুহূর্তে এসে। সো এটাই তোমার দরকার। সো অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে এই 799 টাকা তোমার জীবনের ভালো একটা কামব্যাক হয়ে দাঁড়াবে, তোমার এই জীবনের তোমার মোড় ঘুরিয়ে দিতে পারে। সো অবশ্যই যুক্ত হয়ে যাও। শুধু ফিজিক্স না, ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম বেসিক টু মাস্টার প্রস্তুতি হয়ে যাবে আমাদের সাথে এই ওয়ান শট ব্যাচে। সো আশা করি ক্লাসগুলো করেই বুঝতে পারছো, আরও ক্লাসে অংশ বাকি আছে, আমরা দেখবো। সো অবশ্যই যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ দিতে ভুলো না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখো দর্পণ একাডেমি লিখে। তো চলো আমরা এখন দেখি টাইপ 2 দিক পরিবর্তী প্রভাব। আমরা আগে বেসিকগুলো দেখে নিব, তারপরে আমাদের এই স্পেশাল শুরু হবে কোশ্চেন অ্যানালাইসিস। দিক পরিবর্তী প্রবাহের মধ্যে আমাদের রয়েছে কি দেখো, দিক পরিবর্তী প্রবাহ। আমরা যে বাসাবাড়িতে কারেন্ট ব্যবহার করি, হ্যাঁ, যে তোমার লাইট জ্বলছে আমার আশেপাশে, হ্যাঁ, পাশাপাশি হচ্ছে তুমি ফ্যান চালাচ্ছ, তো এই যেখানে আমরা কারেন্ট ব্যবহার করি, সেই কারেন্টটা আমাদের কি হয়, সেই কারেন্টটা আমাদের হয় হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, এসি কারেন্ট। তার মানে এই কারেন্টে কি হয়, দিকটা পরিবর্তন হতে থাকে, পর্যায়ক্রমিকভাবে দিকটা পরিবর্তন হতে থাকে। এখানে যে তড়িৎচালক শক্তিটা পাওয়া যায়, তড়িৎচালক শক্তিটা কখনো পজিটিভ, আবার কখনো নেগেটিভ, আবারও পজিটিভ, আবারও নেগেটিভ, এভাবে করে সাইকেলটা চলতে থাকে। এভাবে করে আমরা কারেন্টের আসলে দিকটা বারবার পরিবর্তন হইতে দেখি। এবং কি হয় দেখো, এই যে এই চিত্র দেখলে বুঝতে পারবো, দেখো কারেন্টের মানটাও চেঞ্জ হতে থাকে প্রতি মুহূর্তেই। দেখো এখানে কারেন্টের মানটা, অথবা যদি চিন্তা করে তড়িৎচালক শক্তির মানটা এখানে 0, তাহলে 0 মানে কি, কোনো কারেন্ট নাই, তোমার লাইট জ্বলবে না। যখন তুমি সুইচ দিলা তার মানে কি, কারেন্টটা চলা শুরু করলো, চলতে থাকবে, হ্যাঁ। তড়িৎচালক শক্তির মানটাই আপ ডাউন করবে, তড়িৎচালক শক্তির মানটা এভাবে বেড়ে যায়, তার মানে লাইটটা তোমার সবচেয়ে ভালো জ্বলে, আবারও আস্তে আস্তে কমে যায়। এখানে চলে আসে মানে কি, কারেন্টের মানটা তুমি দেখো পাও নাই, কারেন্টের মানে তড়িৎচালক শক্তির মান 0, এবার 0, তার মানে এখানে লাইটটা বন্ধ হয়ে যায়। তারপর আবারও আস্তে আস্তে কী হয়, মানটা বাড়তে থাকে। তখন এখানে যখন সর্বোচ্চ হয়, লাইটটা সবচেয়ে বেশি জ্বলে, এখানে জ্বলা শুরু করে, সর্বোচ্চ জ্বলে। আবারও কী হয়, এখানে আস্তে আস্তে এখানে কী হয়, এখানে আসলে কী হয়, আবারও কারেন্টটা তড়িৎচালক শক্তি 0 হয়ে যায়।
পরে আস্তে 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 আবার কী হয়, সর্বোচ্চ হয়, আবারও শূন্য হয়ে যায়। তার মানে দেখো তড়িৎচালক শক্তির মানটা বাড়ে কমে শূন্য হয়, বাড়ে আবার কমে শূন্য হয়, বাড়ে আবার কমে শূন্য হয়, বাড়ে কমে শূন্য হয়, এরকমভাবে চলতে থাকে। তার মানে আমাদের যে লাইটগুলা, এখানে দেখো কারেন্ট নাই, তড়িৎচালক শক্তির মানটা শূন্য, তার মানে কি কারেন্ট আসলে নাই, তার মানে কিন্তু বাতিগুলো নিভে যাচ্ছে। তার মানে এখানে ভালো জ্বলতেছে আবার নিভে যাচ্ছে, ভালো জ্বলতেছে নিভে যাচ্ছে, তার মানে জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে। কিন্তু তুমি কারেন্টের লাইটগুলোর দিকে তাকায় দেখো, বুঝবা না যে কিরে জ্বলতেছে নিভতেছে, কই দেখি না তো, জ্বলতেছি তাই দেখি, জ্বলতেছেই তুমি সেটাই দেখো, কিন্তু বাস্তবে আসলে জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে। কেন? কারণ হ্যাঁ এই যে অবশ্যই কারেন্টের তড়িৎচালক শক্তিমানটা শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, ভিন্ন জায়গায় শূন্য হয়ে যাচ্ছে, মানে অবশ্যই নিভতেছে, এবং এরকমই হচ্ছে, জ্বলতেছে নিভতেছে, কিন্তু আমরা বুঝতে পারি না কারণ এটা অনেক দ্রুত হচ্ছে। প্রতি সেকেন্ডে, এই দেখো প্রতি সেকেন্ডে, হ্যাঁ এই যে একটা সাইকেল, এটাকে বলা হয় কম্পাঙ্ক। এই যে পূর্ণ সাইকেলে, একটা পূর্ণ সাইকেলের মধ্যে দুইবার কি হয়ে যায়, নিভে যায়। তাহলে দেখো এরকম আমাদের কারেন্ট এক সেকেন্ডে কয়বার করে, আমাদের বাসাবাড়িতে যে কারেন্ট আসে সেই কারেন্টের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। তার মানে আমাদের বাসাবাড়ির কারেন্টের কম্পাঙ্ক 50 হার্জ। তাহলে এক সেকেন্ডে এই সাইকেলটা পূরণ করতেছে কয়বার, 50 বার। তাহলে এক সেকেন্ডে এরকম হচ্ছে 50 বার, তার মানে বাড়তেছে কমছে, বাড়তেছে কমছে, বাড়তেছে কমছে, এবং জ্বলতেছে নিভতেছে এরকম হচ্ছে কয়বার, এক সেকেন্ডে এরকম 50 বার পূর্ণ সাইকেল সে যাচ্ছে, আর এক সাইকেলের মধ্যেই সে দুইবার জ্বলে যাচ্ছে, নিভে যাচ্ছে, মানে দুইবার নিভতেছে। তার মানে 50 হার্জ মানে কি, 50 দুগুণে 100, তার মানে এক সেকেন্ডে 100 বার জ্বলছে নিভতেছে, তুমি তো টেরি পাবা না, তাই না? আমরা বুঝতে পারি না, কিন্তু এরকম হচ্ছে। তার মানে এই অল্টারনেটিং কারেন্টটা কি, কারেন্টের মান এবং দিক দেখো অল্টারনেট হতে থাকছে। এখানে দেখো পজিটিভ ছিল, এ পাশে মানগুলো নেগেটিভ, আবারও পজিটিভ, মানগুলো যথাক্রমে বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এরকম হচ্ছে। হ্যাঁ, এবং এই জায়গাটা, এটাকে বলি আমরা হচ্ছে পর্যায়কাল। এখান থেকে শুরু করে এই যে এই পুরো এটাকে বলে হচ্ছে আমরা একটা পর্যায়কাল। সো এখানকার সময়টা, এদিকে আমরা সময় প্রকাশ করছি, দেখো টাইম লেখা আছে, তাহলে এখানে হচ্ছে টাইম ইকুয়াল টু 0, এটা হচ্ছে টাইম ইকুয়াল টু 0, এটা হচ্ছে টাইম ইকুয়াল টু টি, মানে টি হচ্ছে পর্যায়কাল, এটাকে বলি পর্যায়কাল। আর ঠিক এখানে কি পর্যায়কালের অর্ধেক, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে পর্যায়কালের অর্ধেক। এবং এই যে জায়গাটা, এই যে এই সর্বোচ্চ যে জায়গাটা, হ্যাঁ খেয়াল করো, এই যে সর্বোচ্চ জায়গাটা, এই সর্বোচ্চ মান মানে এই শূন্য থেকে এই সর্বোচ্চ জায়গায় যখন আসতেছে, তাহলে এই পুরাটা হচ্ছে t/2, তাহলে তার অর্ধেক কত, t/4, তাহলে এই অংশটুকু হচ্ছে t/4, তাহলে এখানে আসতে যে সময় লাগে সেটা কত, এই বরাবর কত, t/4, তাহলে এখানে হচ্ছে t = 0, এখানে t/4, এখানে t/2, সেম একইভাবে কিন্তু এখানেও তুমি চাইলে একটা মান পাবা। দেখো এই সময়টা কত বলো তো, এই সময়টা কত তুমি খেয়াল করলে বুঝতে পারবা, দেখো বুঝতে পারবা যে এটা হচ্ছে t/4, এটাও t/4, এটাও t/4, এটাও t/4, মানে এইটুকু তো t/2, তাহলে এইটুকু t/4, এটুকু t/4। দেখো তো একটা t/4, দুইটা t/4, তিনটা t/4, তার মানে এখানকার যে সময়টা, আসলে এখানকার যে সময়টা সেটা হচ্ছে 3টা t/4, আর এখানকার সময়টা কত, 4টা t/4, তাহলে 4 কাটাকে টি, বুঝতে পারছো এরকম। আবার তুমি খেয়াল করে দেখো এখানকার সময়টা কত, নিজেই বুঝতে পারবা, অবশ্যই তুমি বুঝতে পারবা, এই জায়গাটা তুমি নিজেই বুঝতে পারবা। দেখো দেখো একটা t/4, দুইটা t/4, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এই অংশটা মানে কি, এখানে যখন পৌঁছাচ্ছে তখন তার সময় লাগতেছে কত, যে 5t/4, হ্যাঁ এরকম। তো আশা করি বুঝতে পারছো এই পুরো জিনিসটুকু, যে এই সময়ের ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে। তার মানে একটা জিনিস তুমি খেয়াল করো, এই শূন্য থেকে এই সর্বোচ্চ মানে পৌঁছাইতে কত সময় লাগে, এই শূন্য থেকে এই সর্বোচ্চ মানে পৌঁছাইতে কিন্তু সময় লাগে, দেখো যে t/4 সময় লাগে। শূন্য থেকে সর্বোচ্চ গেল কত সময় লাগছে, এতটুকু সময় লাগছে t/4। শূন্য থেকে এই সর্বোচ্চ মানে পৌঁছাতে কত লাগছে, t/4। আর শূন্য থেকে আবারও শূন্য পৌঁছাতে কত সময় লাগে, শূন্য থেকে আরেক শূন্যতে পৌঁছাতে লাগে t/4 মানে t/2, তাহলে শূন্য থেকে আরেক শূন্যতে পৌঁছাতে t/2 সময় লাগে। এটা তুমি তাহলে এখান থেকে মনে রাখবা। আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। এবং এটা দেখতে পাচ্ছ হচ্ছে, দেখো এটাকে বলা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট। তার মানে ব্যাটারি, মনে করো ব্যাটারি থেকে যে কারেন্ট বের হচ্ছে, হ্যাঁ সো ব্যাটারি থেকে যে কারেন্ট আমরা পাই সেগুলো ডিরেক্ট কারেন্ট। তার মানে এখানকার ভ্যালুগুলা সেম থাকে, কন্টিনিউয়াস থাকে আর কি। হ্যাঁ মনে করো এখানে 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট, এখানে বাড়েও না কমেও না। এখানে কিন্তু দেখো শূন্য থেকে বেড়ে সর্বোচ্চ হচ্ছে, কমে যাচ্ছে, আবারও বাড়তেছে, কমে যাচ্ছে, এভাবে চলতে থাকে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট মানেই থাকে। সো এটাকে বলা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট।
ঠিক আছে। তো আমরা বাসাবাড়িতে এরকম ডিরেক্ট কারেন্ট না ব্যবহার করে মানটা কমতেছে না বাড়তেছে না, খুব সুন্দর কিউট, কিন্তু এই মানটা তো বাড়তেছে কমতেছে। সো আমরা এটা কেন ব্যবহার করি, এসি কারেন্ট কেন ব্যবহার করা হয়, সেটা অবশ্যই কারণ আছে। আর এসি কারেন্টটা তৈরি করা হচ্ছে কীভাবে, ওই যে আমরা ফ্লাক্সের পরিবর্তন শিখতেছিলাম, যে যদি আমরা কী করি, যে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন করতে পারি তাহলে আমাদের কী হবে, যে আমরা কারেন্ট পাবো, এবং সেই কারেন্টটা কিন্তু এসি কারেন্ট। কেন? কারণ তুমি খেয়াল করে দেখছো যে যখন তুমি নিয়ে যাচ্ছিলা তখন একদিকে কারেন্ট যাচ্ছে, আবার যখন নিয়ে আসতেছিলে আবার বিপরীত দিকে কারেন্ট পাচ্ছ, তার মানে কারেন্টের মানটা এখানে অল্টারনেট হতে থাকে, দিকটা চেঞ্জ হতে থাকে। তার মানে এই আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ যে পাচ্ছিলাম আমরা, আবিষ্ট তড়িৎ প্রবাহ পাচ্ছি, এটা কিন্তু এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট সেগুলো। এবং এখানেও সেম একইভাবে অল্টারনেটিং কারেন্টটা তৈরি করা হয়। কী করা হয়, একটা কুণ্ডলীকে, একটা বদ্ধ কুণ্ডলীকে ঘোরানো হয়, একটা বদ্ধ কুণ্ডলীকে ঘোরানো হয়, আর একটা দণ্ডচুম্বক থাকে, একটা দণ্ডচুম্বক রেখে দেওয়া হয়, এখানে ফ্লাক্স বের হচ্ছে, আর একটা বদ্ধ কুণ্ডলী নিয়ে সেটাকে ঘোরানো হতে থাকে, কন্টিনিউয়াস ঘোরানো হতে থাকে। সে ঘোরানোর ফলে দেখা যায় ফ্লাক্সের যথাক্রমে পরিবর্তন হতে থাকে, বাড়ে কমে, শূন্য হয়, প্লাস মাইনাস হয়। তো একটা বদ্ধ কুণ্ডলীকে তুমি যদি ওমেগা কৌণিক বেগে ঘোরাও, সো লিখে নিচ্ছি আমি কথাটা, একটা বদ্ধ কুণ্ডলীকে আমরা কীভাবে এসি কারেন্টটা তৈরি করি। সো বদ্ধ কুণ্ডলীকে, সো তুমি দেখবা বইয়ে তোমার এটা একটা এক্সপেরিমেন্ট লেখা আছে, দেখতে পারো। সো বদ্ধ কুণ্ডলীটিকে কী করা হয়, সে ওমেগা বেগে ঘোরানো হয়। সো ওমেগা কৌণিক বেগে ঘোরানো হয়। সো বদ্ধ কুণ্ডলীটিকে ওমেগা কৌণিক বেগে ঘোরানোর ফলে কি পাওয়া যায়, এখানে তুমি একটা অল্টারনেটিং ঘোরানোর ফলে এসি কারেন্ট পাওয়া যায়, এসি প্রবাহ তৈরি হয়, এসি প্রবাহ উৎপন্ন হয়। হ্যাঁ, এসি প্রবাহ উৎপন্ন হয়। সো একটু পরে আমরা সেটার সমীকরণ দেখব, সমস্যা নেই। সেই ব্যাপারটা তুমি মাথায় রাখো যে বদ্ধ কুণ্ডলীকে তুমি কী করো, একটা দণ্ডচুম্বক তুমি রাখছো, হ্যাঁ দণ্ডচুম্বক রাখছো, আর তুমি একটা বদ্ধ কুণ্ডলী তুমি নিছো, মনে করো বদ্ধ কুণ্ডলী তুমি নিছো, হ্যাঁ বদ্ধ কুণ্ডলী, এই বদ্ধ কুণ্ডলীকে তুমি ঘুরাইতেছো আর কি, হ্যাঁ সো ঘুরাইতেছো, এবং তার সাথে তুমি হচ্ছে কারেন্টের আরও সোর্স যুক্ত করছো আর কি। সো এরকম বদ্ধ কুণ্ডলীকে যখন ঘোরানো হয়, ওমেগা কৌণিক বেগে যখন ঘোরানো হয়, তখন কি পাওয়া যায়, এসি প্রবাহটা পাওয়া যায়। এবার খেয়াল করো কেন আমরা এসি প্রবাহটা ব্যবহার করি। সহজ কথা দেখো, যে আমরা কি করি, এক স্থান থেকে অন্য স্থানে দীর্ঘ দূরত্বে কিন্তু আমরা বিদ্যুৎ প্রবাহটা পাঠাই, স্থানান্তর করি, যে ওই কোথায় যে তৈরি হচ্ছে বিদ্যুৎ তোমার বাসায় আসতেছে, সেই দীর্ঘ একটা কিন্তু স্থানান্তরের প্রয়োজন হয়, স্থানান্তর যেন সুবিধা হয়, সাশ্রয়ী হয়, সেই ব্যাপারগুলো খেয়াল করলে কিন্তু এসি প্রবাহটা বেশি ভালো। তাছাড়াও দেখো সহজে রেখে রূপান্তর করা যায়, এসিকে ডিসি বানানো যায়, হ্যাঁ সহজে রূপান্তর করা যায়, সহজে উৎপাদন করা যায়, বহুমুখী ব্যবহার রয়েছে, আমরা বিভিন্ন যন্ত্রের মধ্যে ব্যবহার করতে পারি, খুব এফিশিয়েন্ট হয়, সো কম শক্তি অপচয় হয়। সো ইত্যাদি কারণে আমরা দেখি যে এসি কারেন্টটা ব্যবহার করলেই ভালো হয়। সো এসি কারেন্টের সুবিধা হচ্ছে এগুলো, অসুবিধাও রয়েছে, সো এগুলো হচ্ছে সুবিধা। সো তুমি এখান থেকে একবার রিডিং পড়ে রাখতে পারো। আমরা এখন সেই এসি প্রবাহের সমীকরণ বের করব। এখন দেখো আমরা সেটা বলতেছিলাম, এসি প্রবাহের সমীকরণটা আমরা বের করি। সো আমরা একটু আগেই দেখেছি যে আমরা এখান থেকে দেখেছি যে আমাদের তড়িৎচালক শক্তি, ফ্যারাডের সূত্র থেকে আমরা কি লিখতে পারি। সো ফ্যারাডের সূত্র থেকে লিখতে পারি আমরা, ফ্যারাডের সূত্র হতে আমরা লেখা শুরু করে আসো, যে ফ্যারাডের সূত্র হতে, সো ফ্যারাডের সূত্র হতে আমরা সূত্রগুলো পাবো। সো ফ্যারাডের সূত্র হতে সূত্র হতে এখানে কি লেখা যায় বুঝতে পারবা, যে ফ্যারাডের সূত্র হতে লেখা যায় হচ্ছে, আমরা লিখতে পারি এখান থেকে ই সমান কি লিখতে পারি দেখো, মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এখান থেকে তুমি খেয়াল করলেই পাচ্ছ, দেখো মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তো ডি ফাইয়ের পরিবর্তে কি লিখবো আমরা, সো লিখবো হচ্ছে দেখো ডি ডিটি, আর ফাইয়ের পরিবর্তে লেখা যাবে কত হচ্ছে এবি কস থিটা। আমরা শিখছিলাম ফাই চুম্বক ফ্লাক্স, মনে আছে, এবি কস থিটা। এখন এই এবি কস থিটা, এই কস থিটার এই থিটার পরিবর্তে লেখা যায় হচ্ছে আবার ওমেগা টি, কারণ আমরা জানি হচ্ছে এই যে কৌণিক বেগে ঘোরাচ্ছিলাম, আমরা বদ্ধকুণ্ডলীটাকে কৌণিক বেগে ঘোরাচ্ছিলাম, ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছিলাম, তো সেখান থেকে থিটার সমান লেখা যায় ওমেগা টি। তাহলে পরবর্তী লাইনে বা আমরা এই লাইনেই কিন্তু সেই কাজটা করতে পারি, থিটাটা কেটে আমরা লিখতে পারি হচ্ছে যে ওমেগা টি। এখন তুমি খেয়াল করলে কি পাচ্ছ দেখো, এখান থেকে কি পাচ্ছ, তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে এই যে এখানে মাইনাস এন, হ্যাঁ এবি তো হচ্ছে কনস্ট্যান্ট, সো এবিগুলো বাইরে চলে আসবে, তো এন তো থাকলো আমাদের সাথে, এ বিটা বাইরে চলে আসবে, ডি ডিটি অফ কজ ওমেগা টি। সো কজের অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন, সো সেই মাইনাস সাইন আমরা এখানে লিখলাম যে মাইনাস সাইন ওমেগা টি, হ্যাঁ মাইনাস সাইন ওমেগা টি। আর এই যে এটা তো ওমেগা টি, তো আসলে টি না, সো এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে,
আর এটাকে আরেকবার অন্তরীকরণ করলে এখান থেকে পাওয়া যাবে আরেকটা ওমেগা। অন্তরীকরণ তোমরা জানো। তো এখান থেকে দেখো আলটিমেটলি আমরা কী পেয়ে গেলাম এখানকার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। সেখানে পাইলাম হচ্ছে আমরা NAB, আর ওই যে সামনে একটা ওমেগা ছিল সেটা, আর এখানে পাওয়া গেল এই মাইনাস মাইনাস প্লাস করে দিছি, এখানে পাওয়া গেল হচ্ছে সাইন ওমেগা টি। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার যে তড়িৎচালক শক্তির সমীকরণ। এবং এখানকার যে NAB ওমেগা এটা হচ্ছে শীর্ষমান। তো এখানকার NAB ওমেগাটাকে আমরা বলি হচ্ছে শীর্ষমান। কেন দেখো, কারণ যেহেতু এটা সাইনের ফাংশন, এই সাইনের সর্বোচ্চ মান কত হতে পারে? n হতে পারে, 1 হতে পারে। সেটা যদি 1 হয়ে যায় সেটাই তো শীর্ষমান, এটাই তো এর সর্বোচ্চ মান পসিবল। সাইন ম্যাক্সিমাম মানে তো এর ম্যাক্সিমাম হবে, আর ম্যাক্সিমাম এই মানটাকে আমরা বলি হচ্ছে E0 বলি আমরা, সেটাকে আমরা বলি হচ্ছে E0, শীর্ষমান নামে আমরা ডাকি আর কি। তড়িৎচালক শক্তির কি নাম দিই আমরা এটাকে? শীর্ষমান নাম দিই। তো শীর্ষমান E0 সমান NAB ওমেগা। তাই আমরা এটাকে বলতে পারি হচ্ছে E0 সাইন ওমেগা টি, E0 সাইন ওমেগা টি। অর্থাৎ এটাও আমাদের হচ্ছে এখানকার সূত্র, এটা হচ্ছে আসল সূত্র। হচ্ছে E0 সাইন ওমেগা টি, তড়িৎচালক শক্তির আমাদের সমীকরণ। E0 সাইন ওমেগা টি, যেখানে E0 কোনটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেই E0, এই যে ম্যাক্সিমাম ভ্যালুগুলো, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুগুলো, এটা হচ্ছে আমাদের সেই E0 বা I0, হ্যাঁ, এগুলো হচ্ছে সেই E0 বা I0, যেগুলো হচ্ছে আমাদের সেই E0 বা I0, এই যে এই ভ্যালুটা এটা হচ্ছে সেই E0 হচ্ছে I0, ঠিক আছে। তো শীর্ষমান হচ্ছে এগুলা বিস্তার। সো বুঝতে পারলাম এটা। একইভাবে এখান থেকে আমরা কারেন্টের সমীকরণটা লিখে ফেলতে পারি। আমরা জানি হচ্ছে যে I হচ্ছে কি, যে V/R, সেখানে এই সবগুলোকে R দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব I পেয়ে যাব, এবং সেই আইটা দাঁড়াই হচ্ছে এরকম যে I I0 একই সাথে সাইন ওমেগা টি। সো সাইন ওমেগা টি, সো I সাইন ওমেগা টি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের জিনিস, I সাইন ওমেগা টি। সো আশা করি এটা আমরা এখান থেকে বুঝতে পেরেছি। দুইটা আমাদের সমীকরণ এখানে ছিল ইম্পর্টেন্ট। সো দুইটা সমীকরণ, একটা হচ্ছে E0 সাইন ওমেগা টি, আরটা হচ্ছে আমাদের I0 সাইন ওমেগা টি। সেই সূত্রগুলো আমরা এখান থেকে খুব সুন্দর মতো বুঝে ফেললাম। ডান। এরপরে আমরা এখান থেকে চলো দেখি হচ্ছে যে এই সূত্রগুলো আমাদের এখান থেকে ক্লিয়ার, এখান থেকে বুঝে ফেললাম আমরা। এবং এখানকার আমরা আরও জিনিসপত্র একটু বুঝতে পারি। এই যে সাইন ওমেগা টি, এই ওমেগার পরিবর্তে আরও ভিন্ন ভিন্ন জিনিস লেখা যায়। আমি সাইডে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। সেই ওমেগা মানে হচ্ছে কিন্তু আমাদের কৌণিক বেগ, বা হচ্ছে আমরা এটাকে বলতে পারি হচ্ছে কৌণিক বেগ, বা আমরা বলতে পারি হচ্ছে ওমেগা সমান হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক বেগ বা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ বা হচ্ছে বলতে পারি আমরা কি কৌণিক কম্পাঙ্ক। আর এই ওমেগা সমান লেখা যায় হচ্ছে আমাদের, দেখো খেয়াল করে, এটা সমান লেখা যায় হচ্ছে 2π/t। টি মানে হচ্ছে আমাদের পর্যায়কাল। সো পর্যায়কাল দেওয়া থাকলে লেখা যাবে কত? 2π/t, বা এটার সমান লেখা যাবে হচ্ছে 2πf, ঠিক আছে। এফ হচ্ছে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, টি হচ্ছে পর্যায়কাল, ওকে। আর আমরা এটাও লিখতে পারি যে টি সমান 1/f, এটা তো তোমরা সকলে জানোই, টি সমান 1/f লেখা যায়। সো I0 সাইন ওমেগা টি, E0 সাইন ওমেগা টি। সো আমরা এখান থেকে বুঝে গেলাম। এখন এই যে দিক পরিবর্তী প্রবাহটা আমরা পাইলাম, এই দিক পরিবর্তী প্রবাহের তুমি খেয়াল করে দেখো যে এখানে বিভিন্ন সময়ে কারেন্টের মান বা বিভিন্ন সময়ে তড়িৎচালক শক্তির মান বিভিন্ন হয়, বিভিন্ন সেকেন্ডে বিভিন্ন হচ্ছে। এখন যখন আমরা একটা মান নিয়ে কাজ করতে হবে, আসলে গড়ে আসলে এদের ভ্যালুটা কত, হ্যাঁ, তখন আমরা কি করি? তড়িৎচালক শক্তির গড় মান বের করি আসলে, যে আসলে বিভিন্ন সময় তো বিভিন্ন হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে, কিন্তু গড়ে আসলে ভ্যালুটা কত। তো সেই জিনিসটা যখন আমরা বের করতে চাই, তখন আমাদের কাজ করতে হয় হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের গড় মান নিয়ে। এবং একটা জিনিস শুরুতে লিখে দিই, সেটা হচ্ছে যে পূর্ণ চক্রে, হ্যাঁ, পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির গড় মান, পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির গড় মান, পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির গড় মানটা আসে হচ্ছে, দেখো লিখে আমরা এভাবে ই বার লিখতে পারি, বা এটাকে বলা যায় হচ্ছে ই অ্যাভারেজ, এভাবে বলা যায় অনেক সময়, হ্যাঁ, এভাবে লেখে। তো এই মানটা হয় আসলে 0। পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির গড় মানটা আসলে 0 হয়। দেখো তুমি চিত্র থেকে দেখলে বুঝতে পারবা যে এখানে দেখো, এখানে এই জিনিসটা প্লাস, এই জিনিসটা মাইনাস, এই প্লাস আর মাইনাস যোগ করে মোট করবা, তারপরে ভাগ করবা, গড় বের করার সিস্টেম কি? যোগ। পূর্ণচক্র মানে কি? এই পুরাটা, সে পুরাটার ক্ষেত্রে অর্ধেক প্লাস অর্ধেক মাইনাস যোগ বিয়োগ হয়ে 0 হয়ে যায়, গড় মানটা এখানে 0 পায়। তার মানে কি আসলে গড়ের মানটা 0 না? তার মানে এভাবে বের করা যাবে না। সো এরকম আমাদের যখন এরকম গড় মান বের করতে যাব, তখন আমাদের কী করতে হবে? অর্ধ চক্রের জন্য বের করতে হবে। এই যে এতটুকু চক্র, এতটুকু চক্র, জিনিসটা আসলে অর্ধ চক্রের জন্য বের করতে হয়। তো আমি লিখে ফেলি এখানে অর্ধ চক্রের জন্য, হ্যাঁ। সো অর্ধ চক্রের জন্য, সো মনে রাখবো আমরা,
অর্ধচক্রে তড়িৎচালক শক্তির গড় মান, তড়িৎচালক শক্তির হচ্ছে গড় মান। অর্ধচক্রের জন্য এই তড়িৎচালক শক্তির গড় মানটা হয় হচ্ছে ই বার বা ই অ্যাভারেজ, এই মানটা হয় হচ্ছে এরকম 2/π ইন্টু ই নট, এরকম হয়। বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে এরকম, যেটাকে বলতে পারি আমরা 0.637 ইন্টু ই নট। এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি, ইন্টিগ্রেশন যদি করি আমরা এখানে মোট মানটা বের করে তারপরে মোট সময় দিয়ে ভাগ করে যদি আমরা এখানে গড় মানটা বের করার চেষ্টা করি, তাহলে আমাদের আসে অর্ধচক্রের জন্য 2/π ইন্টু ই নট অথবা 0.637 ইন্টু ই নট। এটা হচ্ছে আমাদের কি অর্ধচক্রের জন্য তড়িৎচালক শক্তির গড় মান। আমরা তড়িৎ প্রবাহের গড় মান বের করি, জিনিসটা হচ্ছে একদম সেম, একই। তো মনে রাখবো আমরা একেবারেই সেম। আমরা যদি বের করতে চাই হচ্ছে অর্ধচক্রে তড়িৎ প্রবাহের গড় মান, তুমি যদি এখানে বের করো তখন তোমাকে বের করতে বলবে যে অর্ধচক্রের জন্য তুমি হচ্ছে তড়িৎ প্রবাহের গড় মান বের করো। হ্যাঁ, অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহে গড় মান। সো অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান যখন তোমাকে বের করতে বলবে, অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মানটা কি হবে, তখন তুমি সেটাকে লিখবা হচ্ছে দেখো আই বার দিয়ে লিখবা। তখন তুমি লিখবা কিভাবে, তখন তুমি লিখবা গড় মান যেহেতু তার জিনিসটা সেম, গড় মান হবে কি আই বার, অথবা তুমি লিখবা আই অ্যাভারেজ, আইএভি অ্যাভারেজ, এবং সেই মানটা কত হবে, সেটা হবে 2/π ইন্টু হচ্ছে আই নট, শেষ। অথবা তুমি সূত্রটাকে এভাবে লিখতে পারবা 0.637 ইন্টু হচ্ছে আই নট। তাহলে আই বার অথবা আই অ্যাভারেজ, এটা ছিল আমাদের ই বার আর এটা ছিল আমাদের কি আই বার। তো দুইটাই লেখা যায়, শুধু এই দুইটাই সূত্র। তো তোমাকে মনে রাখতে হবে যে পূর্ণ চক্রে শূন্য হয়, আই বার তো শূন্য হবে, এবং সেম একইভাবে তুমি যদি ই বার বের করছো শূন্য হয়েছে, তো আই বার বের করলেও কি হবে, শূন্যই হইতো। ঠিক আছে, এটাও শূন্য হইতো আসলে। ঠিক আছে, কিন্তু অর্ধচক্রের জন্য তুমি মানটা কি পাইলা, তুমি খেয়াল করলা যে অর্ধচক্রের জন্য এই মানটা আসলে শূন্য হয় না, অর্ধচক্রে আসলে এই গড় মান একটা থাকে। তাই আমরা এই অর্ধচক্রের জন্যই গড় মান নিয়ে কাজ করি। কিন্তু এই গড় মান নিয়ে কাজ করার চেয়ে আরেকটা মান আমাদের আছে, যেটা হচ্ছে বর্গমূলীয় গড় বর্গমান। সেটা নিয়ে কাজ করা বেশি বেটার, কারণ এখানে প্লাস থেকে মাইনাস পুরোটুকুই থাকে। আর গড় মানে কি আমরা শুধু অর্ধচক্র নিই, পূর্ণ চক্র নিয়ে কাজ করা বেটার। তাহলে আমরা আরেকটা মান বের করি, সেটা হচ্ছে এটা, এবং এটা পূর্ণ চক্রের জন্যই, এটা হচ্ছে পূর্ণ চক্রের ক্ষেত্রে। সো মনে রাখবা যে পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির আমাদের গড় মান না, এবার তড়িৎচালক শক্তির এবার বর্গমূলীয় মান। তড়িৎচালক শক্তির পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির হচ্ছে বর্গমূলীয় তড়িৎচালক শক্তির হচ্ছে আমরা কি বলি রেখে বর্গমূলীয়, হ্যাঁ আমরা কি বলি বর্গমূলীয় গড় বর্গমান। বর্গমূলীয় গড় বর্গমান। পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির বর্গমূলীয় এই যে মানটা হয়, সেই মানটা, হ্যাঁ সেই মানটা কি হয় খেয়াল করো, পূর্ণ চক্রের ক্ষেত্রে এই মানটাকে লিখি আমরা হচ্ছে কি দিয়ে, আরএমএস দিয়ে লিখি। তড়িৎচালক শক্তি লিখি, তাই লিখবো আমরা ই আরএমএস। ই আরএমএসটা কত হবে, ই আরএমএসটা হবে হচ্ছে এরকম যে ই নট বাই √2, অর্থাৎ শীর্ষ মানকে √2 দিয়ে ভাগ করতে হবে। বা এই জিনিসটাকে আরো অন্যভাবে লেখা যায়, ই আরএমএস কে আমরা বলতে পারি কি, দেখো এই 1/√2 হয়, এই 1/√2 কে লেখা যায় 0.707 ইন্টু হচ্ছে কত ই নট। সো ই আরএমএস সমান 0.707 ইন্টু ই নট। সো এটা আমাদের গেল। সেম একইভাবে আমরা এটা হচ্ছে পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির জন্য না লিখে তড়িৎ প্রবাহের জন্য লিখতে পারি। যখন তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে পূর্ণ চক্রে তুমি কি বের করো, পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির বর্গমূলীয়, আর তড়িৎচালক শক্তি না তড়িৎ প্রবাহের, হ্যাঁ সো পূর্ণ চক্রে তড়িৎ প্রবাহের বর্গমূল্য আমাদের কি, বর্গমূল্য যখন গড় বর্গমানটা কি হবে। এবার আমরা যেহেতু তড়িৎ প্রবাহ, তাই আমরা এবার কি বলবো, তাই এবার বলবো হচ্ছে আমরা আই আরএমএস। এবার আই আরএমএস, তা জিনিসটা লেখা যাবে হচ্ছে আই আরএমএস সমান আই নট বাই √2। সেম একইভাবে এখানে তুমি লিখতে পারবা হচ্ছে কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো তুমি যে আই আরএমএস সমান 0.707 ইন্টু আই নট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিস। পূর্ণ চক্রে তড়িৎচালক শক্তির বর্গমূল্য গড় বর্গমান এবং
তড়িৎ প্রবাহের বর্গমূল্য গড় বর্গমানটা আমাদের এরকম হবে। সো এই যে সূত্র পেয়ে গেলাম, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। একটা হচ্ছে গড় মান এবং আরেকটা হচ্ছে আমাদের কি এখানে যে বর্গমূল্য গড় মান। সো IRMS, এবং এই জিনিসটাকে বলা হয় এটাকে বলা হয় কিন্তু কার্যকর প্রবাহ। এই RMS ভ্যালুটাকে বলা হয় যে IRMS অথবা এরকম ERMS। হ্যাঁ, সো এগুলোর আরেকটা নাম হচ্ছে, এটাকে কি বলে, এটাকে বলা হয় কার্যকর মান। যখন পরীক্ষায় বলবে কার্যকর প্রবাহ নির্ণয় করো IRMS, কার্যকর তড়িৎচলক শক্তি বের করো ERMS। সো কার্যকর মান, ইফেক্টিভ মান আর কি। হ্যাঁ, এটা মনে রাখবো আমরা। সো ইফেক্টিভ মান, তার মানে এটা নিয়ে কাজ করা বেশি ইফেক্টিভ। সো তুমি এটা নিয়ে কাজ করবা, ঠিক আছে। সো যখন তোমার হচ্ছে দেখবা যে একটা তড়িৎচলক শক্তি নিয়ে দরকার হচ্ছে, কিছু একটা বের করা লাগছে, তখন তুমি ERMS বা IRMS এগুলো দিয়েই কাজ করবা। সো আমরা এটা এখান থেকে সুন্দর করে বুঝে গেলাম। সো আমাদের লাস্টের দিকে কিছু জিনিস একটু বাকি আছে। দেখো, আকৃতি ও শীর্ষ গুণাঙ্ক বলে একটা জিনিস আছে, সেটা কি? আমাদের ফর্ম ফ্যাক্টর হচ্ছে, আমাদের ফর্ম ফ্যাক্টর হচ্ছে আকার বা হচ্ছে আমরা আকৃতি বলি ফর্ম ফ্যাক্টর। সো ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে আমাদের কি, যে আকার গুণাঙ্ক আমরা বলি, ঠিক আছে, আকার গুণাঙ্ক বা আকৃতি গুণাঙ্ক। সো এই যে আমরা ফর্ম ফ্যাক্টর, এই ফর্ম ফ্যাক্টরটা কি? সেই ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে এরকম যে আমরা যে লিখি হচ্ছে IRMS আর আমরা যে লিখি হচ্ছে I বার, এই দুইটার গড় করলে যেটা পাই সেটাকে বলা হয় হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এবং সেটাকে করলে তুমি কি পাবা? এটা কি আমরা এটা বলি ফর্ম ফ্যাক্টর বলি। এবং সেটা কত আসে দেখো, IRMS আসছে 0.707 আর সাথে থাকে হচ্ছে I0, I বার আসে 0.637 ইন্টু কত, ইন্টু হচ্ছে I0। সো ভাগ করলে কি আসবে? ভাগ করলে আসবে 1.11। সেটাই হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টর। হ্যাঁ, এবং এটা কোনো কিছুর উপর নির্ভর করে না, এটা জাস্ট এরকম থাকে। সো এটা হচ্ছে E0, T0 বা F ইত্যাদির উপর নির্ভর করে না, অন্য কিছুর উপর নির্ভর করে। সো ফর্ম ফ্যাক্টর একটা জিনিস, তখন পেয়ে গেলাম IRMS বাই I বার, অথবা বলতে পারি কি যে ERMS বাই E বার। আর যে শীর্ষ গুণাঙ্ক বলে একটা জিনিস আছে, সেটা তুমি খেয়াল করো, সেটাও লিখে ফেলি আমরা। দুইটা জিনিস, শীর্ষ গুণাঙ্ক, শীর্ষ গুণাঙ্ক। তো সেই শীর্ষ গুণাঙ্কটা আমাদের কত হয় খেয়াল করো। সেটা আমাদের হয় হচ্ছে যে মনে করি এরকম I0 বাই হচ্ছে কত আমাদের, এখানে আমাদের হয় I0 বাই হচ্ছে IRMS। সো I0 বাই IRMS তো আমরা কীভাবে লিখতে পারি খেয়াল করো। আমরা লিখতে পারি হচ্ছে I0 তো হচ্ছে আমাদের I0, IRMSটা কি? IRMSটা হচ্ছে I0 ডিভাইডেড বাই √2। তো হিসাব করলে আমাদের কত চলে আসবে? শুধু √2। তো এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের শীর্ষ গুণাঙ্ক I0 বাই হচ্ছে IRMS, সেটা হচ্ছে √2, ঠিক আছে। সো ফর্ম ফ্যাক্টর, শীর্ষ গুণাঙ্ক, দুইটা জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম, দুইটা জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। ফর্ম ফ্যাক্টর আর হচ্ছে শীর্ষ গুণাঙ্ক। সেটা এই ছিল আমাদের এখানকার ইম্পর্টেন্ট জিনিসগুলো, আমাদের পুরো ইম্পর্টেন্ট জিনিসটা, পুরো জিনিসগুলো আমাদের পুরো চ্যাপ্টারে যা যা আছে সব কিছু কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। লাস্টের 10 মিনিটে আমরা আরও একটু জিনিস দেখব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কয়েকটি স্পেশাল জিনিস। দেখো, আমরা বলেছিলাম আমাদের ওয়ান শট এই ব্যাচে আমরা শুধুমাত্র সিকিউএমসি করবো না, একেবারে বেসিক থেকে ধরে ধরে করব। প্রত্যেকটা টপিক তোমাকে বুঝাই দিব, কোনটা কেন, কিভাবে, কি হচ্ছে, কেন হচ্ছে, সূত্র কিভাবে, সব এখন পর্যন্ত আমরা সেই সব কিছু বুঝেছি। এবং আমরা কয়েকটা অ্যাডভান্স জিনিসও দেখে রাখতেছি, যেগুলো আমাদের সকল রাইটারের বই নয়, কিছু কিছু রাইটারের বই কিন্তু এগুলো আছে। সো তোমার বোর্ড পরীক্ষাতে চলে আসতে পারে, আসার চান্স কম কিন্তু আসতে পারে, এবং হচ্ছে অ্যাডমিশনে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। তো দেখো, আমরা একদম মাস্টার লেভেল পর্যন্ত কিন্তু শেষ করছি। সো বুঝতেই পারছো, সো 799 টাকায় কিন্তু আসলে এই দুর্দান্ত প্রস্তুতিটা কিন্তু তোমাদের প্রস্তুতির মোড় ঘুরিয়ে দিতে পারে। সো অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের ওয়ান শট ব্যাচে। অলরেডি কিন্তু যুক্ত হওয়া শুরু হয়ে গেছে, অনেক কিন্তু যুক্ত হওয়া শুরু করে দিয়েছে। তো প্রথম 100 জন কিন্তু একটা স্পেশাল অফার পাচ্ছে, তো তোমরা অলরেডি জানো। সো এই 100 জনের অফারটি মিস করো না, দ্রুত যুক্ত হয়ে যাও। দেখো, আমরা একটা জিনিস শিখবো হচ্ছে মোশনাল EMF। ঘটনা কি? ঘটনা হচ্ছে, দেখো এর একটা চুম্বক ক্ষেত্র আছে, এই যে একটা ক্রস দেওয়া আছে চুম্বক ক্ষেত্র, তার মানে এভাবে একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ হচ্ছে এই বরাবর। ভালো কথা, এইভাবে একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ হচ্ছে। চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা দণ্ডকে, লোহার একটা দণ্ডকে কী করতেছি, এভাবে করে সামনে গতিশীল করছি। তাই চুম্বক ক্ষেত্র এভাবে, এই দেখো এইভাবে, আর লোহার দণ্ড যাচ্ছে এভাবে, ঠিক আছে। তো লোহার দণ্ডকে আমি এভাবে গতিশীল করতেছি। তো যখন তুমি লোহার দণ্ডকে এভাবে গতিশীল করবা চুম্বক ক্ষেত্রের মধ্যে, তখন এই দুই প্রান্তে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে। অর্থাৎ তুমি যদি এখানে একটা মনে করো, কী করো, তুমি যদি এখানে একটা বাতি লাগাই দাও, হ্যাঁ, একটা বাতি লাগাই দাও, মনে করো যে মনে করো একটা বাতি লাগাই দিলে আর কি, সেই বাতিটা তখন জ্বলা শুরু করবে। যে তুমি কী করলে, একটা লোহার দণ্ডের মধ্যে একটা বাতি লাগাই দিছো দুই প্রান্তে, এই দণ্ডটাকে এভাবে গতিশীল করা শুরু করছো, তখন এটা জ্বলতে শুরু করবে। তার মানে এই দুই প্রান্তে একটা কি হবে, তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। এই দণ্ডকে গতিশীল করতেছো, এই গতিশীল করার কারণে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে একটা বিভবের পার্থক্য তৈরি হবে।
সো বিভব পার্থক্য পাওয়া যাবে, একটা তড়িৎচালক বল পাওয়া যাবে। এজন্যই বলা হচ্ছে মোশনাল ইএমএফ, অর্থাৎ যখন তুমি এটা মোশন দিবা, গতিশীল করবা, চুম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে তুমি দেখো, চুম্বক ক্ষেত্র তো এভাবে দেওয়া, আর তার সাথে লম্বভাবে তুমি একটা দণ্ডকে গতিশীল করলা, তখন এই দণ্ডের দুই প্রান্তে কি হবে, একটা তড়িৎচালক বল পাওয়া যাবে। সেই তড়িৎচালক বলটাকে বলা হচ্ছে মোশনাল ইএমএফ। হ্যাঁ, সো সেই তড়িৎচালক শক্তির মানটা কত হবে, সেই তড়িৎচালক শক্তির মানটা কত হবে সেটা বলার আগে দেখো আমরা কি করেছি, যে বি চুম্বক ক্ষেত্রের মধ্যে এল দৈর্ঘ্যের একটা ধাতব দণ্ড ভি বেগে গতিশীল করছি। তারপর দেখো এটা আসে এইভাবে, এই চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা সেইভাবে, আমাদের দণ্ড আছে এইভাবে, এবং এটাকে গতিশীল করতেছে কীভাবে, এভাবে, মানে তিনজনের সাথে লম্বভাবে। দেখো চুম্বক ক্ষেত্র এভাবে প্রয়োগ করছি, আর দণ্ড আছে কিন্তু এই সোজা, আর গতিশীল করতেছি এই সোজা, তার মানে কি তিনজনই লম্ব হবে। মনে রাখবো যেখানে বি এল ভি পরস্পরের সাথে কি সমকোণে অবস্থান করে কিন্তু, সো বি এল ভি পরস্পরের সাথে কিন্তু সমকোণে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র এই যে এল যেটা, তারপর হচ্ছে ভি যেটা গতিশীল, যেটা হচ্ছে যেই বেগটা, সেটা লম্বভাবে থাকে। অর্থাৎ বি চুম্বক ক্ষেত্রের মধ্যে এল দৈর্ঘ্যের ধাতব দণ্ডকে যদি ভি বেগে গতিশীল করো, তাহলে ওই দণ্ডের দুই প্রান্তে যে একটা তড়িৎচালক শক্তি পাওয়া যাবে, সেই তড়িৎচালক শক্তির মান কত হবে, সেই তড়িৎচালক শক্তির মান হবে হচ্ছে ই সমান বি এল ভি, বিলিভ, এভাবে মনে রাখবো তুমি, যে বিলিভ ই সমান বিলিভ হচ্ছে বি এল ভি, যেখানে বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, এল হচ্ছে সেই দণ্ডের দৈর্ঘ্য, এই দেখো এল এই মাথা থেকে এই মাথার দৈর্ঘ্য, আর ভি হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের ভি হচ্ছে আমাদের বেগ, কত বেগ গতিশীল হলো। তো যদি সরাসরি জাস্ট এটুকুই মনে রাখতে চাও যে ঠিক আছে ভাই, হ্যাঁ চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি এইভাবে করে দণ্ড রাখি, গতিশীল করি, তাহলে এক্ষেত্রে দুই প্রান্তে একটা কী পাবো আমরা, তড়িৎচালক শক্তি পাবো, সেটা কত হবে বিএলভি, শেষ। কিন্তু যারা যারা মনে করে যে ভাই আমি বেসিকটা একটু বুঝতে চাই, তো তাদের জন্য চলো শর্টকাটে খুব দ্রুত বেসিকটা বোঝাই দিচ্ছি। দেখো ঘটনা কী হয় আসলে এখানে, তো আমরা তো বললাম যে কিন্তু তড়িৎচালক শক্তিটা কত হবে, বিএলভি হবে, কীভাবে হবে সেটা জানতে চাচ্ছি আমরা, তো আসলে সেটা আমরা বোঝার চেষ্টা করি, তো বোঝাই দিচ্ছি তোমাকে। ঘটনা যেটা হবে তুমি খেয়াল করো, এখানে অলরেডি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে, তবে অবশ্যই এটার জন্য চতুর্থ অধ্যায় পড়া থাকতে হবে। চতুর্থ অধ্যায় একটা কনসেপ্ট কাজে লাগবে, আমি মনে করাই দিই, যারা জানো না শুনে রাখো। যে মনে করে এদিকে একটা চুম্বক ক্ষেত্র, তো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন কোনো চার্জ গতিশীল হয়, ওই চার্জটা একটা বল অনুভব করে। কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন কোনো চার্জ গতিশীল হয়, সেই চার্জটা একটা বল অনুভব করে, সেই বলের মানটাকে আমরা বলি চুম্বক বল। সেই চুম্বক বলের সূত্র হয় কিউ ভি বি সাইন থিটা, এটা একটা সূত্র, এটা আছে হচ্ছে চতুর্থ অধ্যায়ে, যে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা চার্জ গতিশীল হয়, ওই চার্জটা একটা বল অনুভব করে, তো সেই বলের মান কত হয়, কিউ ভি বি সাইন থিটা। সো দেখো এখানে একটা কি আছে, দণ্ড আছে, তো দণ্ডের মধ্যে তো অবশ্যই কি আছে, আমাদের ইলেকট্রন আছে, তাই না, অবশ্যই ইলেকট্রন আছে। সো এই দণ্ডগুলোর মধ্যে কিন্তু অনেক ইলেকট্রন আছে, সেখানে কিন্তু অনেক ইলেকট্রন আছে, সেগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রন আছে, সেরকম ইলেকট্রন আছে, ঠিক আছে। তো যখনই এই দণ্ডটা গতিশীল হচ্ছে, তার মানে কি এই চুম্বক ক্ষেত্রের মধ্যে এই ইলেকট্রনটাও গতিশীল হচ্ছে, সো ইলেকট্রনটা তখন একটা বল অনুভব করবে। তো ইলেকট্রনের বলটা হচ্ছে আমাদের এফএম, চুম্বক বল, এবং সেই চুম্বক বলের দিকটা হয় নিচের দিকে, এখানে যেভাবে অবস্থান করা সেই অনুযায়ী নিচের দিকে হয়। সো তুমি এই চ্যাপ্টারটা পড়লে সেই দিকও বের করতে পারবা এই হাতের সূত্রগুলো দিয়ে। সো মনে করো তুমি আপাতত বুঝে নিলা যে এখানে কী হবে, যে এই বলগুলো অনুভব করে কোন দিকে, নিচের দিকে, বল এই ইলেকট্রনগুলো কোন দিকে চলে আসে, নিচের দিকে এসে জমা হতে থাকে। হ্যাঁ, সো নিচের দিকে আসতে থাকে, সো নিচের দিকে ইলেকট্রনগুলো আসতে থাকে, তার মানে কি তুলনামূলক উপরের দিকে কি হয়, ধনাত্মক চার্জ জমতে থাকে, সো ইলেকট্রনগুলো নিচে আসা পড়ে, তার মানে ধনাত্মক চার্জগুলো আসলে কি হয়, উপরে অবস্থান করতে থাকে তুলনামূলক। তাহলে খেয়াল করো কি ঘটনা ঘটলো, সো নিচের দিকে একটা বল অনুভব করছিল, এই যে এই বলটা নিচের দিকে অনুভূত হয়েছে, সো নিচের দিকে একটা বল অনুভূত হয়েছে তোমার এফএম, এই যে হচ্ছে এফএম, সো নিচের দিকে একটা বল অনুভূত হয়েছে এফএম, মানে এই চুম্বক বলটা অনুভূত হয়েছে, তাই নিচে সব ইলেকট্রনগুলো চলে আসতেছে। আর উপরের দিকে দেখো ধনাত্মক চার্জ আবিষ্ট হয়েছে, সব ইলেকট্রন নিচের দিকে চলে আসলো, মানে উপরের দিকে ধনাত্মক আবিষ্ট হলো, মানে ধনাত্মক হয়ে যাবে, এখন ইলেকট্রন নাই। এখন কি হবে, এই মাইনাস থেকে প্লাসের দিকে তুমি আবার একটা কী বল পাবা, তুমি একটা তড়িৎ বল আবার পাবা। দেখো এফই আবার তখন সৃষ্টি হবে, তখন আবার কি হবে, যেখানে একটা এফই সৃষ্টি হবে, যেখানে যেহেতু মাইনাস চার্জ, ওখানে প্লাস চার্জ, অবশ্যই এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তো সেই তড়িৎ ক্ষেত্রের কারণে তুমি একটা বল অনুভব করবা, সেই বলটা কত, সেই বলটা হচ্ছে আমাদের এফই, সেই বলটা হচ্ছে কত, সেই বলটা হচ্ছে এদিকে যে বলটা পাচ্ছ, সেই বলটা কি, সেই বলটা হচ্ছে আমাদের এফই। তো দেখো এফই হচ্ছে উপরে, আর এফএমটা হচ্ছে কোন দিকে, এফএমটা হচ্ছে নিচে, সো দুইটা বল দুই দিকে কাজ করছে। সো একটা টাইমে দেখা যাবে এই দুইটা বল সমান হয়ে যায়, ইলেকট্রনগুলো এখানে আসতেছে, পরে ওইদিকে ধনাত্মক চার্জ হতেই যাচ্ছে, সো একটা টাইমে দেখা যাবে দুইটা বল সমান হয়ে যাবে। সো তখন সমান হয়ে যাবে সাম্যাবস্থায়, তখন আমরা দেখো কি লিখি, যখন সাম্যাবস্থায় পৌঁছায় যাবে ওই মুহূর্তে কি লেখা যায়, সো চুম্বক বলটা হবে কত, কিউ ভি বি সাইন থিটা,
কিন্তু এখানে থিটার মানটা 90 ডিগ্রি, দেখো তিনজনের সাথে সমকোণী ছিল, তো শুধু পাবো আমরা কিউ ভিবি। আর আমরা তড়িৎ বল সম্পর্কে জানি ই সমান এফ বাই কিউ, এফ সমান কিউ ই, তার মানে লিখে দিকে কিউ ইন্টু ই তড়িৎ ক্ষেত্র, তাই না? এফ সমান কিউ ই তড়িৎ ক্ষেত্র জানতাম ই সমান এফ বাই কিউ, তো এখান থেকে লিখছি আমরা এফ সমান কিউ ই। দেখো কিউ কিউ কাটা গেলো, তাহলে এখান থেকে পাইলাম আমরা ভিবি সমান সমান ই, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তাহলে লিখলাম হচ্ছে সুতরাং তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র ই সমান সমান কি পেলাম আমরা ভিবি। তো তুমি আবার জানো তড়িৎ ক্ষেত্র থেকে বিভব পার্থক্য বের করা যায়, তুমি আবার এটা জানো যে বিভব পার্থক্য তড়িৎ ক্ষেত্র থেকে আবার কি পাওয়া যায়, যে বিভব পার্থক্য পাওয়া যায়। তো তড়িৎ ক্ষেত্রে বিভব পার্থক্য পাওয়া যায়, সো ডেল ভি বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ই তড়িৎ ক্ষেত্রে বিভব পার্থক্য। তো সেই মানে এপসাইলন আর কি, এপসাইলনকে তো বিভব পার্থক্য বলি, স্যার আপাতত এখানে ভি দিয়ে ডেল ভি দিয়ে লিখি। সো বিভব পার্থক্য ডেল ভি সমান কী করি আমরা, এই একটা সূত্র আমরা জানতাম, সে সকলেই জানতাম, স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে সকলেই জানতাম যে বিভব পার্থক্য, এখানে লিখে দিই যে যে বিভব ভি সমান সমান কি ই ইন্টু ডি, ই ইন্টু ডি, ই ইন্টু ডি তড়িৎ ক্ষেত্র ইন্টু মধ্যবর্তী দূরত্ব ভি সমান ইডি। তাহলে খেয়াল করো আমরা এখানে এই ভি সমান কি করবো, এই যে ই যে মানটা আছে তার সাথে আমরা ডি গুণ করব। ডি মানে কত, এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত, দুই প্রান্তে বিভব চাচ্ছি আমরা, এই দুই প্রান্তের আমরা বিভব চাচ্ছি, তাহলে দুই প্রান্তের দূরত্ব কত, এই যে এল, তাহলে ই ইন্টু এল। আর ই এর মান কত, এই যে ভিবি সাথে কত আছে আমাদের এল, তাহলে পেয়ে গেলাম আমরা বিভব পার্থক্য ভিবিএল, অর্থাৎ বলতে পারি তড়িৎচালক শক্তি বা বিভব সমান কি হবে যে বি এল ভি। এই দেখো সেই সূত্রের প্রমাণটা হয়ে গেল, বুঝতে পেরেছো? সো তুমি আজকে থেকে এটা মনে রাখবা যে যখনই কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে একটা দণ্ড গতিশীল হচ্ছে, তাহলে দণ্ডের দুই প্রান্তে একটা বিভবের সৃষ্টি হয়, সেই বিভবটা কত বিএল ভি, ঠিক আছে? সো মনে রাখবে এটা বলা হয় মোশনাল ইএমএফ, সেটাতে অঙ্ক আসবে, অঙ্ক আমরা দেখবো নেক্সটে। সো এটা আমাদের গেল, সো আশা করি বুঝতে পেরেছো এখান থেকে। এবার নেক্সটে আমরা দেখি আরেকটা জিনিস শিখে রাখবো, আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সব রাইটারের বই নাই, কিন্তু আমরা অ্যাডভান্স শিখে রাখতেছি। সো খেয়াল করো সলিনয়েডের সক্রিয় আবেশ গুণাঙ্ক, সেটা কি? একটা সলিনয়েড মনে করো তোমার আছে পেঁচানো, সো একটা পাকের ব্যাসার্ধ হচ্ছে আর, ধরলাম সলিনয়েড যেটা তোমার কাছে দেওয়া সেটার দৈর্ঘ্য হচ্ছে এল। সো একটা এল দৈর্ঘ্যের সলিনয়েড যার এক পাকের ব্যাসার্ধ হচ্ছে আর, আর এখানে মোট পাক সংখ্যা আছে হচ্ছে, ধরলাম মোট এন সংখ্যক পাক আছে, হ্যাঁ। আর আরেকটা জিনিস ছোট্ট, সেটা হচ্ছে এন, ছোট হাতের এন, যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যাটাকে লিখতেছি আমরা ছোট হাতের এন। সো একক দৈর্ঘ্যে কয়টা পাক আছে, ধরলাম 1 মিটারে কয়টা পাক আছে, একক দৈর্ঘ্যে পাক হচ্ছে ছোট হাতের এন। সো আমি এখন জানতে চাই যে এই জায়গাটার স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। সো আমরা জানতে চাই স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে এল, এটা ইকুয়াল টু কত আসবে, সেটা ইকুয়াল টু কত আসবে। সো আমরা যদি এইটা বের করতে চাই তাহলে এটা বের করা যাবে যে আমাদের তড়িৎচুম্বক ফ্লাক্স ইত্যাদি বিভিন্ন কিছু ব্যবহার করে, এবং সেটা কত হবে যে স্বকীয় আবেশ গুণাঙ্কটা হবে হচ্ছে এল সমান মিউ নট পাই আর স্কোয়ার এন স্কোয়ার ডিভাইড বাই স্মল এল, মিউ নট পাই আর স্কোয়ার এন স্কোয়ার বাই স্মল এল, যেখানে এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। কোন ক্ষেত্রে? সলিনয়েডের ক্ষেত্রে। সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক আমরা বের করলাম এখানে, যেটা কিন্তু স্পেশাল, এটা সবার ক্ষেত্রে না, এটা কার? সলিনয়েডের। এটা হচ্ছে সলিনয়েড যখন তোমাকে বলবে, সলিনয়েডের, ঠিক আছে, সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে এটা এল সমান মিউ নট পাই আর স্কোয়ার এন স্কোয়ার বাই এল, ঠিক আছে, মনে থাকবে। সো এখানে দেখো পাই তো পাই, আর মানে কি একটা পাকের ব্যাসার্ধ, এল মানে কি, এল মানে হচ্ছে দৈর্ঘ্য সব লেখা আছে, এন পাক সংখ্যা লেখা আছে, মিউ নট কনস্ট্যান্ট মান, অঙ্ক করার সময় আমরা দেখবো। আশা করি বুঝে গেছো। সো এই ব্যাপারটা তুমি মনে রাখবে যে সলিনয়েডের ক্ষেত্রে স্বকীয় আবেশ গুণাঙ্ক কি হবে, এল সমান মিউ নট পাই আর স্কোয়ার এন স্কোয়ার বাই এল। এখন তুমি যদি জানতে চাও এটা কিভাবে এটা আমরা বের করলাম, এটা বের করলাম কিভাবে, তুমি চাইলে কিন্তু এই বের করাটা আমরা একটু ট্রাই করতে পারি, আসো দেখি কীভাবে বের করা যায়। তো তার আগে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সলিনয়েডের অভ্যন্তরে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা 4th অধ্যায়ের জিনিস। তো সেই চ্যাপ্টার থেকে আমরা জানি যে সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র হয় মিউ নট এন আই, যেখানে এন মানে কি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, সো মিউ নট এন আই এটা জানি আমরা। সো ভালো, এটা আমরা জানি, ধরলাম যে এটা আমরা 4th চ্যাপ্টার থেকে এটা আমরা জেনে এসেছি, এটা আমাদের জানা, ধরে নিলাম আমরা জানি, বা তুমি মুখস্থ রাখো সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র বি সমান মিউ নট এন আই। সো এক পাকের ক্ষেত্রে সেই চুম্বক ফ্লাক্সটা কত হবে সেটা আমরা চলো বের করি, যে এক পাকের ক্ষেত্রে চুম্বক ফ্লাক্স। তো আমরা কি জানি চুম্বক ফ্লাক্স আমরা জানি হচ্ছে ফাই সমান সমান কি, যে এ বি, ফাই সমান সমান আমাদের কি হবে এ ইন্টু বি। যদি আমরা আমাদের কি হয় এ আর বি হচ্ছে কি হয় যে সমান্তরালে থাকে, এ আর বি যদি সমান্তরাল অর্থাৎ তলের সাথে আমাদের চুম্বক ক্ষেত্র লম্বভাবে থাকে, অর্থাৎ এ আর বি এর কোণ যদি আমরা এখন এই ফাই সমান এ বি এই এর জায়গায় বসায় দিই হচ্ছে পাই আর স্কোয়ার, আর বি আমরা জানি সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র কত হয় মিউ নট এন আই, এটা আমরা বসাই দিই,
তাহলে দেখো এটা আমাদের এক পাকের ক্ষেত্রে চুম্বক ফ্লাক্স, সেটা কত, পাই আর স্কোয়ার সমান মিউ নট এন আই। এখন আমরা কি করব, এক পাকের ক্ষেত্রে এটা বসাই দিলাম আমরা। এখন এটা ছিল আমাদের এক পাকের জন্য না বের করে আমরা যদি এখন কি করি যে এন পাকের জন্য বের করি, দেখো আমরা শুধুমাত্র এই এক পাকের জন্য বের করলাম যে পাই আর স্কোয়ার সমান মিউ নট ইন্টু এন আই। যদি আমরা এক পাকের জন্য বের না করে এন পাকের জন্য বের করি, অর্থাৎ এখানে লিখি এন ফাই, তাহলে এখানে একটা এন দিয়ে গুণ হবে। তার আগে এন এর পরিবর্তে কি লেখা যাবে, এন এর পরিবর্তে লেখা যাবে এন হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, তাহলে মোট পাক সংখ্যা ভাগ এল দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তার মানে এই এন সমান সমান লেখা যায় কি এরকম যে মোট পাক সংখ্যা ভাগ কি দৈর্ঘ্য, তাহলে পেয়ে যায় একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। সো এন এর জায়গায় সেটা বসাই দিই, আর এই ফাইয়ের জায়গায় বসাই দিই আমরা এন ফাই, দুই পক্ষে আমরা একটা এন গুণ করি, তাহলে দেখো কি চলে আসে। ফার্স্টে আমরা এন এর জায়গায় বসালাম এন বাই এল। এখন এন পাকের ক্ষেত্রে কি হবে, এখানে এন ফাই, এখানে আরেকটা এন চলে আসবে। আমি জানতে চাই এখান থেকে এন ফাই সমান আমরা জানি এল আই, সেখান থেকে যদি আমি এল আই লিখে দিই, দেখো এপাশের আই এপাশের আই কাটা গেল, এই যে এল চলে আসলো, পাই আর স্কোয়ার এন স্কোয়ার মিউ নট বাই এল। অর্থাৎ তুমি এখন থেকে সরাসরি এই জিনিসটা মনে রাখবা যে হচ্ছে, সরাসরি কি মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা যে হচ্ছে এই যেটা যে স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে এল সমান মিউ নট পাই আর স্কোয়ার এন স্কোয়ার বাই এল। যখন তোমার পরীক্ষা আসবে যে সলিনয়েডের ক্ষেত্রে স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো, তখন তুমি বের করবা। অথবা তোমার আসতে পারে সলিনয়েডের ক্ষেত্রে সঞ্চিত শক্তি বের করো, সঞ্চিত শক্তি বের করো, তখন এই যে সলিনয়েডের ক্ষেত্রে তোর এলটা বের করে নিতে হবে তখন তোমাকে। সঞ্চিত শক্তিটা কি, মনে করো তোমার কাছে একটা এখানে একটা একটা ব্যাটারি ছিল, তোমার কাছে একটা কি ছিল, একটা ব্যাটারি ছিল, মনে করো একটা ব্যাটারি ছিল, এখানে তোমার শক্তি ছিল কি ই। সো এই শক্তি তুমি এখানে সাপ্লাই দিছো, যার কারণে এখানে লাইটটা জ্বলতেছে। তুমি হঠাৎ করে করলা কি, এই ই শক্তিটাকে তুমি ভ্যানিশ করে দিলা, এই শক্তিটাকে ভ্যানিশ করে দিলা। এখন শক্তি ভ্যানিশ হয়ে গেল, তাহলে কি লাইটও অফ হয়ে যাবে, সাথে সাথে অফ হয়ে যাওয়ার কথা। কিন্তু না, বাস্তবে যখন তুমি একটা ইন্ডাক্টর সাথে যুক্ত করে রাখবা, তখন দেখবা ওই লাইটটা অফ হবে, তবে আস্তে অফ হবে। কেন এরকম হইলো, কারণ এই যখনই এটা অফ হয়ে যাচ্ছিল, কারেন্টের মান কমতেছিল, কারেন্টের মানের পরিবর্তন হচ্ছিল, তখন এখানে কিছু শক্তি সঞ্চিত হয়েছে। তাহলে এখানে যে কিছু শক্তি সঞ্চিত হয়েছে, সেই শক্তিটা এখানে সাপ্লাই হয় এবং সেটা আরও কিছুক্ষণ জ্বলে। তাহলে এখানে কি পরিমাণে শক্তি সঞ্চিত হয়েছে, সেই সঞ্চিত শক্তির পরিমাণটা হচ্ছে ইউ সমান হাফ এল আই স্কোয়ার। সেটা হচ্ছে আরেকটা আমাদের থিওরি। সো এই থিওরিগুলো কিন্তু সব বই নাই, কিছু কিছু বই কিন্তু আছে। সো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা একদম আমাদের এই ওয়ান শট ব্যাচে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করে রাখছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং প্রত্যেক চ্যাপ্টারই কিন্তু আমরা এভাবেই শেষ করবো, শুধু ফিজিক্স না, ফিজিক্স এবং কেমিস্ট্রি একই স্ট্যান্ডার্ডে আমরা শেষ করবো, একদম জিরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এবং সিকিউ অ্যানালাইসিসের সেই ক্লাসটা তোমরা এখনও দেখোইনি, তো সেটা দেখলে আরও তোমাদের ভালো লাগবে যে একটা চ্যাপ্টারকে কত সুন্দরভাবে দুর্দান্তভাবে গুছিয়ে নেওয়া যায়, কত সহজে গুছিয়ে নেওয়া যায়। তো সিকিউ অ্যানালাইসিস ক্লাসটা করলেই বুঝতে পারবে। সো আজকে আমরা সমস্ত বেসিকগুলো শিখে রাখলাম, নেক্সটে আমরা সেই সিকিউ অ্যানালাইসিস ক্লাসগুলো দেখবো যে খুব সহজে কীভাবে তুমি পুরো চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ একদম ক্লিয়ার করে ফেলতে পারবে। সো এটা হচ্ছে আমাদের সেই আবেশকের মধ্যে সঞ্চিত শক্তি, ইন্ডাক্টরের মধ্যে সঞ্চিত শক্তি হাফ এল আই স্কোয়ার। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এল হচ্ছে সেই সক্রিয় আবেশ গুণাঙ্ক। ওই যে যদি সলিনয়েডের ক্ষেত্রে সঞ্চিত শক্তি বের করতে বলে, সলিনয়েডের এল তুমি আগে বের করে নিবা, ওই সূত্র দিয়ে বসিয়ে দিবা। আর আশা করি পুরোটাই বুঝতে পেরেছো। সো আমরা এখান থেকে অল ইন ওয়ান। সো আমরা এই দেখো, জাস্ট তুমি যদি এই প্রশ্নটা সলভ করো প্রথম টাইপের জন্য এবং দ্বিতীয় টাইপের জন্য এই প্রশ্নগুলো সলভ করো, তাহলে তোমার সব কিছু কাভার হয়ে যাবে। দেখো কত সুন্দর করে গুছিয়ে দিয়েছি, জাস্ট এই টাইপ সলভ করলে এবং দ্বিতীয় টাইপের জন্য জাস্ট এই টাইপ সবগুলো অঙ্ক তুমি সলভ করে ফেলতে পারো, তাহলে তোমার সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেগুলো আমরা সলভ করবো, সিকিউ সলভ করবো, অ্যানালাইসিস করবো, সেটা আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। সো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। সো সবাই যারা যারা ক্লাসটি সম্পূর্ণ করেছো, অবশ্যই ক্লাসের নোট করে, ক্লাসের নোটটা কিন্তু হচ্ছে আমাদের যে হচ্ছে ফিজিক্স যে কামব্যাক গ্রুপটা আছে সেখানে পোস্ট করবে, আমাদের দর্পণ একাডেমি গ্রুপ আছে সেখানে রিভিউ দেবে আমাদের আজকের এই ক্লাসটি কেমন লাগলো। ক্লাসটি যেহেতু সবার জন্য উন্মুক্ত, আমাদের ওয়ান শট ব্যাচের এই ক্লাসটি যেহেতু সবার জন্য উন্মুক্ত, সো সবাই কিন্তু অবশ্যই রিভিউ দিও, কেমন লাগলো জানিও, এবং ভালো লাগলে অবশ্যই যুক্ত হয়ে যাও 799 টাকার এই অফারে আমাদের ফাইনাল রিভিশন এই কোর্সে। সো এখানে কিন্তু আমরা হচ্ছে নভেম্বরের মাঝামাঝিতে ক্লাস শুরু করে দিচ্ছি, একদম জিরো বেসিক থেকে এভাবে ক্লাসগুলো করবো আমরা। এবং বিস্তারিত জানার জন্য এইখানকার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানকার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে রাখো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা একটা মেসেজ দিয়ে রাখো। এবং প্রথম 100 জন কিন্তু অফারটা পাচ্ছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা একসাথে তুমি শেষ করে ফেলতে পারবে একইভাবে মাত্র 799 অফারে। সো অফারটি তোমার জন্য অনেক বেশি কার্যকরী হবে, কথা দিলাম। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ওয়ান শট বেসে ক্লাস করেছে বিগত সালে, তুমি যে কোনো কাউকে জিজ্ঞেস করো, সবাই এক বাক্যে তোমাকে বলবে যে ওয়ান শট ব্যাচ সেরা, আশিক ভাইয়ের ওয়ান শট ব্যাচ সেরা। সো ওয়ান শট মানে কি শুধু ওয়ান শট? এখানে আমরা কিন্তু একদম জিরো বেসিক থেকে
মাস্টার লেভেল পর্যন্ত শেষ করলাম বেসিকগুলো। আমরা কিন্তু এখন অঙ্ক দেখিনি, অঙ্ক আমরা নেক্সটে দেখবো যে কীভাবে অঙ্কগুলো তোমাকে গুছিয়ে দিব, তুমি দেখে অনেক খুশি হয়ে যাবে। তো সবার সাথে দেখা হবে অবশ্যই সবাই এই প্রথম 100 জনের অফারটি মিস করো না। সো অনেকে যুক্ত হয়ে গেছে অলরেডি, আমরা এখন লঞ্চই করিনি, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে। সো তোমরাও দ্রুত হয়ে যাও, প্রথম 100 জনের অফারটি মিস করো না। সো ইতিমধ্যে 100 জন হয়ে যাবে কিন্তু, সো তখন কিন্তু অফারটি পাবে না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে এবং সবাই আমাদের দর্পণ একাডেমি গ্রুপ এবং আমাদের যে ফিজিক্স কামব্যাক গ্রুপ, সেই গ্রুপে অবশ্যই তোমাদের এই ক্লাসের রিভিউটা দিও। সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে সেখানে এবং পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।